আসতে পারে সেটা অবশ্যই দেখবেন। ওকে, তো এখন অলরেডি 10টা বেজে গিয়েছে, 10টা 1 মিনিট হয়ে গিয়েছে। তো আমি আপনাদের সাথে আজকের সেশনটা ফার্স্ট সেশন, আমি প্রথমেই বলে দিই, একটু মনে করিয়ে দেই আপনাদেরকে। আপনাদের সাথে আমার অনেকেরই এখানে কথা হয়েছে, 1-to-1 ডিসকাশন হয়েছে, আবার অনেকের সাথে হয়নি। তো এটা নিয়ে আপনাদের কিন্তু মাইন্ড করার কিছু নাই। আশা করি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, বিকজ আমি একটু আগে বলছিলাম যে ঈদ চলে এসেছিল। ঈদের আগ পর্যায়ে আমি সবার সাথে কমিউনিকেশন করে উঠতে পারিনি। আবার এমনও হয়েছে যে একজনের সাথে একবার কমিউনিকেশন করার পরে তার সাথে আবারও আমাকে দ্বিতীয়বার কমিউনিকেশন করতে হয়েছে, তাকে বিভিন্ন গাইডলাইন দেওয়ার জন্য। আচ্ছা, 2 নম্বর বিষয় হলো ক্লাসের পরিবেশটা, ইনভায়রনমেন্টটা আমাদেরকে ধরে রাখতে হবে। কোশ্চেন করতে হলে দেখেন যে ওয়াহিদুর রহমান ভাইকে একটু খেয়াল করেন যে হ্যান্ড কিন্তু রাইজ করে রেখেছে। ঠিক আছে, কোশ্চেন করতে হলে হ্যান্ড রাইজ করতে হবে। যখন আপনারা হ্যান্ড রাইজ করবেন তখন 100% আমি কথা বলার ফাঁকে আমি যখনই সুযোগ পাবো আপনাদেরকে বলবো যে হ্যাঁ আপনারা কোশ্চেন করতে পারেন, তখন আপনারা কোশ্চেন করবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু ক্লাসের পরিবেশ ধরে রাখতে হবে। ইমরান ভাই, আপনি হলো মাউথ স্পিকারটা অফ করে দিবেন, সবাই মাউথ স্পিকারটা অফ করে দিবেন। কোশ্চেন যখন বলবো যে হ্যাঁ কোশ্চেন করেন, তখন মাউথ স্পিকার ওপেন করবেন, ডাইরেক্টলি কোশ্চেন করবেন। হ্যাঁ, আমি চাইলে কিন্তু আপনাদেরকে সবাইকে একসাথে মিউট করে দিতে পারি, বাট আমি চাই না। কারণ আপনাদের সেই স্বাধীনতা থাকুক, যাতে আপনারা কোশ্চেন করতে পারেন, ইমার্জেন্সি কোশ্চেন করতে পারেন। কিন্তু আশা করি যে আপনারা একটু বিষয়টাকে মেনটেন করবেন। আচ্ছা, সবাই একটু মাউথ স্পিকারটা অফ করে দিবেন। হ্যাঁ, আমি যে ক্লাসের পরিবেশ নষ্ট হবে। ঠিক আছে, একটু মাউথ স্পিকারটা অফ করে দিবেন, নাকি আমার করতে হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি করে দিচ্ছি। ওকে, আশা করি আমাকে আর পুনরায় আর করতে হবে না, আপনাদের মাউথ স্পিকার অফ করতে হবে না। আচ্ছা, তো এবার হলো আমি আপনাদের সাথে এখন ডিসকাশনটা শুরু করছি। তো আজকের টপিকসটা কি? আজকে আমাদের 7টা ক্লাসের মধ্যে আজকে ফার্স্ট ক্লাস। এই 7টা ক্লাস কিন্তু দেখতে দেখতে চলে যাবে, কোনো সময় কিন্তু বেশি লাগবে না। কিন্তু আজকে থেকে যে আপনাদের গাইডলাইনটা শুরু হচ্ছে সেটা হলো ডাইরেক্টলি আপনাদের সেলস নিয়ে আলোচনা, সেলস ইনক্রিজ, যত অ্যাডভান্স আলোচনা আছে সবকিছু এই 7টা ক্লাসে হবে, যেটা কিন্তু আপনি নর্মালি কোনো ইউটিউব ভিডিওতে গিয়ে পাবেন না, বা নর্মালি আপনার সাথে একবার রিয়েল এক্সাম্পল নিয়ে কেউ আলোচনা করবে না। যেমন আমি নিজে আমার পার্সোনাল অ্যাডস ম্যানেজার শেয়ার করে আমি আপনাদেরকে প্রতিটা বিষয় পার্ট বাই পার্ট দেখাবো এবং রিয়েল এক্সাম্পল দিব, বা ডিফারেন্স গুলো বুঝাবো যে আসলে রিয়েল মার্কেটে কি হচ্ছে, বা আসলে কিভাবে আপস এন্ড ডাউনস হচ্ছে, কিভাবে তারা আসলে টার্গেট করছে। এই বিষয়গুলো কিন্তু আমি আজকে রিয়েল এক্সাম্পল দিব। মানে আজকে থেকে প্রতিটা ক্লাসে আপনারা পাবেন স্টেপ বাই স্টেপ, প্রতিটা লেসনের উপর। তো আজকের ফার্স্ট টপিকসটা হলো আমাদের যে 2টা টপিকস। একটা হলো প্রথমত আমরা একটু ফেসবুক পেজের অ্যাডভান্স কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আমি জানি যে অলরেডি যে আমার ইমরান ভাই আমাদেরকে দিয়ে পেজটা সেট আপ করে নিয়েছে। তো অন্যান্য যারা আছেন তারা নিজেরা সেট আপ করেছেন, অনেকের আগে থেকে সেট আপ করা ছিল। কিন্তু এরপরেও আমাদের কি কি বিষয়গুলো আসলে একটু ফেসবুক পেজে নিজে নামার আগে, বিজনেসে মানে সেলসটাকে আগে ফোকাস করার পূর্বে আমাকে অ্যাসেট কিভাবে একটু প্রিপেয়ার করার নেওয়া উচিত, সেটা নিয়ে একটু আলোচনা করব। তার পরবর্তীতে আমরা ডাইরেক্টলি প্রোডাক্ট সেলিং নিয়ে আলোচনায় চলে যাব। তার মানে দেখেন এই 1 ঘন্টা আপনাদের কিন্তু 100% দিতে হবে। ঠিক আছে, অলরেডি আর 55 মিনিটস আছে। এই 55 মিনিটস আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এবার আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করে ডাইরেক্টলি আলোচনায় চলে যাচ্ছি। ঠিক আছে, স্ক্রিন দেখতে পারলে আমাকে একটু জানাতে হবে। ওকে, আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়, দেখা যায় স্যার। গুড, ওকে, আচ্ছা, জি দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। সো এইবার আমি আপনাদের সাথে ডাইরেক্টলি যে আলোচনায় চলে যাচ্ছি। আচ্ছা, তো দেখেন এটা হলো একটা এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে এটা রেখেছি। ঠিক আছে, একটা এক্সাম্পল হিসাবে আমি আপনাদের সামনে এই পেজটাকে এনেছি। এটা হলো আমাদের আপনাদের অলরেডি গ্রুপে আছে আমাদের ইমরান ভাই, ইমরান ভাইয়ের পেজ এটা। উনি হলো মূলত কাস্টমাইজেবল টি শার্ট নিয়ে কাজ করছে, কজি ফ্যাশন বিডি। আপনাদের যদি কারো প্রয়োজন পড়ে তাহলে তার কাছ থেকে নিতে পারেন, কারণ সে কাস্টমাইজেবল টি শার্ট নিয়ে কাজ করে। কারণ আপনাদেরকে একজন আরেকজনকে হেল্প করতে হবে, গ্রুপ হিসেবে কাজ করতে হবে। তো এবার দেখেন এই কজি ফ্যাশন বিডিতে এটা কিন্তু আমি নিজের হাতে পেজটা সেট আপ করেছি। তো এখানে আপনাদেরকে কিছু বিষয় বোঝানোর জন্য দেখেন, আমি আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে একটা পেজের কিন্তু অ্যাবাউট সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আপনাকে একটা পেজের প্রপার ক্যাটাগরি থেকে শুরু করে ফুল বিষয়গুলোকে সেট আপ করতে হয় বা তুলে ধরতে হয়। তো এখানে যদি এখন আমি আপনাদেরকে একটু খেয়াল করে দেখাই, তাহলে দেখেন এখানে দেখেন অনেক সময় কি হয় যে আমরা ফার্স্ট যে ভুলটা করি সেটা হলো ক্যাটাগরিতে করি। ক্যাটাগরিতে দেখেন
আমি কিন্তু এখানে মূলত টার্গেট করার ক্ষেত্রে যেহেতু উনি কাস্টমাইজেবল কে আমাদের টি শার্ট গুলো বিক্রি করে। এখন দেখেন কাস্টমাইজেবল টি শার্টস, আচ্ছা তার মানে ব্র্যান্ড আমার প্রোডাক্টটা কি টি শার্টস, বাট আমাকে বুঝতে হবে যে কাস্টমাইজেবল টি শার্ট বলে কিন্তু কোনো ক্যাটাগরি নেই, ঠিক আছে, বাট বা স্পেসিফিক্যালি টি শার্টের উপর আমি কিন্তু কোনো ক্যাটাগরি পাবো না। তাহলে আমি ফেসবুকের এআই কে বুঝাবো কিভাবে? তখন আমাকে কি করতে হবে, যে আমি যদি স্পেসিফিক ভাবে আমি যে প্রোডাক্টটা সেল করি সেটা যদি আমি না পাই, তাহলে আমাকে তার অন্য কোনো সিনোনিমে যেতে হবে। আচ্ছা দেখেন তখন আমি কি পাচ্ছি, তখন আমি কিন্তু ক্লথিং পাচ্ছি। আচ্ছা ক্লথিং বলতে এআই কি বুঝতে পারছে? ক্লথিং বলতে এআই বুঝতে পারছে যে এটা একটা ক্লথিং রিলেটেড পেজ যারা ক্লথ আইটেম বিক্রি করে। এখন দেখেন ক্লথ আইটেম বলতে তো অনেক ধরনের আইটেম বোঝায়, তাই না? যেমন আমি আমি শাড়ি বিক্রি করতে পারি, আমি ওমেন্স এর বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারি, আমি মেন্স এর বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারি। তাহলে আমি স্পেসিফিক ভাবে কিভাবে বুঝাবো যে আমি একটা টি শার্ট বিক্রি করি এবং সেটা ধরেন মেন্স রিলেটেড টি শার্ট বিক্রি করি? কারণ যখন আমরা টি শার্টে যাই আমাদের কিন্তু মেজর কাস্টমারটাই থাকে মেন্স, তাই না? ওমেন্স কিন্তু না। তো সেই ক্ষেত্রে আমি তাহলে এখানে কি করতে পারি? তখন কিন্তু দেখেন ক্লথিং কিন্তু আমরা জানি যে ক্যাটাগরিজ কিন্তু তিনটা অ্যাড করা যায়, মানে টোটাল আমি তিনটা দিয়ে স্পেসিফাই করতে পারবো, মানে এআই কে বোঝাতে পারবো। সবসময় আপনাকে মাথায় নিতে হবে যে ক্যাটাগরি মানে হলো আমার এআইটাকে শিক্ষিত করা, এডুকেটেড করা। এআইটাকে আমাকে বুঝাতে হবে যে আমি কোন জিনিসটা নিয়ে কাজ করতেছি। তো এই জায়গাটায় দেখেন, এই জায়গাটায় আমি ক্লথিং বলেছি কিন্তু তারপর আমার মনে হয়েছে যে না, এআইটাকে আরেকটু স্পেসিফাই করা উচিত। তো তখন আমি কি করেছি যে আমরা দেখতে পারলাম যে না ঠিক আছে, এখানে আলাদাভাবে মেন্স অ্যান্ড ওমেন্স ক্লথিং স্টোর আছে। তাহলে আমার প্রোডাক্টটা কি? আমার প্রোডাক্টটা মেজর অফ আমি প্রোডাক্ট সেলিংই করবো মেন্সদের কাছে। তাহলে আমি এখানে কি করতে পারি? মেন্স ক্লথিং স্টোর সিলেক্ট করে দিতে পারি। এবার দেখেন যখন ইন ফিউচারে আমি অ্যাডভার্টাইজিং রান করতে যাব এবং সেখানেও আমি মেন্স ক্লথিং স্টোরে যাদের ইন্টারেস্টেড আছে বা মেন্স ক্লথসে যাদের ইন্টারেস্টেড আছে বা মেন্স ফ্যাশনে যাদের ইন্টারেস্টেড আছে, তখন আমি যখন তাদেরকে টার্গেট করব তখন দেখেন এআই এর কিন্তু হিসাব নিকাশটা মেলাতে খুব সুবিধা হচ্ছে। আমাদের প্রথম যে ভুলটা হয়, অনেকেই বলে যে ভাই অমুক তো একই ধরনের প্রোডাক্ট ইচ্ছে মতো সেল করতেছে, একই টার্গেট। এরকম কিন্তু আমি অনেক ক্লায়েন্ট পেয়েছি যে একই টার্গেট করতেছে, একই সবকিছু করতেছে, একই প্রোডাক্টও বিক্রি করতেছে, বরঞ্চ তার চাইতে কম রেটে বিক্রি করতেছে, বাট সে কাস্টমার পাচ্ছে না। কিন্তু ওই লোক কিন্তু দিনে 12টা থেকে 13টা করে পার্সেল অর্ডার পাচ্ছে বা 5টা 6টা করে পার্সেল অর্ডার পাচ্ছে সাধারণভাবে, $5-6 খরচ করে। তাহলে ডিফারেন্সটা কোথায় হচ্ছে? ডিফারেন্সটা কিন্তু মানে প্রথম ডিফারেন্স যে আপনি যদি প্রবলেম ফাইন্ডিং করেন যে আমার প্রবলেমটা কোথায়, তাহলে প্রথম প্রবলেমটা হলো আপনার ক্যাটাগরিজে। এটা আপনাকে বুঝতে হবে। এখন দেখেন আমি তো মেন্সটা নাও দিতে পারতাম, তাহলে আমি কিন্তু দেখেন এআই এর কাছে কিন্তু একটা কনফিউশনে থেকে যেতাম। এআই কি মনে করতো যে ও আচ্ছা এ তো মনে হয় মেন্স ক্লথিংও বিক্রি করে, ওমেন্স ক্লথিংও বিক্রি করে, এই ক্লথিং আইটেমই বিক্রি করে। দেখেন অনেকে কিন্তু এটা করে যে কি যে আচ্ছা ঠিক আছে আমি টি শার্ট বিক্রি করি, এটা তো ক্লথিং, ক্লথিং অ্যাড করে রেখে দিই, শেষ। কিন্তু না, আমাকে কিন্তু ফেসবুক এই কারণে 3টা অ্যাড করার সুযোগ দিয়েছে যে ঠিক আছে তুমি স্পেসিফাই করো, তার চাইতে আরো ভালোভাবে স্পেসিফাই করো, যাতে আমার যে এআইটা আছে সেটা যাতে তোমার বিজনেসের ক্যাটাগরিটাকে খুব ভালো মতো বুঝতে পারে যে ইন ফিউচারে এই পেজটা যদি অর্গানিক ভাবে কারো সামনে যদি রিকমেন্ড করে, যেটাকে আমরা বলি রিকমেন্ডেবল, যে রিকমেন্ড করে, কিন্তু একটা পেজ কিন্তু ফেসবুক রিকমেন্ড করে। আচ্ছা সেটা আপনারা কোথায় দেখতে পারবেন? দেখেন আমি যদি আপনাদেরকে আমাদের এই পেজটা দেখেই দেখাই, তাহলে দেখবেন এখানে যখন আমরা হলো প্রপারলি এখানে যখন চলে আসতেছি দেখবেন, আচ্ছা এটা আমাদের তো গ্রুপ, আমি আপনাদের জন্য পেজে চলে যাচ্ছি, একটু ওয়েট করেন। সো এখানে আসার পরে আপনারা আমাদের পেজে চলে যাচ্ছে। এবার এখান থেকে আপনারা সেটিংসে যাবেন। অনেক সময় হয় কি যে আমরা পেজ পাবলিশ করে ফেলি কিন্তু আমরা জানি না যে আমাদের পেজ আরেকজনের কাছে রিকমেন্ড করা হচ্ছে কিনা। এটাও কিন্তু একটা বিশেষ একটা প্রবলেম, ঠিক আছে? সো অ্যাডের রেজাল্ট না আসারও কিন্তু এটা একটা প্রবলেম থাকে, কারণ আপনার পেজের যদি একটা নেগেটিভ কোনো কিছু থাকে তাহলে ফেসবুককে তো কখন আপনি অ্যাড চালিয়ে টাকা দিয়েও আপনি তো তাকে বকশিস দিয়ে তো নিজের কাছে নিতে পারবেন না বা নিজের দলে নিতে পারবেন না, ঠিক আছে? বিষয়টা এরকম। সো আমি যদি এখানে যাই পেজ ডিটেলসে গেলে আমাকে ওই অ্যাবাউট সেকশনে নিয়ে যাবে। পেজ সেটআপে যদি চলে যাই তাহলে এখানে আমি অনেকগুলো আমার পেজ অ্যাক্সেস থেকে সব স্ট্যাটাস গুলো আমি এখানে পেয়ে যাচ্ছি। পেজ স্ট্যাটাসে গেলে এখানে দেখতে পারবেন এই যে দেখেন, ঠিক আছে, পেজ হ্যাজ নো ইস্যু এবং আমার পেজ রিকমেন্ডেবল কিনা দেখেন, নো ভায়োলেশনস টু শো। মাঝে মধ্যে কিন্তু আমরা জানি না কিন্তু আমাদের পেজের কিন্তু ভায়োলেশন হয়ে যায় কিছু কন্টেন্টের জন্য, যেমন দেখা যায় অন্য কারো প্রোডাক্টের ছবি এনে দিয়ে দিছি বাট আমি জানি না, বাট এখানে কিন্তু দেখা যাবে যে আপনাকে কিন্তু মাইনাস ফিগারের ধরে নিবে।
তখন কিন্তু বলবে না যে নো ভায়োলেশনস টু শো, তখন দেখাবে যে আপনার ওয়ান ভায়োলেশন আছে এবং এখানে একটা ইরর সাইন দেখাবে। এটা কিন্তু ডেফিনেটলি আপনার জন্য একটা খারাপ একটা জিনিস, এবং মাঝে মধ্যে এর জন্য আপনাকে রেস্ট্রিকশনও করে দিতে পারে। ঠিক আছে, সো এই যে দেখেন পেজ ইজ রিকমান্ডেবল, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে রিকমান্ডেবল কথাটা লেখা থাকবে যদি পেজের স্ট্যাটাসটা রিকমান্ডেড হয়। তার মানে কি দেখেন, ফেসবুক বলতেছে যে উই আর হেল্পিং ইউ গ্রো ইউর অডিয়েন্স বিকজ পেজ লাইক yours bring people together. Okay, your page is now in list where we suggest pages to new people. তার মানে দেখেন, আপনার যারা অলরেডি এক্সিস্টিং অডিয়েন্স আছে তাদের বা আপনার ক্যাটাগরিজের উপর ডিপেন্ড করে যাদের অলরেডি এই ধরনের কোনো প্রোডাক্টের উপর ইন্টারেস্ট আছে, তখন কিন্তু তাদেরকে অর্গানিক ভাবে ফেসবুক কিন্তু বিষয়টাকে নিয়ে সাজেস্ট করবে, রিকমেন্ড করবে। বাট আমরা অনেক সময় কি হয়, আমরা জানি না, অনেক আগে পেজ ক্রিয়েট করে রেখেছি, ওটা অলরেডি রিকমেন্ডেবল, দেখবেন এখান থেকে ক্রস করা থাকবে, এই যে এই আইকনটা দিয়ে এখান থেকে ক্রস করা থাকবে এবং এখানে লেখা থাকবে নট রিকমেন্ডেবল। তার মানে বুঝবেন যে আপনি অলরেডি নেগেটিভে আছেন। এবার আপনি এর পিছনে যত ডলারই খরচ করেন, দ্যাটস নট এ ফ্যাক্টর, বিকজ ফেসবুকের এআই আপনাকে অলরেডি বলতেছে যে আমি তোমাকে অর্গানিক ভাবে তো মানুষের কাছে রিকমেন্ডই করছি না, তাহলে আপনি অ্যাডভার্টাইজিং চালিয়ে বা কি করবেন? আপনাকে তো আগে মানে পজিটিভে থাকতে হবে, আপনাকে তো আগে প্রপারলি একটা ইনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যেটা ইনভায়রনমেন্টটা আপনার দিকে যায়। মানে যেটা সহজ হিসাব, যে আমি যদি বিজনেস করতে যাই তাহলে আমাকে প্রোডাক্ট থেকে শুরু করে সকল কিছু আমাকে পারফেক্ট রাখতে হবে। ঠিক এখানেও আপনি যখন বিজনেসটার সেল নিয়ে চিন্তা করতেছেন, তখন আপনাকে একটু পিছনে ফিরে তাকিয়ে দেখতে হবে যে আমি যে অ্যাসেট গুলাকে ব্যবহার করছি এই অ্যাডভার্টাইজিং এর জন্য, সেলসটাকে নিয়ে আসার জন্য, সেই অ্যাসেটস গুলো তার পজিটিভ পজিশনে আছে কিনা, এটাও কিন্তু একটা কারণ। ঠিক আছে, এই কারণে আমি কিন্তু আপনাদেরকে বিষয়টা একটু স্পেসিফাইড ভাবে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এবার দেখেন ক্যাটাগরির বিষয়টা গেল, রিকমান্ডের বিষয়টা গেল, আশা করি এই দুইটা আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। এরপরে যদি আমি আসি তাহলে কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফোতে আমরা যেটা করি নর্মালি, যে আমরা অ্যাড্রেস অ্যাড করে দেই, কিন্তু আমরা কিন্তু পিন ড্রপ করি না। এটা আমি জানি, এটা আপনারা অলরেডি অনেকে চেক করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের পেজে এই প্রবলেমটা আছে। আচ্ছা, এখন বলতে পারেন যে পিন ড্রপ করলে আমার প্রফিটটা কি? দেখেন, লোকাল কাস্টমার বলে একটা কথা আছে, লোকাল কাস্টমার বলে আপনার কিন্তু একটা হিসাব আছে। তো ফেসবুকের এআই দেখবেন যে ফেসবুকে কিন্তু মাঝে মধ্যে আপনাকে বলবে যে আপনি লোকাল অ্যাডভার্টাইজিং চালান, মানে আপনার লোকাল এরিয়াতে যারা আছে তাদের কাছে আপনি আপনার অ্যাডভার্টাইজিংটা পৌঁছাতে পারবেন, এবং ফেসবুক তখন ওই লোকাল এরিয়াতে এদেরকে বারবার দেখিয়ে দেখিয়ে আপনার স্টোরে পাঠাবে। যেমন আমার একটা ক্লায়েন্টের কথা বলি, এই লোক হঠাৎ করে এসে আমাকে বলবে যে আমি $100 অ্যাডভার্টাইজিং দিব। আচ্ছা, কি করবে? তার স্টোর আছে, সেখানে সে জুতা বিক্রি করে, সবকিছু পাবনা, ঠিক আছে, সে সবকিছু সেখানে বিক্রি করে। তো সে হলো একজন ডাক্তার, ঠিক আছে, সারা বছর ডাক্তারি করে, সেখানে তার শোরুম আছে, তার হাজবেন্ড এবং ওয়াইফ দুইজনই ডাক্তার, তারা দুইজন মিলেই দিয়েছে। তো এইবার উনি কি করে, ওনার যখন সিজনের সময় আসে বা যখন উনি নতুন করে কোনো মাল নিয়ে আসে, মানে মাল উঠায় যখন, ওনার যখন স্টক পরিপূর্ণ করে নতুন করে নতুন ডিজাইন গুলো দিয়ে, তখন উনি কি করবে, আমাকে এসে বলবে যে ভাই আমার আমার একটা লোকাল অ্যাওয়ারনেস একটু চালিয়ে দেন, মানে লোকাল এঙ্গেজমেন্ট একটু চালিয়ে দেন। তখন উনি একটা ভিডিও করে এবং ভিডিওটাকে খুব সুন্দরভাবে চালায়, এবং ওটাকে তৈরি করার পরে আমাকে দেয়, আমি জাস্ট ভিডিও অ্যাডভার্টাইজিংটা লোকাল অ্যাডভার্টাইজিং সিলেক্ট করে আমি দিয়ে দিই। তো এতে করে কি হয়, বিশ্বাস করবেন না, ওনার স্টোরে প্রচন্ড পরিমাণে ওনার আশেপাশের লোক চলে যায়। ঠিক আছে, এইটা কিন্তু অর্গানিক ভাবেও পৌঁছানো সম্ভব, মানে আপনার এআই কে বোঝানো সম্ভব যে আমি আসলে কোন এরিয়াতে আমার বিজনেসটা বসবাস করে, এবং সেখানকার অবশ্যই লোকাল কাস্টমার আমার জন্য সবসময় প্রায়োরিটির উপরে থাকবে। কারণ দেখেন, আপনার লোকাল কাস্টমারকে ডেলিভার করতে আপনার কিন্তু সময় লাগে না, তাদেরকে 10 বার একটা প্রোডাক্ট চেঞ্জ করে দিয়ে স্যাটিসফাই করা সম্ভব, দ্রুত সার্ভিস দেওয়া সম্ভব। এবং এটা ফেসবুকও জানে যে আপনি যদি লোকালে বেশি সেল করতে পারেন বা কাস্টমার বেস যদি তৈরি করে ফেলতে পারেন, তাহলে আপনাকে কষ্ট করে এরকম এত বেশি ডলার অ্যাডভার্টাইজিং চালাতে পারে। যদিও বা এই জিনিসটা একটু ফেসবুকের নেগেটিভে যায়, তবুও ফেসবুক কিন্তু তখন আপনাকে বলবে যে না, আপনি আসলে লোকালের দিকেই বেশি বেশি খরচ করেন, তার 4 ডাবল আপনি সেল বের করেন। তো এই যে এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই মানে মিস করে যাই, দেখা যায় অ্যাড্রেস অ্যাড করে দিই, কিন্তু আমি কিন্তু এখানে যে একটা পিন ড্রপ করতে হবে আমাকে আমার এরিয়াতে বা আমার জেলাতে বা আমার এলাকাতে, সেটা কিন্তু আমি করি না। তো এই জন্য যে প্রবলেমটা হয়, যে এই যে লোকালের যে একটা বিষয় থাকে, এনভায়রনমেন্টটা থাকে, সেখান থেকে কিন্তু আমি অনেক বড় একটা মিস্টেক করে ফেলি। এটার কিন্তু অনেক বড় একটা বিষয় আছে, এটাকে একটু ডিপলি চিন্তা করে দেখতে হবে। দেখেন, আপনি নিজে একটু ডিপলি চিন্তা করে বিষয়টা কিন্তু আসলেই অনেকটা ভালো একটা বিষয়। ঠিক
ঠিক আছে, যারা সার্ভিস সেল করে, ধরেন এসি সারাচ্ছে বা রং করে বা পেইন্টিং সার্ভিসে, এদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি নিজে কানাডিয়ান বিভিন্ন কোম্পানির জন্য কাজ করছি, যেমন ওয়ান কাইন্ড অফ একটা কাজ হলো পেইন্ট মাস্টারি। ঠিক আছে, তো আমি আপনাদেরকে সেখানে মানে একবারে সরাসরি দেখাতে পারবো। ঠিক আছে, তো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আমি এই যে দেখেন হাই কালার পেইন্টিং একটা, আমি দুইটা পেইন্টিং কোম্পানির জন্য বিগত অনেকদিন যাবত কাজ করতেছি। সো এদের এখানে যদি দেখেন তাহলে দেখেন এই যে এটা কিন্তু কানাডা অন্টারিও। ঠিক আছে, এদের ফুল অ্যাক্সেস এই পেজটা আমার হাতে ক্রিয়েট করা, যদিও বা এখনো তেমন ভাবে এটাকে পাবলিশ করা হয়নি। তো এখানে দেখেন এরাও কিন্তু এই জিনিসটাকে খুব ভালো মতো ফলো করে, বিশেষ করে যারা সার্ভিস সেল করতেছে। এই যে এরা কানাডাতে আপনার এই সার্ভিসটা প্রোভাইড করে। তো এই যে পেইন্টিং এর সার্ভিস, মানে যেটাকে বলে রেসিডেন্সিয়াল পেইন্টিং, ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র। তো এটা যারা প্রোভাইড করতেছে তাদের জন্য কিন্তু 100% মানে সার্ভিসের ক্ষেত্রে লোকালটা কিন্তু তাদের অনেক বড় একটা টার্গেট। ঠিক আছে, এবং বিশেষ করে সত্যি অনেক বড় একটা টার্গেট। ঠিক আছে, তো এই জন্য আপনার ম্যাপিং করা বা ম্যাপে নিজেকে একটা জায়গা অ্যাড করে দেওয়া, যে না ঠিক আছে আমি আমি এই এলাকাটাই আমার মূলত আমার বিজনেসটা অরিজিন, এখান থেকেই আমি মূলত বিজনেসটাকে প্রচার এবং প্রসার করছি, তাহলে 100% ফেসবুক আপনাকে ওই এলাকাটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে এবং অর্গানিক ভাবে অনেক সময় দেখবেন আপনার এলাকা থেকে আপনি কাস্টমার পেয়ে গিয়েছেন। ঠিক আছে, এটা কিন্তু অনেক প্লাস পয়েন্ট আছে। তো এই বিষয়টাই আমি আপনাদেরকে পজিটিভলি বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এরপরে দেখেন ইমেল অ্যাড্রেস অনেকে অ্যাড করেন করেন না, বাট আমি আপনাকে বলবো এই যে দেখেন কজি ফ্যাশন BD02, এটা কিন্তু ইমরান ভাই, দেখেন আমি আমার কিন্তু ইমরান ভাইকে বলতেও হয় নাই, কিন্তু ইমরান ভাই কিন্তু নিজের ব্র্যান্ডের উপর একটা মেল অ্যাড্রেস তৈরি করে ফেলেছে। ভাই আপনার ওয়েবসাইট নাই, কোনো প্রবলেম নেই, আমি এখনো ওয়েবসাইট করি নাই, এটাও কোনো সমস্যা না। আমি কখনোই বলি না যে সব বিজনেসের জন্য ওয়েবসাইট প্রয়োজন আছে। হ্যাঁ, ওয়েবসাইট প্রয়োজন আছে, বাট ওয়েবসাইটের যে অ্যাড চালাতে হবে বিষয়টা এরকম না, সেটা আমি কখনোই সাজেস্টও করি না। এবং এটা আসলে কতটা যৌক্তিক সেটা আমি আজকে আপনাদেরকে রিয়েল এক্সাম্পল দেখাবো। কিন্তু বিষয়টা কি দেখেন, আপনি যেহেতু আপনার কাছে কোনো ডোমেইন কেনা নেই বা আপনি এখনো ওয়েবসাইটের প্রিপারেশন নেননি, ঠিক আছে, ধরেন আপনি প্রাথমিকভাবে একটু বিজনেসটা রান করে দেখতে চাচ্ছেন, যদি ভালো হয় তারপর আপনি একটা বিগ ইনভেস্ট করবেন বা কিছু ইনভেস্টমেন্ট করবেন, সেটা পরবর্তী বিষয়। বাট আগে আপনি দেখতে চাচ্ছেন ফেসবুক থেকে, যেখানে আপনার বেশি টাকা খরচ হচ্ছে না, আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারছেন। তো সেই জায়গাটায় আমি আপনাকে বলবো যে আপনাদের যেহেতু বিজনেস ইমেইল আপনারা ডোমেইন না কিনলে পাচ্ছেন না, যেমন ধরেন বিজনেস ইমেইল বলতে আমরা কি বুঝি, যেমন ধরেন ধরেন info@, ওই যে একটু আগে যেটা দেখালাম আপনাদেরকে highcolorpainting.com, এই যে যেমন দেখেন hello@, এই যে highcolorpainting.com, এটা কিন্তু কি, এটা কিন্তু ডোমেইন নেম। ডোমেইন নেমের উপর সে কিন্তু একটা মেল তৈরি করেছে, যেটাকে আমরা বলি বিজনেস মেইল। ঠিক আছে, সো এই বিজনেস মেইলটা যেহেতু নাই, সেহেতু দেখেন আমাদের ইমরান ভাই কিন্তু বুদ্ধি করে কজি ফ্যাশন BD02@gmail.com করেছে। এবং বিশ্বাস করবেন না, আমাদের যে সেলডম আমরা নিজেরাও কিন্তু এই জিনিসটাকে ফলো আপ করি এবং খুবই ফলপ্রসূ হচ্ছে। কেন জানেন? কারণ আমাদের অনেক ক্লায়েন্ট আমাদেরকে রিপ্লাই করতে পারে জিমেলে ইজিলি। দ্বিতীয়ত seldom@gmail.com, এটা যে আমাদের অফিসিয়াল মেল, এটা বোঝা অনেক সহজ। এবং আমাদের কোনো মেসেজ আমরা যদি কাউকে কোনো মেইল করি তাহলে সেটা স্প্যাম ফোল্ডারে যায় না, এটা কিন্তু আরো বড় একটা দিক। ঠিক আছে, এই seldom@gmail.com থেকে যখন আমরা এটাকে ব্যবহার করছি অফিসিয়াল মেইল হিসেবে, বিশেষ করে আপনারা যারা আমাদের লোকাল ক্লায়েন্ট আছেন তাদের জন্য, ইন্টারন্যাশনাল হিসাব বাদ, এখানে ন্যাশনালি আমাদের জন্য আমাদের কালচার হিসেবে এটা কিন্তু একটা বেস্ট ওয়ে। তো এই জন্য আমি আপনাকে বলবো, আমি জানি যে আপনাদের কখনো এই মেলটা কাজে লাগবে না, তো সেই জন্য আপনারা কি করবেন, আপনাদের ব্র্যান্ডের নামের উপর @gmail.com একটা মেইল ক্রিয়েট করে ফেলবেন। এটা সর্বোচ্চ ইজি একটা বিষয়, একটা নাম্বার নিয়ে সেটা ক্রিয়েট করে ফেলবেন। এবং অবশ্যই ব্র্যান্ডের নাম্বারটা আপনাদেরকে আলাদা রাখতে হবে, যেই নাম্বারে কখনোই খালু, মামা, চাচা, বোন, ভাই এদের কল আসবে না। ঠিক আছে, এটার অনেক বড় একটা কারণ আছে, কারণ পরবর্তীতে হঠাৎ করে কোনো কাস্টমার কল করলে তারপর আপনি আর তাদের কল লিস্ট খুঁজে পাবেন না, বা তাদের সাথে আপনি কনফিউশনে থাকবেন যে আসলে কে আননোন নাম্বার থেকে আমাকে কল করলো। কিন্তু যদি সেটা শুধু আপনি বিজনেসের জন্যই ব্যবহার করেন, তাহলে আপনি শিওর থাকবেন যে আমার কোনো কাস্টমার কল করছে, তখন কিন্তু আপনি কলটা ধরেই বলতে পারবেন যে হ্যালো আসসালামু আলাইকুম, হ্যাঁ আমি সেলডম এজেন্সি থেকে বলছি, বা আমি কজি ফ্যাশন BD থেকে বলছি, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। দেখেন জিনিসটা কিন্তু প্রফেশনাল, যেটাকে বলে বি প্রফেশনাল, জিনিসটা কিন্তু সত্যি প্রফেশনাল। বাট যদি এমন হয় যে না আপনি আপনার খালু, মামা, চাচার দেন, যে যেমন আমি কিন্তু আপনাদের সাথে কিছু আমার পার্সোনাল নাম্বার শেয়ার করে আমি নিজে কনফিউশনে থাকি যে আসলে কে কল করেছে। ঠিক আছে, তো এই বিষয়টা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলবো যে এই কাজটা করার কোনো প্রয়োজন নেই। একটা কষ্ট, একটা নাম্বারের দাম বেশি না, সর্বোচ্চ 100 থেকে 150 টাকা, এটা আপনার বিজনেসের জন্য কোনো বড় একটা ইনভেস্টমেন্ট না।
কিন্তু এটাকে ব্যবহার করেন, ঠিক আছে, আপনার বিজনেস, সেটাই আপনি আপনার পেজে দেন, সব জায়গায় সেটাকে ইনক্লুড করেন, আপনার বিজনেসের নাম্বার হিসাবে সেটাকে ইনক্লুড করেন। এতে করে কি হবে, যে এই যে কাস্টমার যখন কল দিবে, যখন কল আসবে, তখন আপনি বুঝবেন যে আচ্ছা ঠিক আছে, এটা আমার কাস্টমারেরই কল, তার মানে আমার কণ্ঠটা ওরকমই হবে যেমনটা আমার কাস্টমারের জন্য হওয়া উচিত, প্রফেশনাল, ঠিক আছে। আচ্ছা, তারপর হলো ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক। যারা ওয়েবসাইট নাই, ঠিক আছে, ভালো কথা, ওয়েবসাইট নাই, এটা কোনো খারাপ কথা না, বাট বিজনেসের নামে আপনি একটা ডোমেইন দেখলেন, যে ডোমেইনটা আপনার এখনো ক্রয় করা হয়নি, ঠিক আছে, আপনি সেটা এখানে ইনক্লুড করে দেন, নো প্রবলেম, ঠিক আছে। আপনি এই নামে ইন ফিউচারে ওয়েবসাইট করবেন এবং এই ডোমেইনটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, আপনি সেটা ইনক্লুড করে দেন, যখন কিনবেন তখন কিনবেন। আচ্ছা, তখন যদি না পান তাহলে একটু চেঞ্জ করে আরেকটা কিনবেন, এটা করে কোনো সমস্যা নেই, কিন্তু আপাতত ততদিন পর্যন্ত আপনি এই ওয়েবসাইটটাকে ইনক্লুড করে রাখতে পারেন, ঠিক আছে, কিন্তু ফাঁকা রাখা যাবে না, ফাঁকা রাখাটাকে আমি কখনোই সাজেস্ট করব না। কারণ কি, দেখেন, এটা লুকও দেখতেও ভালো লাগে না। দেখেন, আমি যে একটা ওয়েবসাইটে ঢুকবো, এই যে দেখেন এখানে A to Z ইন্ট্রো থেকে শুরু করে যে একটা ইনফরমেশন দেওয়া আছে, জিনিসটা দেখতেই কিন্তু খুব ভালো লাগতেছে, অন্যরকম লাগতেছে, তাই না? সো এই জায়গাটাকে আমাকে মেনটেইন করতে হবে। আচ্ছা, তারপর হলো এখানে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা আমাদের বিজনেস নাম্বার থাকবে, সেই নাম্বারটাকে আমাকে হোয়াটসঅ্যাপে ইনক্লুড করতে হবে, যাতে সেখানে নক দিলেও আমি যাতে কনফিউজড না হই, এই জিনিসটাকে আমাকে, এবং সেটা বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার হতে হবে। দেখবেন বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার নামে কিন্তু আপনাদের বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, তো সেটা আপনারা কিন্তু অবশ্যই সেট আপ করে নেবেন। প্রাইস রেঞ্জ, প্রাইস রেঞ্জটা অনেকটা ট্রিকি বিষয়। প্রাইস রেঞ্জ আপনারা প্রাইস আপনাদের যেমন হবে, ঠিক আছে, চিপ হোক, মডারেট হোক বা হাই হোক, যে প্রাইস রেঞ্জটা হবে সেই প্রাইস রেঞ্জটা সেট করবেন। এতে করে কি হবে, ওই যে মাঝে মধ্যে হয় না যে ভাই আমি অ্যাডভার্টাইজিং রান করছি, কিন্তু এবার আমার কাছে খালি লোকাল কাস্টমার আসে, আমি বলি 1500 টাকা, এই আমাকে বলে 700 টাকা, এই যে এই জিনিসটা হবে না, এই জিনিসটা একটু আপনি সলভ করতে পারবেন, এবং এটা আমি অ্যাপ্লাই করে দেখেছি, সত্যি সলভ হয়। কারণ এআই কে যদি আপনি আগেই বলে দেন যে দেখো আমি ভাই চিপ চিপ মাল আমি বিক্রি করি না, আমি মডারেট প্রাইসে আমি বিক্রি করি, মানে মিডিয়াম প্রাইসে, মিডিয়াম রেঞ্জের আমি প্রোডাক্ট বিক্রি করি। মিডিয়াম রেঞ্জ বলতে কি, যে 1000 টাকা বা তার উপরে প্রোডাক্ট রেঞ্জে আমি বিক্রি করি, তার মানে তখন এই বুঝে যাবে যে যার প্রাইস রেঞ্জটা মডারেট, ইটস মিন আমাকে তার এমন কাছেই পৌঁছাতে হবে, এমন মানুষের কাছেই পৌঁছাতে হবে যারা আসলে নর্মালি 1000 টাকার উপরে শপিং করে থাকে বা এরকম করে থাকে। এটা কিন্তু আমার পার্সোনাল ট্রিক্স আমি আপনাদেরকে দিলাম, যে এটা আপনারা ইনক্লুড করবেন, এতে করে আপনারা ওই প্রবলেমটা থেকে কিছুটা সলিউশন পাবেন। যে ভাই আমি আমি অ্যাড চালালে খালি বার্গেনিং করে, বাট সেল হয় না, এরা আমি 1500 টাকা বললে এরা বলে 700 টাকা, 600 টাকা, এখান থেকে কিছু সলিউশন কিন্তু আপনার বের হয়ে আসবে, ঠিক আছে। সো মানে সহজ কথায়, এআইটাকে আপনি যত এডুকেটেড করতে পারবেন, যত ভালো মতো বুঝিয়ে দিতে পারবেন, ততই ভালো আপনি ইন ফিউচারে গিয়ে রেজাল্ট পাবেন। এবং ফেসবুক আপনার পেজটাকে অমন মানুষের কাছে নিয়েই প্রচার করবে, এবং অর্গানিক ভাবেও, মানে অর্গানিক ভাবে কি বলতে বোঝাচ্ছি, যে পেইড মার্কেটিং ছাড়া, মানে টাকা খরচ করা ছাড়া, যে অটোমেটিক্যালি যে ফেসবুক নিজে নিজে পৌঁছায়, তো সেটাও কিন্তু দেখা যাবে যে অমন মানুষকেই পৌঁছাবে যারা এরকম ধরনের অনলাইনে মূলত শপিং করে থাকে, বা এরকম ধরনের প্রাইস রেঞ্জের পেজগুলোকে ফলো করে থাকে। তখন কিন্তু আপনার কাস্টমার বেসটা নষ্ট হবে না, ঠিক আছে, তখন আপনার কাস্টমার বেসটা কিন্তু সঠিক থাকবে, যে না ঠিক আছে, আমি এই প্রাইস রেঞ্জে বিক্রি করছি, আমার এই প্রাইস রেঞ্জে আমার কাস্টমার বেসটা তৈরি হচ্ছে। আচ্ছা, তারপর দেখেন এখানে সার্ভিসেস, যেহেতু ডেলিভারি, অনলাইন ডেলিভারি সিস্টেম আছে, সেহেতু আমি অনলাইন ডেলিভারি আর ল্যাঙ্গুয়েজ 100% এটা দিয়েছি, হলো জাস্ট ওই ফিল্ডটাকে একটু বড় করার জন্য। এটা আপনারা দুটো দিয়ে দিতে পারেন, এটা এটা তেমন কোনো এফেক্টের কোনো বিষয় না, বাট এটা জাস্ট এই যে অ্যাবাউট সেকশনে যাতে ইনফরমেশনটা যাতে একটু বড় হয়, এটার জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপর হলো কি, তারপর হলো আপনাদের মতো করে যে প্রাইভেসি পেজ, দেখেন এটা কিন্তু নাই, এই ওয়েবসাইটই নাই, কিন্তু এরপরে কিন্তু স্ল্যাশ দিয়ে যে প্রাইভেসি পলিসি দিয়ে দিয়েছে, এইভাবে আপনারা ফলো আপ করতে পারেন। তারপর দেখেন ইমপ্রেশন, কিন্তু এখানে কিন্তু আমার এই লেখাটা দেওয়ার কথা না, কারণ ইমপ্রেশন বলতে বোঝায়, এটা মূলত আমাদের দেশের জন্যই না, ইমপ্রেশনটা হলো অস্ট্রেলিয়া বা ইসের জন্য, আপনার হলো মেবি সিঙ্গাপুরের জন্য, তো ওদের 2টা থেকে 3টা দেশের জন্য ওদের একটা মানে নাম্বার থাকে, জিএসটি বা আমাদের যেমন ট্রেড লাইসেন্স থাকে, ওদের এমন একটা বিজনেসের একটা নাম্বার থাকে। সো সেই নাম্বারটা, সেই আইডিটা এখানে মূলত প্রোভাইড করতে, যেটা দিয়ে ফেসবুক, মানে ওদের দেশের এটা ল, যে 100% তুমি যদি সোশ্যাল মিডিয়াতে বিজনেস রান করতে চাও, তাহলে তোমাকে সেখানে ডাটা ইনক্লুড করতে হবে, এবং ওদের দেশের গভর্নমেন্ট এটা ফেসবুককে জানিয়ে দিয়েছে যে তোমাকে একটা ফিল্ড ক্রিয়েট করতে হবে, যেখানে এই বিজনেসগুলো তাদের লাইসেন্স বা তাদের পরিচয় সেখানে ইনক্লুড করতে পারে, যাতে আমরা বুঝতে পারি বা আমাদের জনগণ বুঝতে পারে এরা ভেরিফাইড বিজনেস, ঠিক আছে। এটা কিন্তু ইন ফিউচারে বাংলাদেশেও হতে পারে, কারণ যেহেতু ফেসবুক
এখানে অপশন রেখেছে। তো যাদের অলরেডি ট্রেড লাইসেন্স আছে তারা তো 100% লিখবেন যে গভর্নমেন্ট অথরাইজড কি লাইসেন্স নাম্বার এত। তাহলে দেখবেন যে যারা পেজে ভিউ করতে আসবে তারা কিন্তু একটু বেটার ফিল করবে। আর যাদের নাই তারা কি করবেন, তারা এখানে আপনারা এরকম ভাবে এই যে আমি যেমন একটা কাজ করেছি যে ফিল্ডটাকে ফাঁকা না রেখে বেস্ট মেন্স ক্লথিং স্টোর দিয়ে দিয়েছি। সো এরকম আপনারা দিতে পারেন, ইটস নট এ ফ্যাক্টর, কারণ এটা শো করবে এখানে। বাট এটার মিনিংটা কিন্তু এটা না যে আমাকে এটা এখানে দিতে হবে, বাট এটা আমি একটু দিয়েছি কারণ আমি জানি যে যারা আসবে এখানে ভিজিটর তারা ততটা বেশি শিক্ষিত হবে না যে তারা ইমপ্রেশনটা নিয়ে আসলে চিন্তা করবে বা ভাবার চিন্তা করবে। তারা দেখবে যে কি লেখা আছে, তারা ওইটাই বোঝার চেষ্টা করবে। এই কারণে আমি এই এই জিনিসটাকে এখানে একটু ট্রিকি হিসাবে ইউজ করেছি। কিন্তু আপনাদের যদি লাইসেন্স থাকে তাহলে আপনারা ওখানে একটু চালাকি করতে পারেন যে গভর্নমেন্ট অথরাইজড লাইসেন্স নাম্বার, এটা দিলে দেখবেন যে যখন আপনার পেজটাই কেউ আসবে তখন এটার কিন্তু একটা মনে করেন মানে ইনভায়রনমেন্টটাই তার কাছে অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, যেটা কিন্তু আপনার সেলস ইনক্রিজে অনেকটা কিন্তু বাড়িয়ে তুলবে। কারণ অনেকেই আছে যারা বিভিন্ন পেজে যায়, একটা প্রোডাক্ট পছন্দ হয় কিন্তু এই যে হেজিটেশনের জন্য আর অর্ডার করে না। এরকম করে কিন্তু আমরা প্রতিনিয়ত অনেক কাস্টমার মিস করি। ঠিক আছে, সত্যি আমরা মিস করি। তো এই প্রবলেমটাকে সলিউশন করার জন্য আপনারা এই জায়গাটা এটাকে একটু ট্রিক হিসাবে ব্যবহার করতে পারেন। আর এখানে তেমন কিছুই করার নেই, কারণ বাকিগুলো তো আমরা এখানে জানি। আর 100% অ্যাবাউট আপনার হলো অ্যাবাউট সেকশন ডেসক্রিপশন তো আপনার অ্যাড করতেই হবে এখানে, যেমন আমরা। এবং এখানে একটা কাজ করতে হবে চালাকি করে, হ্যাশট্যাগ ইউজ করে দিতে হবে। এই হ্যাশট্যাগ গুলো কি হয় জানেন, যেমন ধরেন টি শার্টস, প্রতিটা পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আপনি যখন ফেসবুকে কোনো পোস্ট করবেন তখন দেখেন আমি কিন্তু এই যে একটা লোগো পোস্ট করেছি এখানে কিন্তু আমি হ্যাশট্যাগ ইউজ করেছি। এর মূল কারণটা কি দেখেন, এর মূল কারণটা হলো হ্যাশট্যাগটা এইভাবে কাজ করে। ধরেন আমি টি শার্টস লিখে সার্চ করলাম, এবার যতগুলো এই যে দেখেন এখানে পোস্ট থাকবে, এখানে তো এখন একত্রিতভাবে সবই দেখাবে, এই যে সবই দেখাবে, এই যে দেখেন এখানে কিন্তু তখন এই টি শার্টস গুলো দেখায়। ঠিক আছে, এবং অনেকাংশেই দেখা যায় যে আপনার এই হ্যাশট্যাগটার জন্য আপনাকে কিন্তু এখানে শো করতেছে। এই যে দেখেন এটা কিন্তু লিঙ্কের এই টি শার্ট থেকে ধরে নিয়ে আসছে। ঠিক আছে, তারপর এই যে দেখেন, এই যে দেখছেন টি শার্টস। ঠিক আছে, এই এই জিনিসটা আমরা অনেকেই জানি না, বা এই সিম্পল একটা জিনিস আমরা ব্যবহার করি না। কিন্তু দেখেন অনেকেই আছে যারা কিন্তু পেজের নাম সার্চ করে না, মাঝে মধ্যে ডাইরেক্টলি প্রোডাক্ট লিখে সার্চ করে। এই সার্চ বক্সে আপনি যাতে সেই লিস্টে থাকেন, সেই প্রোডাক্টের লিস্টে থাকেন, সেটার জন্য আপনাকে কি করতে হবে, এই হ্যাশট্যাগটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, এটা আমি যেটা বললাম যে এটা আমরা অনেকেই মিস করে যাই, আমরা আসলে এটাকে মানে অতটা গুরুত্ব দেই না বা অতটা বেটার মনে করি না। কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বড় বড় কোম্পানি কিন্তু এটাকে ফলো আপ করে এবং খুব ভালোভাবে ফলো আপ করে। ঠিক আছে, হ্যাশট্যাগটাকে খুব ভালোভাবে ফলো আপ করে, কারণ এটাকে বলা হয় সার্চ ট্যাগ। সার্চ ট্যাগ 100% আপনাকে ফলো আপ করতে হবে, কারণ ফেসবুকেও তো একটা সার্চ ফিল্ড আছে। তো সেখানে তো আমি সার্চ করতে পারি, বা 1000 জনের মধ্যে 2 জন তো সার্চ করতে পারে, সেখান থেকে একজন তো আপনার কাস্টমার হতে পারে অর্গানিক ভাবে। অর্গানিক ভাবে কিন্তু আপনি কাস্টমারটা তখন পাবেন। তো সেটা কিন্তু সেখান থেকে আসতেই পারে, তাই না? বা আমরা কিন্তু সেখান থেকে কাস্টমারটাকে বের করে নিয়ে আসতেই পারি। তো এই কারণে এই বিষয়টাকে কিন্তু আপনাকে অবশ্যই ফলো আপ করতে হবে এবং এই বিষয়টাকে ফলো আপ কিন্তু রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এইবার হলো এই হলো আমাদের যে ফেসবুকের বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এটাই হলো আমাদের ফেসবুকের বিষয়গুলো, যেগুলো আমাদের এই যে একটু আগে আমি আপনাদেরকে কজি ফ্যাশন বিডির ক্ষেত্রে যে ক্লিয়ার করলাম। সো ঠিক এইখানে কজি ফ্যাশন বিডির ক্ষেত্রে আমাদেরকে এই বিষয় যেমন আমি ফলো আপ করেছি, তেমন আপনাদের বিজনেসের ক্ষেত্রে যদি এই বিষয়গুলো ইমপ্রুভ না করা থাকে তাহলে আপনাদেরকে কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, এবং লোকেশনকে প্রপারলি যেগুলো বললাম সেগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে কি হবে, অ্যাটলিস্ট এই বিজনেসের যে অ্যাসেটটা আছে অ্যাডভার্টাইজিং এর আগে সেটা আপনার কিন্তু প্রিপেয়ার হয়ে যাবে। ওকে, তো এইবার এই বিষয়ে আর কারো কোনো কোশ্চেন আছে, নাহলে আমি পরবর্তী টপিকসে আগাবো। এতক্ষণ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি আপনাদের সাথে, তো এই বিষয়ে কি আপনাদের আর কারো কোনো মানে কোনো কিছু জানার আছে, কারো কোনো আসসালামু কোশ্চেন? আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই যে পেজ খোলার সময় ওই যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে তো আমি যেহেতু ই কি বলে এটাকে ই কমার্স ক্যাটাগরি করব, হ্যাঁ, বিভিন্ন ধরনের ই বিক্রি করার জন্য, কিন্তু এখানে ই কমার্স আসে না, অল্প কয়েকটা ক্যাটাগরিতে ই আসে। এখন এখানে করণীয় কি?
ই কমার্স স্টোর অবশ্যই আসার কথা, ঠিক আছে, ই কমার্স অবশ্যই আসার কথা। এক্ষেত্রে এটা কাজ করে। হ্যাঁ, হয়তো বা আপনার কোথাও থেকে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, মাঝে মধ্যে কি হয় আমাদের ব্রাউজার ব্যাকডেটেড থাকে, যার কারণে আমরা আপ টু ডেট ক্যাটাগরিজ গুলো পাই না। ঠিক আছে, যাদের আচ্ছা আচ্ছা। ব্রাউজার গুলো একটু ব্যাকডেটেড থাকবে, ব্রাউজারটাকে চেক করে আপ টু ডেট করে নিবেন। দ্বিতীয় বিষয় হলো, যদি এরপরে যদি প্রবলেম সলিউশন না হয়, তাহলে যে সলিউশনটা আমি আপনাকে দিতে যাচ্ছি, যে আপনি একটু ইভ্যালি বা দারাজ, এরা যেহেতু ই কমার্স প্রতিষ্ঠান, ঠিক আছে, এদের ক্যাটাগরিতে যাবেন, কারণ এরা পেলে আপনি পাবেন না, বিষয়টা কিন্তু এমন না। কারণ এরাও ফেসবুকে পেজ ক্রিয়েট করেছে, আপনিও করছেন, ঠিক আছে। তো এরা তখন গিয়ে দেখবেন যে এরা আসলে কি ক্যাটাগরিটা এখানে অ্যাড করছে। যেমন দেখেন, এরা এখানে কিন্তু শপিং অ্যান্ড রিটেল অ্যাড করেছে, দারাজ, ঠিক আছে। আর হলো কি ইভ্যালি কি করেছে, আপনি এরকম দেখলেন, মানে আপনি, আমি আপনাকে একবার শর্টকাট ওয়ে দেখাচ্ছি, দেখেন ইভ্যালি কিন্তু দেখেন ই কমার্স পেয়েছে, দেখেছেন, এই যে দেখেন ই কমার্স ওয়েবসাইট, তার মানে 100% ই কমার্স ক্যাটাগরি আছে। কিন্তু সেটা এইভাবে লিখতে হবে আপনাকে, ই কমার্স ওয়েবসাইট, এই বড় হাতের দিয়ে ঠিক এইভাবে আপনাকে লিখতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছি। না, আমি একটা ওই আমার পুরাতন পেজ ছিল ওইটা, অনেক দিনের, মানে 1-2 বছর আগেকার। ওইটার নাম চেঞ্জ করে যখন নাম দিয়েছি তখন ই কমার্স এই এই নিছে। এই কাজটা একটু করা যাবে না, হ্যাঁ, কারণ কি, এই যে আপনাদেরকে আমি একটা জিনিস আসলে ক্লিয়ার করতে পারি না, সেটা হলো যে খুবই কষ্টকর বিষয়, যেটা আপনাদের মানে আমি বেশিরভাগ দেখি যে আপনাদের সাথে আমার অনেকের কথা হয়েছে, আমি এই বিষয়টা অনেক ফেস করেছি, যে ভাই অনেক আগের পুরাতন পেজ আছে, ওটা দিয়ে মনে হয় আমি খুব ভালো রেজাল্ট পাবো। না ভাই, বিষয়টা এরকম না, বিষয়টা এইভাবে কাজও করে না। এটা পুরোপুরি একটা মানে নিজের একটা মানে সান্ত্বনার একটা আইডিয়া, ঠিক আছে, যে হয়তো বা এটাই কাজ করে না ভাই। আপনি আপনার পেজ নতুন ভাবে তৈরি করেন, যখন ইভ্যালি ছিল তখন কি ইভ্যালি নতুন ছিল না? 100% ইভ্যালি নতুন ছিল। আপনি যদি পেজ ট্রান্সপারেন্সিতে যান, তাহলে ইভ্যালিকে আজকের আজকের পজিশনে কি হুট করে পৌঁছে গেছে? দেখেন তো, ও তো ইভ্যালি.কমই ছিল, ওর নাম যেটা ছিল ও সেটাই রাখছে। এই যে দেখেন ইভ্যালি.কম, এই যে ইভ্যালি.com.bd, তারপর কি ই বড় হাতের করে দিছে ইভ্যালি.com.bd। কিন্তু তাই বলে কি ও পুরাতন পেজ নিয়ে কাজ শুরু করছে? দেখেন তো, তার আগে কি অন্য কোনো নাম ছিল পেজের? নাই, কিন্তু দেখেন ক্রিয়েট করছে এই নাম দিয়ে, দেখছেন, তারপর এটা করছে, তারপর এটাতে আপডেট করছে, তারপর ফাইনালি এটাতে আপডেট করছে, যেটা লাস্ট 2020 সালে হয়েছে। এই যে দেখেন, আমরা যেমন ইভেলিটটা দেখতে পাচ্ছি না, আপনারটাও কিন্তু তেমন দেখা যাবে, ঠিক আছে, যে এই আগে বিক্রি করতো কোরআন শরীফ, বা এই আগে বিক্রি করতো লুঙ্গি, এখন বিক্রি করতে আসছে কি আতর, এটা কিন্তু দেখা যায়, ঠিক আছে, এটা কিন্তু বোঝা যায়। এতে করে আপনার রেপুটেশন নষ্ট হবে কার কাছে? কাস্টমারের কাছে। যারা চালাক কাস্টমার বা ভালো মানের কাস্টমার, তাদেরকে আপনি যেন তেন ভাবে নিলে তো হবে না, ঠিক আছে। তারা কিন্তু আপনাকে অর্ডার করার পূর্বে আপনাকে মেসেজ করবে ঠিকই, তো তার মধ্যে এসে আপনার পেজ ভিজিট করবে, ঠিক আছে। তো এই কাজ করা যাবে না। যে যদি ইভ্যালি যদি এইখান থেকে 2017 সালে এখান থেকে শুরু করে আজকে যদি এই পর্যন্ত পৌঁছাতে পারে, এত বড় অকাজ করার পরেও, এত বড় একটা দুর্নীতি হওয়ার পরেও যদি আজকে এই পর্যায়ে পৌঁছাতে পারে, যারা যদি এই পর্যায়ে পৌঁছাতে পারে, তাহলে আপনি পারবেন না কেন? ঠিক আছে। তো তাই বলে আপনাকে পুরাতন দিয়ে শুরু করতে হবে, ভাই অমুক ছিল পেজের নাম চেঞ্জ করে অমুক দিয়েছি, এখন তো আমি অনেক হয়ে গেছি, না ভাই। এই ধারণা থেকে বের হয়ে আসেন, এখনো সময় আছে, এই ধারণা থেকে বের হয়ে আসেন। নিজের বিজনেস যেটা, সেটাই তৈরি করেন। বিষয়টা কি এমন হয়ে গেল না, যে ভাই আগে আমি চা বিক্রি করতাম, এবার চায়ের নাম ছিল যে আলাউদ্দিন স্টোর, এবার আমি ওই নগর ভবনে গেছি, গিয়ে বলছি যে এবার আলাউদ্দিন স্টোর এবার পোশাক বিক্রি করবে, এবার করে দেন যে আলাউদ্দিন অমুক, তো তখন কি আপনার কাছ থেকে আবার টাকা নিবে না? নাকি বলবো যে পুরাতন বইতেই তোমার করে দিচ্ছি? তো লাভ হবে কি ভাই? পুরাতন বই আর নতুন বই, এতে কি আপনারা কোনো সঞ্চয় হিসাব কি মানে বেশি বেনিফিট দিবে, নাকি আপনাকে কমিশন বেশি দিবে, নাকি আপনাকে ইন্টারেস্ট বেশি দিবে, নাকি আপনার কাছে টাকা কম রাখবে? আরে না, এই তো ওল্ড কাস্টমারের কাছে টাকা কম রাখি। ফেসবুক তো এভাবে কাজ করে না, ফেসবুকের সাথে তো আপনার কোনো ব্যক্তিগত লেনদেন নেই, তাই না? আছে নাকি? কারো আছে ফেসবুকের সাথে ব্যক্তিগত লেনদেন? আচ্ছা, আশা করি কারো নাই। তো বিষয়টা হলো, এই চিন্তাধারা থেকে বাস্তবতায় আসতে হবে। এরকম চিন্তাধারা থেকে, মানে যেটা লজিক্যাল না, সেই চিন্তাধারা থেকে বের হয়ে আসতে পারে, ঠিক আছে। অনেক বিজনেস এখন ফুলে কলা গাছ হয়ে গেছে, তারা কিন্তু এভাবেই শুরু করছে। তারা যদি এভাবে শুরু করতে পারে, তাহলে আপনারা পারবেন না কেন? এখানে না পারার কিছু নেই। এটা কোন ধরনের কথা যে আমি পুরাতন পেজ আগে একটা বিক্রি করতাম, এখন আরেকটা বিক্রি করবো, চেঞ্জ করে দিবো, আমার পুরাতন অডিয়েন্স থেকে যাবে, ওই অডিয়েন্স নিয়ে আপনি করবেন কি? ও তো আপনার চিন্তা চালা হিসেবে, কারণ আপনাকে কি চিনবে যে চালা তো এখন পোশাক বিক্রি করে, নেওয়ার কাছ থেকে কিনি, ও ভালো বিক্রি করে। উল্টারও বলবে যে ও তো চা বিক্রি করতো, পোশাকের কি বোঝে? তখন তো আর আপনি বিপদে পড়ে যাবেন, হিতে বিপরীত হয়ে যাবে।
তাই না? নাকি ভুল বললাম? কি ভুল বলেছি? কারো থেকে কোনো রেসপন্সই দেখি না। না, ঠিক আছে জি, ঠিক আছে, আচ্ছা যাক, একজন অনুমোদিত। রেসপন্স পেয়েছি। আচ্ছা, তো এবার আচ্ছা ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল একটা। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমরা বলতে এখন নর্মালি যেটা দেখা যায়, অনেকে যখন পেজ ক্রিয়েট করে তখন দেখা যাচ্ছে যে লাইক আপনার 10,000 থাকে, 5,000 থাকে, ফলোয়ার্স 5,000, 10,000 এরকম থাকে। ওটা তো ডলার দিয়ে কিনে আমরা জানি। তো দেখা যায় যখন পোস্ট করে কোনো একটা অ্যাড ক্যাম্পেইন বাদ দিয়ে নর্মালি অর্গানিক যখন পোস্ট করে, দেখা যায় ওইখানে মাত্র 5-6টা লাইক থাকে বা 10টা লাইক থাকে। তো এটা গেল একটা ওয়ে। আর একটা হচ্ছে, না আমি রিয়েলি পেজ আস্তে আস্তে ফলোয়ার বাড়াবো, আস্তে আস্তে ইয়া হবে। আর অ্যাড ক্যাম্পেইন যেটা করব করব, অর্গানিক পোস্টিং এ যখন আমি যাব তখন হয়তো 5-6টা হবে, আস্তে আস্তে আমি বাড়াবো, লাইক কমেন্টস আস্তে আস্তে বাড়বে বা আস্তে আস্তে হবে। তো এখানে যে দেখা যাচ্ছে যে ওই ডলার দিয়ে যখন লাইকস ফলোয়ার্সটা বাড়াচ্ছে, দেখা যায় 10,000 হচ্ছে। তো এখানে মনে করা হচ্ছে যে আমার পেজের একটা ভ্যালু ক্রিয়েট হলো আর কি। হ্যাঁ, সবাই যখন ঢুকবে পেজে দেখবে যে 10,000 লাইকস আছে বা ফলোয়ার্স আছে। তো আসলে কোনটা করলে বেটার হয়, ওটা কি আসলে এই ব্যাপারে যদি বলতেন। খুব ভালো একটা কোশ্চেন করছেন। হ্যাঁ, এইটা নিয়ে খুব ডিপলি আমাদের বোঝার একটা বিষয় আছে। হ্যাঁ, কারণ আমি চাই না যে আপনারা এখান থেকে কেউ ফেলিওর হন। তো সেই হিসাবে আমি আপনাদেরকে যে সাজেশনটা দিব, আপনারা 10 জায়গায় যুক্তি নিয়ে মিলিয়ে দেখতে পারেন, কোনো সমস্যা নেই, 10বার ভেরিফাই করতে পারেন। বাট আমি আপনাদেরকে এই বিষয় খুব ভালোভাবে ক্লিয়ার করতেছি, খুব মনোযোগ দিয়ে শোনেন। আশা করি আর ইন ফিউচারে কখনো এটা নিয়ে কনফিউশনে পড়তে হবে না। প্রথম কথা হলো যে আমাদের রাশেদুল ভাই যেটা বললো, যে প্রথমেই দেখা যাচ্ছে যে একটা বিজনেস হঠাৎ করে 5,000 10,000 লাইক আপনার ডলার দিয়ে ক্রয় করে ফেলছে। এখন আমরা জানি যে সেই লাইকটা ডলার দিয়ে ক্রয় করা হয় কিভাবে। দেখা যাচ্ছে যে আমি বিক্রি করতেছি হলো টি শার্ট, ফর সাপোজ ইমরান ভাই বিক্রি করতেছে টি শার্ট। এবার ইমরান ভাইয়ের নতুন নতুন পেজ। এবার ইমরান ভাই চিন্তা করলো যে আচ্ছা আবির ভাই, আমি যে সেল ক্যাম্পেইন চালাবো, তো আমার তো একটু লাইক টাইক দরকার। তো এটা কি করা যায় বলেন তো? অতি দ্রুত আমার সেল দরকার, এখন তো আমি অপেক্ষা করতে পারবো না। তাহলে এখন আমি কি করা যায়? তো তখন এরা কি করে, বিভিন্ন মার্কেটে চলে যায়। তখন এরকম কিছু খুচরা ডিজিটাল মার্কেটার থাকে যারা আমাদেরই যেহেতু অংশ। তো এই ডিজিটাল মার্কেটাররা এদেরকে আইডিয়া দেয় যে ঠিক আছে ভাই, আপনি $10 খরচ করেন, আমি আপনাকে 5,000 লাইক নিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনার এত খরচ করার দরকার নেই। বা $5 খরচ করেন, আমি আপনাকে 3,000 লাইক নিয়ে দিচ্ছি। আবার অনেকে তো ডাইরেক্টলি টাকাই আদান প্রদান করে। তো এই সিস্টেমটা হয় কিভাবে? যে দুইটা ভাবে। একটা ভাবে হলো তারা কি করে, তারা কাবা শরীফের ছবি দিয়ে অ্যাড চালায় দিবে। ঠিক আছে, যে কি হয়েছে, যে উপরে দেখবেন নিচে হলো কাবা শরীফের ছবি, উপরে থাকবে হাদিস। ঠিক আছে, এরপর বলবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকলে নিচের লাইক বাটনে ক্লিক দিয়ে পাশে থাকো। ঠিক আছে, আমি নিজে দেখেছি, অনেক অ্যাড দেখেছি ইউজ। এক সময় আমি এদের পাল্লায় পড়েছিলাম। ঠিক আছে, তো বাস্তবিক অভিজ্ঞতা, আজকে থেকে প্রায় 5-6 বছর আগের কথা। তো সেটা হলো যে, কিন্তু সমস্যাটা হলো এটা এখনো চলছে। তো এই যে এই জিনিসটা করে অনেক লাইক খুট করে বানায় নিচ্ছে, কেউ তো 22-23 লাখও পর্যন্ত বানায় নিচ্ছে। আমি এরকমও দেখছি, করতে 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 20-22 লাখ। আবার এমনও দেখেছি যে কখনো নিয়ে আসছে কি জানেন, যে মা বাবার ছবি দিয়ে, ঠিক আছে, সেটা চালায় দিচ্ছে যে মাকে ভালোবেসে থাকলে নিচের লাইক বাটনে ক্লিক করে পাশে থাকুন। আচ্ছা, এটা তো মানুষের ইমোশন, কিন্তু সে তো আপনার বিজনেস চিনে না। তা এরকম ধরনের ক্লায়েন্ট নিয়ে আপনি নিজেকে প্রশ্ন করেন কি করবেন। আপনি একটা পেজে লাইকটা মানে কি, মানে ফলোয়ার্স। এই যে দেখেন ইভেলের দিকে যদি তাকান, 2.1 মিলিয়ন লাইকস অথবা 2.3 মিলিয়ন ফলোয়ার্স, ইটস মিন দে আর দি ফলোয়ার্স। মানে আপনার বিজনেসকে ফলো করে। কেন করে? কারণ আপনার বিজনেসকে তারা সমর্থন করে কিভাবে, প্রোডাক্ট ক্রয় করবে বা করছে, এই দুইটা দিক চিন্তা ভাবনা করে। এবার ধরেন ইভেলি যদি এরকম ধরনের অ্যাডভার্টাইজিং চালায় দেয় কাবা শরীফ বা দিয়ে, হয়তো বা ইভেলি 2 মিলিয়নকে রাতারাতি 5 মিলিয়ন বানায় ফেলতে পারবে। বাট কোশ্চেনটা হলো এখানে, যে সে কি আসলে ভ্যালুয়েবল কাস্টমার তৈরি করতে পারছে, কাস্টমার ইনসাইটস তৈরি করতে পারছে? না। একেবারে অ্যাকুরেট অ্যান্সার হলো কখনোই সম্ভব না, সে পারছে না এবং সে পারবেও না। ঠিক আছে, কারণ কি, এই ধরনের কাস্টমার তো আপনাকে চেনেই না। সে যে লাইক দিছে, সে তো মাকে ভালোবাসে বলে লাইক দিছে, সে তো লাইক দিছে ইসলামকে ভালোবাসে বলে সে লাইক দিছে, সে তো আপনাকে চেনে না। সে লাইক দেওয়ার দরকার, লাইক দিছে, তার সমর্থন করা দরকার, সে ইসলামকে সমর্থন করছে, সে তার ইমোশনকে সমর্থন করছে, বাট সে আপনাকে দেখে শুনে তো লাইক দেয় নাই। এবার আপনি ভিতরে জুতা বিক্রি করেন না আপনি টি শার্ট বিক্রি করেন, দ্যাটস নট হিজ ম্যাটার।
তো এতে করে এরকম লাইক গুলো নিয়ে আমার হবে কি? কারণ আমি তো বিজনেস করতে আসছি, আমি তো সেল করতে আসছি। তো এটাতে আমার কি হবে? ওই যে বললেন যে আমার পেজের ভ্যালু বাড়তেছে, একবারে ভুল ধারণা। এতে করে আমি মনে করি পেজে যদি 5টাও লাইক থাকে তাও ভালো, ওই 5জন তো অ্যাটলিস্ট আপনাকে ফলো করে যে ইন ফিউচারে আপনার কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারে। আচ্ছা, এবার দ্বিতীয় বিষয় আসি। এটার আরো একটা নেগেটিভ দিক আছে, যেটা অনেক বড় একটা নেগেটিভ দিক। ইন ফিউচারে আপনি যদি যান যে আমি একটা অ্যাড ক্রিয়েট করব, যেমন ধরেন আমি সেলডম থেকে ক্রিয়েট অ্যাডসে গেলাম, এবার যাওয়ার পর, আচ্ছা একটু লোড নিচ্ছে নেটওয়ার্কের জন্য, যেহেতু আমাদের অনেক কিছু শেয়ার হচ্ছে। আচ্ছা, এবার দেখেন আমি অ্যাড অ্যাকাউন্ট আমার সিলেক্ট করা আছে। ফর সাপোজ এবার আমি অ্যাডভার্টাইজিং দিব। আমি কোন ধরনের অ্যাড দিব? ফর সাপোজ আমি অ্যাড দিব হলো ধরেন যে গেট মোর মেসেজ, আমি সেলসের অ্যাডভার্টাইজিং দিব। আচ্ছা, এইবার দেখেন আমি তার আগে পেজ লাইকের অ্যাডভার্টাইজিং দিছি এবং আমি টার্গেটেড কাস্টমার পেয়েছি, যেখানে আমি আমার প্রোডাক্ট দেখিয়েছি, সেখান থেকে আমার টার্গেটেড কাস্টমার এসেছে। এরকম 1000 টার্গেটেড আমার কাস্টমার আছে, যারা আমার বিজনেসটাকে দেখে, আমার প্রোডাক্ট দেখে আমাকে আমাকে পরবর্তীতে ক্রয় করতে পারে, তাদের ইচ্ছা শক্তি তৈরি হয়েছে, সেই জায়গা থেকে তারা লাইক দিয়েছে। এতে করে এক একটা লাইক আমার $1 আসছে, ডাজেন্ট ম্যাটার। $100 আমি 100টা লাইক পেয়েছি, সেটাও কোনো বিষয় না, কিন্তু তারা আমাকে দেখে শুনে বুঝে লাইক দিয়ে আমার পেজে ফলোয়ার হিসাবে হয়েছে। এবার দেখেন আমি কি করতে পারছি, দেখেন পরবর্তীতে আমি যখন সেলস অ্যাডভার্টাইজিং চালাচ্ছি, তখন আমি কিন্তু নির্দিষ্ট করে তাদেরকে কিন্তু টার্গেট করতে পারছি। দেখেন যে পিপল হু লাইক ইয়োর পেজ, দেখেন শুধু তাদেরকেই আমি নির্দিষ্ট করে অ্যাডভার্টাইজিং ক্রিয়েট করতে পারছি। এর চেয়ে তার বড় বেনিফিট কি হতে পারে বলেন? যে যে আপনাকে চেনে, যে আপনার বিজনেস দেখে লাইক বা কমেন্ট দিয়েছে, এবার এরকম ধরেন 2000 অডিয়েন্স আছে, এদেরকে টার্গেট করে যখন আপনি অ্যাডভার্টাইজিং চালাচ্ছেন, এই 2000 অডিয়েন্সটা আপনাকে চেনে, অলরেডি আপনার প্রোডাক্ট ইন্টারেস্টেড আছে, প্রতিদিন আপনার পোস্ট দেখতেছে, কিন্তু যখন ফেসবুক এদেরকে বারবার রিটার্গেট করবে কোনো অফারে, তখন কিন্তু 100% এর আপনার কাস্টমারে পরিণত হয়ে যাবে। দেখা যাবে যে আপনি অন্য যে সেলস অ্যাপ চালাচ্ছেন ওটার চাইতে এটা বেনিফিট আপনার বেশি। তাহলে বলেন আমি কয় দিক থেকে বঞ্চিত হচ্ছি? ওরকম ভ্যালু কি আমার দরকার আছে? কি মনে হয়, কি রাশেদুল ভাই, দরকার আছে ভ্যালু? ঠিক কারণ তো আমি রিপ্লাই পাচ্ছি না, কি মনে হয়? অবশ্যই দরকার আছে। না, দরকার নেই। না, ওইরকম আসলে ভ্যালু ক্রিয়েট করে তো লাভ নেই। যেমন আপনি ভাইয়া এই যে ধরেন everi.com.bd তে যদি একটু যান, ওইখানে এই যে আপনার পেজ লাইকে ধরেন 2 মিলিয়নের উপর কিন্তু অলরেডি আছে। এখানে 2.1 মিলিয়ন লাইকস, 2.3 মিলিয়ন ফলোয়ার্স অলরেডি আছে। এদের একটা পোস্টই আপনি যান নিচে একটু গিয়ে দেখেন, এদের যে কোনো একটা পোস্টই আপনি যান, হ্যাঁ, মোস্ট অফ দ্য পোস্টেই কিন্তু আপনার যেগুলা অর্গানিক অ্যাড ক্যাম্পেইন বাদ আর কি, হুম, যেগুলো অর্গানিকে কিন্তু অত লাইকস আপনি দেখেন একদম নাই বললেই চলে, মানে ওই অনুযায়ী যদি আমরা হিসেব করি আর কি। আচ্ছা এখন এখন শোনেন, এটার অনেকগুলো কারণ হতে পারে। এটা ওদের অনেকগুলো কারণ ওদের হলো ওদের দেখবেন বিজনেসের। যেগুলা, ভাইয়া একটু এখানে দেখবেন যেগুলো আরো ফ্লাশ সেলে দিচ্ছে অর্গানিকলি, হুম, ফ্লাশ সেল অথবা কোনো কম্বো অফার দিচ্ছে অথবা একটা বিগ ডিসকাউন্ট দিচ্ছে, ওইগুলাতে মোটামুটি কিন্তু 100 বা 150 বা 200 250 লাইকস হচ্ছে। বাট নর্মালি সেলের যখন একটা অর্গানিক পোস্ট তারা দিচ্ছে, ওইখানে কিন্তু মাত্র 8টা 10টা 15 20টা হচ্ছে, কিন্তু পেজের লাইক এটা কিন্তু এইটা 2.1 শোনেন, মিলিয়ন। এটা স্বাভাবিক হওয়ার কথা কেন? কারণ হলো যে মানুষ অফার দেখতে পছন্দ করে। আমি আপনার পেজকে ফলো করছি, তার মানে আমি কি অলরেডি এঙ্গেজমেন্ট লেভেল আমি পার করে ফেলছি, মানে আমি অলরেডি আপনার সাথে এঙ্গেজ। আমি প্রোডাক্টটা আজকে ক্রয় না করি বা কালকে ক্রয় করবো, এই কারণে আমি আপনাকে জেনে বুঝে লাইক দিয়েছি। আচ্ছা, এইবার আপনি যখন অফার দিচ্ছেন, তখন আমি তো সেখানে রেসপন্স করবই। একটু আগে কিন্তু আমি বলেছি যে যখন আপনি এদেরকে, এই গোষ্ঠীটাকে টার্গেট করে যখন আপনি অফারের কোনো অ্যাডভার্টাইজিং চালাবেন, তখন দেখবেন আপনার নর্মাল অ্যাডের চাইতে এদের কাছ থেকে আপনি বেনিফিটেবল অনেকাংশে হতে পারেন এবং হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় বিষয় হলো আপনি এদের থেকে কিন্তু একটা লুকেলাইক অডিয়েন্সও ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? যেটা কিন্তু ইন ফিউচারে আপনি কোন যদি একবার টার্গেটেড কাস্টমারকে বেস করে যদি আপনি অ্যাডভার্টাইজিং চালাতে যান, আপনি জানেন না যে আপনার কোন টার্গেটটা আসলে ভালো কাজ করবে। তখন এমনও দেখা গেছে, যেটা আমার বাস্তবিক ভাবে এমনও দেখা গেছে, যে সেই ক্ষেত্রেও কিন্তু সেই লুকেলাইক অডিয়েন্সটা, এই পেজ লাইকের অডিয়েন্স থেকে যখন লুকেলাইক অডিয়েন্সটা ক্রিয়েট করা হচ্ছে, তখন কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। কারণ কি, এআই বুঝে যাচ্ছে যে কারা আসলে টার্গেটেড বা কারা আসলে এই পেজগুলোকে ফলো করে রেখেছে এবং তাদের মতো আরো কারা আছে।
সো এদেরকে তখন কিন্তু আপনার অ্যাডভার্টাইজিংটা দেখানোর চেষ্টা করছে। তো এটার অনেকগুলো কারণ আছে। এখন আপনার মনে হচ্ছে যে আচ্ছা এই 2.3 মিলিয়ন বা 1 মিলিয়ন এটা হঠাৎ করে হয়ে গেছে। ডেফিনেটলি তাদের জার্নিটা কিন্তু অবশ্যই, আমরা অনেক বড় বড় পেজ দেখে আমরা মনে করি কি যে আরে এরা মানে হঠাৎ করে হয়ে গেছে, না, এটা কিন্তু আসলে এদের জার্নি না। একটু আগে আমি যেটা নাম দেখাতে কিন্তু দেখাইছি, দেখেন এদের জার্নি কিন্তু আজকে থেকে শুরু হয় নাই, 2017 থেকে শুরু হয়েছে, আজকে কিন্তু 2024 চলতেছে, তাহলে কত বছরের জার্নি। আর এরা যে হারে অ্যাডভার্টাইজিং করেছে, আর এরা যে হারে প্রচার করেছে, এবং দুর্নীতি বা বিভিন্ন পজিশন এরা যেভাবে এসেছে, মানে এত এদের এমন কোনো টিভি চ্যানেল নেই এদের নিয়ে রিপোর্ট করে নাই। তো সেই হিসাবে এই অডিয়েন্স অর্গানিক ভাবে আসা খুবই কম আমি মনে করি, সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক। আর ইন প্রেজেন্টের যদি কথা বলেন যে ইন প্রেজেন্টের পোস্টে কেন লাইক কম আসতেছে, সেটা অবশ্যই রেপুটেশনের কারণ হতে পারে। কারণ এদের রেপুটেশন তো এখন এখন তো কেউ ভালো রেপুটেশনে না, যে না এরা খুব ভালো রেপুটেশনে আসে। কিছুদিন আগে এদেরকে নিয়ে বড় একটা ঝামেলা গেছে, এখন তারা ওভারকাম করার চেষ্টা করতেছে। তো এই জায়গাটায় 100%, 100%-এর মধ্যে 70% মানুষই থাকবে যারা এদেরকে এখন সেই খারাপ চোখে দেখবে, ভালো চোখে দেখতে পারবে না। এবং এই সময়টা পার করতে তাদের আরো 5 বছর লেগে যাবে শুধু এই সময়টাকে পার করার জন্য। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু এদের এই সময়টাকে আপনি ফলো আপ করে আপনি কিন্তু কোনো জাজমেন্ট করে ফেলতে পারেন না। বাট আপনাকে তো বাস্তবতায় থাকতে হবে। ওই পেজ ভ্যালু দিয়ে আপনি করবেন কি, সবসময় কিন্তু একটাই কোশ্চেন আসতেছে যে ওই পেজ ভ্যালু দিয়ে করবেন কি। যদি এমনই হতো যে না ওই পেজ ভ্যালু দিয়ে আমার প্রফিট হচ্ছে, তাহলে ফেসবুক অবশ্যই বলতো না যে যারা পেজ ফলো করেছে তাদেরকে দিয়ে তুমি অ্যাডভার্টাইজিং দিতে পারছো, যারা পেজ ফলো করছে তাদেরকে তুমি দিয়ে লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারছো। এই কথাটা কিন্তু কখনোই ফেসবুক তাহলে আপনাকে বলতো না, তাহলে ফেসবুক এই অপশনটাই রাখতো না। তাহলে ফেসবুক বলতো ওর যা ইচ্ছা তা করুক, আই ডোন্ট হ্যাভ এনি হেডেক। ঠিক আছে? তো সব দিক দিয়ে যুক্তি দিয়ে যখন আপনি যাচ্ছেন, তখন কিন্তু অবশ্যই এটাই আসবে যে কিছু সময়ের সাময়িক সময়ের বেনিফিট করতে গিয়ে আপনি কিন্তু আপনার আরেকটা কম্পিটিটর থেকে অনেক পিছিয়ে পড়বেন, যেটা হয়তো বা আপনি 1 বছর ধরে ব্যবসা করতেছেন, সে 1 বছর পরে এসে আপনার জায়গা নষ্ট করে দিতে তার অনেক ক্ষমতা থাকবে, কারণ তার প্লাস পয়েন্ট থাকবে, আর ওটা তখন হয়ে যাবে আপনার মাইনাস পয়েন্ট। ঠিক আছে? ঠিক ক্লিয়ার হুম। আশিদুল ভাই? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। জি। আচ্ছা, সো আশা করি যে পেজের ক্ষেত্রে আমি আপনাদেরকে অনেকটা ক্লিয়ার করতে পেরেছি। এইবার হলো আমাদের যে পরবর্তী পয়েন্ট, কারণ সেটার জন্য আমি অনেক বেশি সময় পাচ্ছি না, খুবই অল্প সময় পাচ্ছি, কিন্তু আপনাদেরকে আমি কিছু ধারণা ক্লিয়ার করে দেই যাতে পরবর্তী সেকশনে, মানে পরবর্তী আমাদের টপিকসে সেকেন্ড ক্লাসে আলোচনা করতে যাতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, এবার পরবর্তী বিষয় হলো আপনাদের সাথে যেটা আমার হচ্ছে, তো সেটা হলো যে আমাদের আচ্ছা দাঁড়ান, আমি আগে আপনাদের জন্য একটু মিনিমাইজ করে দিই যাতে বেটার হয়। ওকে, আচ্ছা এবার দেখেন, আমি অলরেডি আপনাদের জন্য কিছু এখানে সিলেক্ট করে রেখেছিলাম, আমার কিছু রানিং ক্যাম্পেইনের মধ্যে কিছু অ্যাডভার্টাইজিং আমি অলরেডি সিলেক্ট করে রেখেছিলাম। ঠিক আছে, যাতে করে আপনাদের একটু বোঝাতে আমার একটু সুবিধা হয়। ঠিক আছে? আচ্ছা, তো এইবার এখানে দেখেন, এখানে যে বিষয়টা নিয়ে আমি প্রথমত আপনাদের সাথে কথা বলবো, সেটা হলো যে আমাদের অনেকের ধারণা আছে বা আমরা অনেকেই ধারণা করি যে কি হয়েছে যে আমার ইসের ক্যাম্পেইনের মানে আমি যখনই একটা মানে পেজ নিয়ে আগাবো, ইটস মিন আমার ল্যান্ডিং পেজ থাকতে হবে, আমার ল্যান্ডিং পেজ থাকতে হবে, এবং আমি ল্যান্ডিং পেজ দিয়ে ওয়েবসাইটের সেলসের পারচেজ অ্যাড চালালে আমার রেজাল্ট আসবে। দেখেন ভাই, আমি আপনাদেরকে আবারও বিষয়টা ক্লিয়ার করি, এবং খুব ক্লিয়ারলি আজকে ক্লিয়ার করতেছি যে এই ধারণাটা থেকে বের হয়ে আসতে হবে। এই ধারণাটা সবসময় কার্যকরী না। কেন কার্যকরী না? এর প্রথম কারণ হলো সব প্রোডাক্ট ওয়েবসাইট পারচেজের মাধ্যমে বা ল্যান্ডিং পেজের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা সম্ভব হয় না। কারণ আপনাকে কালচার বুঝতে হবে। ঠিক আছে? যেমন কালচার বলতে আমি কি বোঝাচ্ছি, যেমন আমি আপনাকে একটা রিয়েল এক্সাম্পল দেই। এখানে যেমন আমি দেখাচ্ছি যে দেখেন, এটা হলো একটা শুয়ের অ্যাড, যেটা আমরা ক্যারোসেল অ্যাড দিয়েছিলাম 2 এপ্রিল, জাস্ট টেস্ট চালানোর জন্য, কারণ উনি আমার ক্লায়েন্ট অনেকটা চাচ্ছিল যে একটা অ্যাড দিয়ে দেখতে যে তার পারচেজের কি অবস্থা হয়। ঠিক আছে? তো দেখেন এখান থেকে আপনার এই হলো রেজাল্ট, যে কন্টেন্ট ভিউ হয়েছে 470টা, পারচেজ হয়েছে মাত্র সেখান থেকে 60টা, অ্যাড টু কার্ট করেছে 38 জন, চেক আউট ইনিশিয়েট পর্যন্ত গিয়েছে 52 জন। ঠিক আছে? আবার কনভারসেশন মানে ওয়েবসাইটে দেখে আবার এসে মেসেজ করছে এরকম আছে 1 জন।
ঠিক আছে, যে মনে হয়েছে যে না আমি ওয়েবসাইটে অর্ডার করবো না, আমি একটু মেসেজে গিয়ে একটু মেসেজ করি, একটু দাম টাম কমানো যায় কিনা বা বার্গেনিং করা যায় কিনা, তো সে ওই চেষ্টা চালিয়েছে। তো এইটা হলো একটা, হলো আপনার অবস্থা। তো এখানে দেখা গেছে যে পার পারচেস কস্ট তার এসে দাঁড়িয়েছে $3.23। এবার এই লোকেরই আমি সেলস মেসেজ অ্যাডে আপনাকে নিয়ে যাচ্ছি, সেখানের আমি আপনাকে রেজাল্ট দেখাচ্ছি, তাহলে আপনার জন্য একটু কম্পেয়ার করতে সুবিধা হবে যে আসলে আমি যেটা বললাম সেটা আসলে কতটা লজিক্যাল। ঠিক আছে, আচ্ছা দেখেন, এই যে 30% ডিসকাউন্ট অন এভরিথিং, 30% ডিসকাউন্ট দিছে, দেখেন 3 সেন্ট করে পার মেসেজ কনভার্সন হয়েছে। এটা কিন্তু আপনার জুতার অ্যাড, একই শু অ্যাড। ওইখানে উনি ক্যারোজেলে এই শুগুলোই দেখিয়েছে, যেটাকে বলে অক্সফোর্ড শু। এটা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা অক্সফোর্ড শু এর অ্যাড। তো এটা কিন্তু দেখেন 0.03 সেন্টে তার কিন্তু পার মেসেজ এসেছে। এবার চিন্তা করেন যে ওইখানে $3 তার পারচেজ হয়েছে, আর এখানে $3 তার প্রায় হিউজ লেভেলের মেসেজ আসছে, যেখান থেকে কিন্তু সে ভালো পরিমাণে সেল জেনারেট করতে পারছে। এবং অনেকেই আছে যে এখন জিজ্ঞাসা করেছে, এখন তার দরকার নেই, আবার কতদিন, 1 সপ্তাহ পরে গিয়ে সে অর্ডার করছে, বা সে 10 দিন পরে গিয়ে অর্ডার করছে। এমনও কিন্তু আবার অনেক ইতিহাস আছে। কিন্তু তার মধ্যে মানে রানিং অ্যাড চলাকালীন যেই সেলস হয়েছে, সে আমি যতটুকু জানি যে তার 4 গুণ প্রফিট সে সেখান থেকে বের করে, মানে $5 খরচ করলে সে ওখান থেকে $20 মতো প্রফিট বের করে নিতে পারছে। এটা তার জন্য তেমন কোনো বিষয় না, কারণ জুতার ক্ষেত্রে একটু প্রফিটটা বেশি, প্রায় পার প্রোডাক্টে 300 থেকে 400 টাকা করেও প্রফিট যায়। এমন কোনো প্রোডাক্ট আছে যেগুলোর মধ্যে ওরা 500 টাকা করেও প্রফিট করে, কারণ ওগুলোর দাম থাকে 1500-1600 টাকা। ঠিক আছে, সো এখানে হলো পুরো বিষয়টা হলো, দেখেন আবার দেখেন, শুধু একটার এক্সাম্পল দিয়ে তো আমি আপনাকে বুঝিয়ে দিতে পারি না। ঠিক আছে, দেখেন এখানে যদি এটাও দেখেন, এই দেখেন হাতে নিয়ে একই ধরনের জুতা, দেখেন আপনার হলো এটা একটা রিলের অ্যাড ছিল, এতেও দেখেন মেসেজ অ্যাডে আপনার 293টা মেসেজ আসছে, এবং দেখেন এর পার মেসেজ কস্ট 0.06। ঠিক আছে, তাহলে দেখেন এবার এভাবে যদি বিবেচনা করেন, একটা না এরকম 2-3টা অ্যাড দিয়ে যদি আপনি বিবেচনা করেন, তাহলে আপনার কাছে মনে হবে যে আসলে তো এই প্রোডাক্টটা তো মেসেজে ভালো পারফরমেন্স করতেছে, সেলস মেসেজে খুব ভালো পারফরমেন্স করতেছে, তাইলে আমার ওইখানে গিয়ে কেন এটা ভালো পারফরমেন্স করতেছে না? তার মানে হলো যে বুঝতে হবে যে জুতা বা হলো আপনার শু আইটেম, বা দেখা যাচ্ছে যে বিশেষ করে মহিলাদের যে কিছু আইটেম আছে যেমন শাড়ি আইটেম, ঠিক আছে, এগুলা কিন্তু এরা বার্গেইনিং করে, এরা বার্গেইনিং করতে পছন্দ করে। কারণ দেখেন, একটা স্বাভাবিকভাবে চিন্তা করেন, আপনি যখন আপনার মা বা বোনকে নিয়ে যখন আপনি মার্কেটে যাচ্ছেন, আপনার ফ্যামিলি বা আপনার ওয়াইফকে নিয়ে আপনি যখন ফ্যামিলি সহ আপনি মার্কেট করতে যাচ্ছেন, তখন তারা কি বার্গেনিং না করে চলে আসে? দেখবেন তারা বার্গেনিং ছাড়া কোনো প্রোডাক্টই কিনবে না, কারণ তাদের কথা হলো ভাই বার্গেনিং আমার করতে হবে। এবার 50 টাকা বার্গেনিং হোক আর 100 টাকা বার্গেনিং হোক, কারণ এটা আমাদের কালচার, আমরা এই কালচারেই বড় হয়েছি। আমরা কিন্তু শোরুম কালচারে বড় হইনি বা ফিক্সড প্রাইস কালচারে বড় হইনি, আমরা এই কালচারে ছোট থেকে বড় হয়েছি, এখনো কিন্তু সেই জেনারেশন যায়নি। বুঝতে হবে আমাদের মধ্যে কিন্তু রেস রয়ে গেছে। এখন আমরা আমাদের জন্য যদি কোনো টি শার্ট কিনতে যাই, তাহলে কিন্তু দামাদামি করে, মামা 300 টাকা 200 টাকায় দেওয়া যাবে না, 100 টাকা লেস করেন, 50 টাকা অ্যাটলিস্ট লেস করেন। এই যে আমরাও কিন্তু বার্গেনিং করি। ঠিক আছে, এখনো কিন্তু আমাদের মধ্যে থেকে রেসটা যায়নি। তো এই যে যে জিনিসটা, এই জিনিসটাকে মাথায় রেখে না, আমি যদি বলি যে 5000 টাকার শাড়ি এবার আমি ওয়েবসাইট অ্যাড দিয়ে চালায় দিব, না ভাই, আসবে না। যদিও বা আপনার কাছ থেকে 5000 টাকায় যদি কেউ কেনেও, সেও আপনাকে ওয়েটিং এ রাখবে। কারণ কি, সে চিন্তা করবে যে আর একটু 10টা দেখি, যদি এর চাইতে আর একটু ভালো কোনো ডিজাইন পেয়ে যাই, বা একই দামে যদি আর একটু ভালো কোনো একটু কাপড় পেয়ে যাই, বা যদি অন্য কিছু যদি একটু ডিফারেন্স চোখে চলে আসে, বা ট্রেন্ড যদি কোনো কিছু চলে আসে, সে আপনাকে কিন্তু একটা অপেক্ষায় রাখবে। তো এই জায়গাটাই হলো যে আমরা যে চিন্তা করি যে যে কোনো প্রোডাক্ট হোক, আমি এটা দেখেছি, অভিজ্ঞতায় বলতেছি আপনাদেরকে, যে যে কোনো প্রোডাক্ট হোক আমি নিয়ে বাবা সেলসে কাজে লাগিয়ে দিব, না, এটা হবে না। যেমন দেখেন, আমি আপনাদেরকে একটা শাড়ির অ্যাড দেখাচ্ছি, যেটা রিসেন্টলি অনেক ডলার অলরেডি উনি খরচ করেছে এর পেছনে রেগুলারলি, মানে প্রতিদিন $3 করে প্রায় অনেক দিন যাবত, ঈদের আগ থেকে চালাচ্ছে। ঠিক আছে, এর আগে উনি আরো 2-3টা প্রোডাক্ট ট্রাই করেছে, ওয়েবসাইটের অ্যাড ট্রাই করেছে, কোনো রেজাল্ট পায়নি, তারপর এখান থেকে এসেছে। তো এই যে 2টা শাড়ির অ্যাড, এটা কিন্তু রানিং চলতেছে। এই যে দেখেন, এপ্রিল 28 তারিখে গিয়ে শেষ হবে, অলরেডি আজকে 23 তারিখ, উনি 7 দিন করে বাড়াতে থাকে। তো এবার দেখেন এখানে যদি খেয়াল করেন, তাহলে এর কস্ট পার রেজাল্টে, আচ্ছা দাঁড়ান, আমি কস্ট পার রেজাল্টে এখানে আগে রেজাল্টসে আসি। সো রেজাল্টস আপনি এখানে দেখতে পারবেন যে প্রায় মানে শাড়িগুলো কিন্তু খুব দামি, প্রায় 3000, 4000, 5500 টাকারও শাড়ি আছে, মানে সর্বনিম্ন দাম আমি যতটুকু জানি
যে 2600 না 2400 টাকা, এটা হলো সর্বনিম্ন প্রাইস। তার মানে দেখেন এই প্রাইস রেঞ্জটাকে বলা যায় মডারেট প্রাইস রেঞ্জ। আচ্ছা, নেটওয়ার্কের জন্য এটা শো করতেছে না, সো সরি, এটা একটা ব্যাড লাক। বাট এটা হলো কি, এত কন্টিনিউয়াসলি সে কেন চালিয়ে যাচ্ছে? বিকজ সে এখান থেকে এই ঈদের মধ্যে, প্রায় ঈদের কয়েকদিন আগে অ্যাড রান করে সে ভালো একটা সেলস জেনারেট করছে। যেমন ঈদের আগে সে টোটাল 23টা পার্সেল ছেড়েছে, ঠিক আছে? সব মিলে আমাকে বলেছিল যে ভাই আমি সব মিলে টোটাল হিসাব করলাম যে $28 মতো তখন খরচ হয়েছিল, ঈদের আগের হিসাব, ঠিক আছে? তারপরে গিয়ে ঈদের কয়েকদিন আগে, মানে প্রায় 5-6 দিন আর বাকি, ওই সময় গিয়েও সে 18টা অর্ডার পেয়েছে, যেখান থেকে 5টা ক্যান্সেল হয়েছে আর 13টা কনফার্ম হয়েছে, মানে 5টার ব্যাক আসে নাই ঈদের পরে। তো সব মিলিয়ে দেখা গেছে যে সে 40 ক্রস করছে, মানে তার যে খরচ করছে, কারণ সে প্রতিদিন $3 বেশি খরচ করে না, তো তার যে খরচ করছে সেটা তার পোষায় গেছে। 2 ধরনের ডিজাইনে, 2 ধরনের প্রাইস রেঞ্জে, একবারে 2400 থেকে শুরু করে 5000 পর্যন্ত। উনি বলছে আলহামদুলিল্লাহ আমি সেল করেছি এবং আমার অ্যাড কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এই কারণে এখনো কিন্তু এই অ্যাডটা অ্যাক্টিভ আছে এবং আপনি দেখতে পাচ্ছেন সে কত ডলার পর্যন্ত অলরেডি খরচ করে ফেলেছে। উইদাউট রেজাল্ট কেউই কিন্তু এটা খরচ করবে না, এবং ডে টু ডে খরচ করেছে, ঠিক আছে? তো কথাটা হলো, এখন সে কিন্তু এই অ্যাডটা সেম ভাবে সে কিন্তু ওয়েবসাইটেও চালিয়ে দেখেছে আরেকজনকে দিয়ে, তো সেখান থেকে সে কিন্তু রেজাল্ট বের করতে পারেনি। কারণ ভাই তার বেশিরভাগ মেসেজ আসে, ভাই দাম কমানো যাবে না, 500 টাকা লেস করা যাবে না, ভাই ডেলিভারি চার্জ ফ্রি করা যাবে না। এখন এরা কিন্তু প্রোডাক্ট নিচ্ছে, মজার বিষয় এরা কিন্তু প্রোডাক্ট নিচ্ছে, কেউ 5 দিন পর নিচ্ছে, কেউ 2 দিন পর নিচ্ছে, কেউ সেদিনই অর্ডার করছে, যাচ্ছে ভাই থাক, তাহলে দেন, সমস্যা নেই। আবার উনি আবার কখনো কারো কাছে 200 টাকা লেস করতেছে, কারণ 300 টাকা দাম বেশি বলতেছে, ঠিক আছে? তো এইভাবে করে উনি কিন্তু সেলস জেনারেট করতে পারছে, কিন্তু যখন ওয়েবসাইটে ছিল তখন ওনার একটাও সেলস হয়নি। উনি আমাকে যেটা বলছে যে ভাই আমি প্রায় $15-16 মতো খরচ করছি, বাট নো সেলস। কারণ দেখছে, চলে গেছে। কারণ ভাই এরা ওমেন্স, এরা বার্গেনিং 100% করবে, কোয়ালিটি নিয়ে 10 বার জিজ্ঞাসা করবে, বলবে ভিডিও দেন, ছবি তুলে দেন, অরিজিনাল কালার দেখি, আর কি কালার আছে, আরো কোনো ডিজাইন আছে কিনা। ওরা এরকম ভাবে কমিউনিকেশন যেমন মার্কেটে গিয়ে করে তেমন অনলাইনেও করে। যদি এই কমিউনিকেশনটা না করতে পারে তাহলে ওরা প্রোডাক্ট কিনবে না। সহজ কথা, এটা বাস্তবতা, এটা আপনাকে মেনে নিতে হবে। এবার আমি যদি আপনাকে বলি যে না ঠিক আছে আমার প্রফিটের জন্য, যেহেতু আমরা এজেন্সি, আপনি ওয়েবসাইট বানাইলে আমাদের প্রফিট, তাই না? এরকম করে আপনাদের 10 জন ওয়েবসাইট বানাইলে 20,000 টাকা করে নিলে আমার 2 লাখ টাকা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে, আমার 2 মাসের ইনকাম হয়ে গেছে। পরে সাপোজ ধরেন আমি ইন্ডিভিজুয়াল, আমার আর কোনো খরচ নেই, আমার কিন্তু 2 মাসের ইনকাম হয়ে গেছে। তো এরকম আপনাদের 300 জনকে নিয়ে আমি যদি 10 জন বের করতে পারি, এনাফ, আমার 2 লাখ টাকা ইনকাম হয়ে গেছে। আপনি বিজনেস করতে পারলেন কি না পারলেন, দিস ইজ নট মাই হেডেক, ওটা আপনার হেডেক। বাট আমি আপনাকে একটা কমন আইডিয়া দিয়ে দিছি, শেষ। এবার 2 লাখ টাকা নিয়ে ধরেন আমি কোনো বিজনেসকে দেখালাম, এই দেখেন এই বিজনেস তো অমুক করে ফেলছে, তমুক করে ফেলছে, দেখা গেছে সব অর্ডার আমি দিছি, আমার ফ্যামিলি মেম্বার দিয়েছি, দে তোদের 20,000 টাকা দিলাম এদেরকে দেখানোর জন্য, পরে যাতে কেউ কিছু না বলতে পারে, কথাটা যাতে ঢেকে দেওয়া যায়। এই কাজ কিন্তু বর্তমানে হচ্ছে। তো এই কারণে আমি দেখছি যে কোনো প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলো, যেমন লুঙ্গিও দেখে এখন আমার একজন এসে বলতেছে ভাই আপনাদের এখানে আছে কিনা, যে আমি জানি না, সাইফুল ভাই মনে হয় ওনার নাম। তো ওনার আইডিয়া ছিল যে এরকম, যে উনি এক জায়গায় অলরেডি, আমি যতটুকু জানি যে ট্রেনিং বা এরকম কিছু করেছে, তো ওখানে ওনাকে ল্যান্ডিং পেজের ধারণাটাই মাথায় বসিয়ে দেওয়া হচ্ছে যে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট, এটা দিয়েই তোমার সেলস আসবে, এটা দিয়েই আসে। তাহলে এই প্রোডাক্টগুলো সেলস করবে কারা? এটা যারা বার্গেনিং করতে পছন্দ করে, যারা বার্গেনিং করে, তাহলে এরা এরা এই প্রোডাক্টগুলো কিভাবে সেলস হবে? তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি তো মনে করলেন আমি অত্যাধুনিক হয়ে গেছি, আমার কাছে খুব ভালো স্ট্র্যাটেজি আছে, ওকে আমি সেল করব, এরকম করতে গিয়ে আপনার আমও যাবে, ছালাও যাবে, আপনার সময় যাবে, টাকা যাবে। পরে ফ্যামিলি বলবে কি ব্যবসা করে, এত টাকা পয়সা খরচ করে কিচ্ছু করতে পারে না, তখন ডিপ্রেশনে থাকবেন। চায়ের দোকানে যাবেন, বসবেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবেন, বলবেন ব্যবসায় আলতু ফালতু জিনিস, কিন্তু আসলে কিন্তু মানুষ ব্যবসা করতেছে, ঠিক আছে? কিন্তু আপনার মেথডটা ঠিক ছিল না, আপনি প্রোডাক্টটা যেভাবে সেল করা দরকার আপনি সেভাবে সেল করতেছেন না, আপনি চলে গেছেন অন্য মেথডে। তাহলে তো হবে না। যে প্রোডাক্টটার জন্য যে প্রোডাক্টের জন্য যেমন ধরনের অডিয়েন্স, সেই অনুযায়ী আপনাকে স্ট্র্যাটেজি প্ল্যান করতে হবে। এটা হলো আমার আমার আপনাদের জন্য প্রথম সাজেশন। এখন আপনারা বলতে পারেন যে ভাই এই বিষয়টা আমরা বুঝবো কিভাবে? ভাই কিচ্ছু না, এটা সিম্পল একটা বিষয়, আপনারা বুঝতে পারবেন। আপনি চিন্তা করেন যে আপনি কি লুঙ্গি কি ওয়েবসাইটে কিনবেন? আপনি আপনার ওয়াইফকে জিজ্ঞাসা করেন, এই তুমি যদি একটা শাড়ির অ্যাড দেখো ওয়েবসাইটে 5,000 টাকা দাম বা 2,000 টাকা দাম, তুমি কি গিয়ে অর্ডার করবে? আপনার ওয়াইফ তো বলবে আরো 10 জায়গায় দেখবো না, কথা বলবো না, শিওর হবো না, কালার দেখবো না, ভিডিও করে দিবে না।
তাহলে এই প্রোডাক্টগুলোতে এভাবে বিক্রি হওয়ার কথা না ভাই। তাহলে কেন আপনি বিক্রি করার ট্রাই করতেছেন? তার মানে আপনার মেথডই ভুল। মেথড ভুল মানে আপনার বিজনেস ভুল। বিজনেস ভুল মানে আজকে হলো আপনি বিজনেস ছাড়বেন, কালকে হলো বিজনেস, কিন্তু আপনাকে দিয়ে আরেকজন প্রফিট করে নিল। কারণ আপনাকে দিয়ে ওয়েবসাইট বানাইলো, অমুক বানাইলো, তমুক বানাইলো, অমুক জিনিস তমুক জিনিস, তার বিজনেস সে আদায় করে নিল। ঠিক আছে? এই কারণে কিন্তু আমরা বারবার বলেছি যে আপনাদের ট্রেনিং দেওয়ার পূর্বে যে আমরা এই সিদ্ধান্ত থেকে নিজেদেরকে রিমুভ করে দিছি যে আমরা যতদিন আপনাদেরকে ট্রেনিং দিব, 1 বছর পর্যন্ত আমাদের টার্গেট হচ্ছে মার্চ পর্যন্ত, আমাদের বিজনেস করার কোনো ইচ্ছা নেই। আপনি যদি বলেন যে আবির ভাই আমি ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইট কোন জায়গা থেকে বানাইলে ভালো হয়, আমি আপনাকে বলবো অমুক জায়গা থেকে বানান। বা আবির ভাই ওরকম আছে, আপনি একটু দেখায় দিয়েন বা স্ক্র্যাচ করে দিয়েন, অমুক জনকে দিয়ে আমি বানাবো, দেখবেন আমি আপনাকে ফুল গাইডলাইন দিচ্ছি, বরঞ্চ ওই লোককে আমি সাহায্য করবো বানাতে। কিন্তু এখানে যদি আমি আপনাদের সাথে বিজনেস করতে চাই, তাহলে আপনাদের বিজনেসের কখনো ইমপ্রুভমেন্ট সম্ভব না। ঠিক আছে? এই জায়গাটা থেকে যদি আমি বের হয়ে আসতে পারি, তাহলে আপনাদের বিজনেসে আসলেই আপনারা কিছু করতে পারবেন। আর যদি আমি চিন্তা করি যে হোয়াট ইজ মাই প্রফিট, হ্যাঁ আপনারা বলতে পারেন যে ভাই তাহলে আপনার প্রফিট কি? আমাদের প্রফিট হলো যে আপনারা আমাদের বিজনেস সম্পর্কে জানছেন, আপনাদের মাধ্যমে আরো 10 জন জানবে। এই বছর তো বিজনেস করার দরকার নেই, সামনের বছর করলাম, সমস্যা কি? কারণ আমি নিজে চাকরি করি, এখানে যারা আছে সবার আলাদা আলাদা প্রফেশন আছে। ঠিক আছে? আমাদের টিমে যারা আছে তাদের আলাদা আলাদা প্রফেশন আছে। এর মানে এই না যে আপনাদের কাছ থেকে বিজনেস করে আমাদের খেতে হবে। বিকজ ভাই আমার মাস গেলে আমার স্যালারি আলহামদুলিল্লাহ, আমার যা ঢুকে আলহামদুলিল্লাহ। ঠিক আছে? ওটা নিয়ে আমার কখনো চিন্তাও করতে হয় না। তো ওটা বিষয়টা আমাদের মাথায়, ইনকামের কথা এখন মাথায় নেই, ইনকাম নিয়ে আমাকে চিন্তা করতে হচ্ছে না। বাট মূল বিষয়টা হলো যে আপনি যদি বিজনেস আমাকে দিয়ে প্রফিটেবল হন, তাহলে 100% আপনি আজকে হোক বা কালকে হোক আপনি আমার কাছে আসবেন। যদি আপনি আমাকে দ্বারা উপকৃত হন, শুধু আপনি একা আসবেন না, আরো 10 জনকে নিয়ে আসবেন। তাহলে এটা ভালো, নাকি এখনই ওই যে কি বলে যে যেমন ওই যে হাঁসের, আপনার সোনার ডিম পাড়া মুরগির এই আর হাঁসের গল্প তো আমরা সবাই পড়ছি ইংলিশ বইতে, বিশেষ করে ছোটবেলায়। তো ওরকম একটা অবস্থা হবে যে এখনই কেটে খেয়ে ফেলো, যা বাবা এখনই পেয়ে যা, এখনই কেটে খেয়ে ফেলো। তো বিষয়টা এরকম হয়ে গেল না? আচ্ছা, যে বারবার হ্যান্ড রাইজ করছেন, হ্যাঁ জি বলেন। জি। আসসালামাইকুম। হ্যাঁ হ্যালো, আসসালামাইকুম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, একটু একটু কাছাকাছি নিয়ে মাউথ স্পিকার বলতে হবে, হ্যাঁ তাহলে আমি শুনতে পারবো। জি। বলতেছি, আমার নামটা শো করতেছে না মনে হয় এজন্য। আচ্ছা ভাই, আপনি যে ওয়েবসাইট ভিত্তিক যে বিষয়গুলো ওইটা নিয়ে নিয়েই কথা বলতেছিলাম। একজনের খুবই অ্যাডভান্স লেভেলের একটা ইয়ে চলতেছিল, ক্যাম্পেইন চলতেছিল কিছুদিন আগে, জানেন কিনা জানি না। তো উনি একটা এই প্রোগ্রামে বলছিল যে বর্তমানে ফেসবুক যে ক্যাটাগরি তৈরি করছে অ্যাডের জন্য, সেটা ওই যে পারচেজ সিলেক্ট না করলে কি সেল হবে না, এসএমএস এ দিলে শুধু দাম জিজ্ঞেস করবে আর এসএমএস এ কিনবে না। এই জিনিসটা কি কতটুকু ইয়ে আমি বুঝতে পারছিলাম না, এজন্য আমি ওয়েবসাইট নিয়ে বারবার আপনার সাথে দেখা বলছিলাম, ওয়েবসাইট নিয়ে কথা বলছিলাম। কিন্তু ওই মেন্টালিটিটা অনেকের কাছে ঢুকে গেছে, আমার কাছে ঢুকে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখানে আমি আমি একটু বিষয়টা ক্লিয়ার করি, যে আমি খুব সংক্ষেপে উত্তর দিয়ে দিই আপনাদেরকে, যেহেতু এখানে অনেক অডিয়েন্স আছে, সবারই কোশ্চেন থাকতে পারে। তো এখানে কথা হলো যে বিষয়টা হলো যে ওই কথাটা কিন্তু আংশিক সত্য, আংশিক সত্য, আবার আংশিক এর মধ্যে একটু ঝামেলা আছে। বাট আমি কোনো কারো নাম উল্লেখ করে বলবো না, আমি চাইও না যে কারো নাম উল্লেখ করে ইন্ডিভিজুয়ালি কাউকে আসলে এখানে হিন্ট করা হোক। তো বিষয়টা হলো যে দেখেন, আমি কিন্তু বলছি না, বা আমি কখনো বলবো না যে আপনি যদি সেলস করতে চান তাহলে এঙ্গেজমেন্টের অ্যাডভার্টাইজিং দেন। এটা এটা তো রিলেটেড হলো না বিষয়টা, তাই না? আমি এঙ্গেজমেন্টের অ্যাডভার্টাইজিং দিব যখন আমি চিন্তা করবো যে না, এখন আমার সেলটা মেজর না, বাট এখন তারা আমার সাথে কমিউনিকেশন করুক, আমি মার্কেটটা বুঝি, পরবর্তীতে তারা আজকে হোক বা কালকে হোক তারা তো নিচ্ছেই, আবার এঙ্গেজমেন্ট আমার খরচে কম হচ্ছে, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, কিন্তু পারচেজ যখন আমি অ্যাড করতে যাচ্ছি, মানে সেলস যখন আমি করতে যাচ্ছি, তখন আমাকে কি করতে হবে? 100% পারচেজ বলার দরকার নেই, সেটাকে এত কঠিন করে বলার দরকার নেই। সহজ ভাষায় আমার সেলস ক্যাম্পেইনটাকেই, অবজেক্টিভটাকেই সিলেক্ট করতে হবে। কেন করবেন না? 100% করবেন। যেমন আমি আপনাদেরকে এখানে আরেকবার একটু বিষয়টাকে শেয়ার করে একবার বাস্তবিকভাবে দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি অ্যাড ক্রিয়েট করব, আচ্ছা আমি এঙ্গেজমেন্টে গেলে সেটা কিন্তু বলাই হচ্ছে যে এটা কিন্তু এঙ্গেজমেন্টে গিয়ে বিষয়টা একটু অন্যরকম হয়ে যাবে। মানে এমন হবে যে তারা এখন নেবে না, বা তারা পরে নিতে পারে। তারা আগে এঙ্গেজ হবে আমার সাথে, তারপরে গিয়ে তার 1 সপ্তাহ পর গিয়ে প্রোডাক্ট ক্রয় করতে পারে, কারণ আমি তাদেরকে এঙ্গেজ করে রেখেছি। এটা হতে পারে। বাট আমি যদি চিন্তা করি যে ডেফিনেটলি আমি এখন সেল করতে চাচ্ছি, আই নিড সেল নাও, তাহলে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে ডেফিনেটলি সেলস ক্যাম্পেইনটাকেই সিলেক্ট করতে হবে।
কিন্তু এখানে একটা কথা আছে, তাই বলে কি সেলস ক্যাম্পেইনটাকে সিলেক্ট করে এবার আমি ধরেন এখানে ম্যানুয়াল দিয়ে তারপর আমি এবার চলে যাব যে হলো আমার কি বলে যে আমার সাব অবজেক্টিভ বা যেটাকে আমরা বলি যে আমাদের গোলটাকে কি আমি এবার সেট করে দিব ভাই, যে কনভার্সন লোকেশন সেটাকে কি আমি সেট করে দিব ওয়েবসাইট? না, না, আমি এটা সেলস সিলেক্ট করেছি। আমি কেন সেলস সিলেক্ট করব না? এইটাকে তো বুঝাতে হবে যে আমার কি দরকার। এখন তো সেলস সিলেক্ট ওয়েবসাইট করবো, না কিন্তু থাকলে সেলস আসে না, ওই যে মেসেজিং আসে, মানে সেলস পারচেজ বিষয়টা ওয়েবসাইট না থাকলে আসে না। না, এটা এটা একেবারে ভুল ধারণা, এটা একেবারে ভুল ধারণা। কারণ দেখেন, আমি যার অ্যাড চালাচ্ছি, ঠিক আছে, তার কিন্তু আমি সেলস অ্যাডই চালাচ্ছি, ঠিক আছে। সো আমি একবার বাস্তবিক প্রমাণ দেখাচ্ছি আপনাকে। যেটা নিয়ে আমি আলোচনা করলাম সেটা কিন্তু সেলসই ছিল। এই যে দেখেন, এটা কি দেখেন, আপনার হলো, আমি যদি আপনাকে দেখাই, এর কিন্তু রেজাল্টস কিন্তু আপনার হলো মেটা পারচেস, ঠিক আছে। যেমন আমি যদি এটাকে এডিট করে দেখাই, না, এতগুলো লাগবে না, তারপরে সবকে আপনার কষ্ট দিয়েছি, তারপরে আমি একটা রিজাল্ট পাইছিলাম নাইম ভাই, যে হ্যাঁ একটা শাড়ির এড দিছিলাম না আপনাকে, দেখাইছিলাম স্ক্রিনশট। হ্যাঁ আরেকজনের শাড়ির এড একটা স্ক্রিনশট দিছিলাম না আপনাকে, হ্যাঁ, তো জি। ওটা আবার এসএমএস ক্যাম্পেইন দিয়ে রিজাল্ট আসে নাই, কিন্তু আমি পরে শাড়ির এড দিছিলাম ওই যে ওয়েবসাইট দিয়ে, ল্যান্ডিং পেজ দিয়ে, মানে প্রচুর সেল আসছে, $200 প্রায় 187টা সেল। এটা এটা ডিপেন্ড করে আপনার প্রোডাক্ট এবং সময়ের উপর, বা কোন ধরনের অডিয়েন্সের উপর। আমি কিন্তু বারবারই বলছি, কারণ প্রতিটা পেজের একটা অডিয়েন্স থাকে। যেমন ধরেন আমার যে ক্লায়েন্ট, সে কিন্তু অডিয়েন্স সিলেক্ট করে নিছে যে আমার অডিয়েন্স ভাই যারা হাই রেঞ্জে ক্রয় করে, যেমন ধরেন 2500 থেকে 5000 টাকা। এখন আপনার কি মনে হয়, আপনি 2500 থেকে একটা 5000 টাকার অনলাইনে প্রোডাক্ট ক্রয় করবেন, সেটা আপনি ভালো মতো না দেখে না কথা বলে আপনি ক্রয় করে নেবেন? আপনি করবেন, সেই সিদ্ধান্ত নেবেন? এটা তো অবশ্যই বার্গেনিং এ যেতে হবে। এই তো, তাহলে এই জায়গাটাই তো পয়েন্ট। এখন সেই জায়গায় যদি আমি ওয়েবসাইটে চালিয়ে দেই তাহলে কি হবে? হয়তোবা ভিউ হবে, দেখে শুনে চলে যাবে। এটা ঠিক আছে না, আমাদের প্রাইস রেঞ্জটা ছিল 1100 টাকার মধ্যে। ওই তো যে বললাম, একটা অনলাইনে কিন্তু আমরা ক্রয় করতে গেলে আমাদের একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জটাই আমরা কিন্তু মানে ভরসা করি বা রিস্ক নেই। কিন্তু আপনি কি ওভার রিস্ক নিতে যাবেন 5000 টাকার প্রোডাক্টে? এটা অবশ্যই নেবে না কেউ আমাদের দেশের কেউ প্রেক্ষাপটে। কেউই নিবে না। এমনকি আপনি যদি আপনার ফ্যামিলির কাউকে বলেনও, তাহলে সে বলবে যে তুমি কি আমাকে বিপদে ফেলতে চাচ্ছ? 100%। এটা ঠিক আছে, এটা ঠিক ঠিক আছে। আছে, তো এই কারণে বললাম যে এখানে অনেক ফ্যাক্টর আছে, যে কত প্রাইস, প্রোডাক্ট কি, তার অডিয়েন্স কেমন হতে পারে, এগুলো এখানে অনেক ফ্যাক্টর আছে। ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আপনাকে বিবেচনা করতে হবে যে আমি সেটাকে, সেলস তো অবশ্যই চালাবো। যদি আমি সেলস চাই তাহলে আমি সেলসই চালাবো, আমি তার এঙ্গেজমেন্ট চালাবো না। যেমন আমি আপনাকে দেখালাম, সে সেলস চাইছে, আমি সেলসই সেট করেছি, কিন্তু আমি কোন লোকেশনে সেট করেছি, সেটা কনভার্সনের ক্ষেত্রে সেটা আমি কি মেসেজিং এ লোকেশন সেট করেছি, নাকি আমি ওয়েবসাইটে লোকেশন সেট করেছি, সেটা। এখন আমি যদি আপনাকে বলি যে ভাই, মানে আমি আপনাদেরকে বললাম আমার বেনিফিটের কথা চিন্তা করে, যে ঠিক আছে এবার 5000 টাকার সে প্রোডাক্টও এবার আপনি ওয়েবসাইট বানান আমাকে দিয়ে, এবার আপনি সেই প্রোডাক্ট সেল করে দেন, তাহলে আপনার কি মনে হয় সেটা বাস্তবিক না অবাস্তবিক? তাহলে কি সেখানে আমি প্রফিট করছি না, নাকি আপনার প্রফিট হবে? আপনার কি মনে হয়? আপনার প্রফিট হবে, সিলি ফার্স্টে আপনার প্রফিটই হবে। আমার প্রফিট হবে, এরপর আপনার সেল হলো কি হলো না, ইটস টোটালি আপস টু ইউ। কারণ আমার টার্গেট হলো যে আমি 500 জনকে নিব, তার মধ্যে থেকে 200 জনকে বাঁচবো, সেখান থেকে 25,000 টাকা করে নিব, ভাই আমি তো বেনিফিটেড। এবার সবাইকে বুঝাই দিব যে বুট ক্যাম্প মানেই হলো ওয়েবসাইট বানাও, সহজ কথা। তো এটা এটা করলে তো ভাই চিন্তা করলে হবে না। এই যে বাস্তবিকভাবে আপনি বললেন যে ভাই ওটাতে 1100 টাকা ছিল, হ্যাঁ, প্রাইস রেঞ্জে ডেফিনেটলি বিষয়ের ডিফারেন্স হবে, পার্থক্য হবে। তাই বলে সব প্রোডাক্ট, সব ক্যাটাগরি, সব সিচুয়েশন আপনি হুট করে ওয়েবসাইটে তো সেল করে দিতে পারবেন না, না, এটা আপনাকে বিবেচনা করতেই হবে। জি। ঠিক আছে। আচ্ছা, এবার মাকসুদুর রহমান, জি ভাই, জি বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি ভাইয়া, আসলে আমি জানতে চাচ্ছি যে আমরা হয়তো বা সবসময় ওয়েবসাইট করতে পারবো না, ল্যান্ডিং পেজ করতে পারবো না। সেক্ষেত্রে আমরা সেল করার জন্য আমরা যে অ্যাড টু কার্ট সিস্টেম বা অ্যাড্রেস, ফোন নাম্বার দেওয়ার বিষয়টা কিভাবে হ্যান্ডেল করবো? আচ্ছা, এবার এখানে একটা হিডেন বিষয় আছে। হ্যাঁ, অনেকের থাকে কি যে আমাদের ভাই মানে সেই ক্ষমতা হচ্ছে না যে আমি আসলে একটা
মানে ওয়েবসাইট করব, বা আমি আসলে একটা করব, তো সেই ক্ষেত্রে কিন্তু ক্যাটালগ নামে ফেসবুকের একটা অপশন আছে। হ্যাঁ, যে যখন আমি এখানে করতে যাচ্ছি তখন কিন্তু আমার প্রোডাক্টকে আমি ফেসবুকেরই একটা ক্যাটালগে অ্যাড করতে পারি, এবং সেই ক্যাটালগ থেকে আমি কিন্তু সেলস জেনারেট করতে পারি। ঠিক আছে, এবং সেলস জেনারেট, এখন আপনারা বলতে পারেন যে ভাই ক্যাটালগে তো সেখানে তো আবার ইউআরএল দিতে হয় আমার ওয়েবসাইটের। এই ক্ষেত্রে ক্যাটালগটা কারা ব্যবহার করে, যে আপনারা যারা মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, ঠিক আছে, তাদের জন্য এই ক্যাটালগটা খুব ভালো মতো কাজ করে। এবার যদি আপনি মনে করেন যে আপনার প্রোডাক্ট, সেটা ওয়েবসাইটে আপনি সব দিক বিবেচনা করে দেখলেন যে না, এটা তো আসলে মেসেজের চাইতে ওয়েবসাইটেই সেল হওয়ার সম্ভাবনা বেশি, এবং সেটাকে ডে টু ডে ডিক্রিজ করাও সম্ভব, পার পারচেস কস্ট সেটা ডিক্রিজ করা সম্ভব, তাহলে 100% আপনাকে এখানে কোনো না কোনো কারো কাছ থেকে তৈরি করে নিতে হবে। যে ভালো ল্যান্ডিং পেজ তৈরি করতে পারে, যে ভালো ওয়েবসাইট আপনাকে ডিজাইন করে দিতে পারবে, সেটা আপনার পরিচিত হলে তো ট্রাস্টেড, আর আপনার পরিচিত না হলেও যে পারবে, যে করতেছে, আপনি তাকে দিয়ে জিনিসটা করায়েন। ঠিক আছে, তো সেটা আপনি করে আপনার নামতে হবে সেখানে, মানে অন্য কোনো অ্যালটারনেটিভ অপশন নাই। কিন্তু হ্যাঁ, অ্যাফিলিয়েট যারা মার্কেটার তাদের জন্য ফেসবুক ক্যাটালগ অপশন রাখছে, সেখানে অ্যালটারনেটিভ হয়ে আছে। ঠিক আছে, আচ্ছা, আর কারো কোশ্চেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি। আমি সোহেল বলছিলাম। হ্যাঁ, জি। আচ্ছা, আমার প্রশ্নটা হলো, ধরেন আমার যদি বিভিন্ন রকমের পণ্য সোর্সিং করার থাকে, তাহলে কি আমার প্রতিটা পণ্যের জন্য কি একটা করে পেজ সিলেক্ট করলে হবে? ধরেন ধরেন কাপড়ের ব্যবসা করি বা শুটকির ব্যবসা করি, এখন যদি আমি পেজের নাম দিই শুটকি শপ, বা কাপড়ের ব্যবসা করি দিলাম কাপড়ের শপ, তাহলে কি আমার কি আলাদা আলাদা পেজ করলে বেশি সুবিধা হবে, না একটা পেজেই সবগুলো দিলে বেশি সুবিধা হবে? আচ্ছা, এবার এই বিষয়টাকে আপনাকে বিবেচনা করতে হবে। যদি আপনার কাছে মানি ফিগার অনেক থাকে, যে ভাই আমার কাছে ইনভেস্টমেন্ট অনেক আছে, ঠিক আছে, তাইলে আমি আপনাকে বলবো যে আপনি শুটকি, বিভিন্ন ধরনের শুটকি হ্যাঁ, আইটেমের জন্য আপনি আলাদা একটা করেন, আর আপনি হলো কি বলে যে কাপড়ের জন্য আপনি আলাদা একটা করেন। সেই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো, বাট যদি আপনার কাছে ইনভেস্টমেন্টের যদি টানাটানি থাকে, বা আপনি শুরুতে এত ইনভেস্ট করতে চাচ্ছেন, বা আপনি রিস্কটা নিতে পারছেন না, আপনার মানসিকভাবে আপনাকে সেই প্রিপারেশন দিচ্ছে না, আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, যেহেতু আপনি ভ্যারাইটিস আইটেম বিক্রি করেন বা সামনে আরো আইটেম বাড়াতে পারেন, তাহলে সেটাকে একত্রিত করে একটা ওয়েবসাইটে নিয়ে আসেন, যেটার একটা কমন নাম দেন, যে কোনো একটা শপ দেন, যেই শপে আপনি প্রোডাক্টও বিক্রি করবেন, আপনি ধরেন ওই কি বলে ন্যাচারাল প্রোডাক্টও বিক্রি করবেন, অর্গানিক প্রোডাক্টও বিক্রি করবেন, ফুড আইটেমও বিক্রি করবেন, ক্লথিং আইটেমও বিক্রি করবেন, সব আইটেম বিক্রি করবেন। কথা বুঝতে পেরেছেন? যেমন দেখেন, আপনার হলো, যদিও বা ই কমার্সে চলে গেলে সেটাকে টোটালি আমাকে মাল্টি ভেন্ডর বলতে হয় বা বিভিন্ন বলতে হয়, বাট আমি আপনাকে বলবো ই কমার্সের আদলের মতো, যেমন দেখেন এর একটা কমন নাম দিয়ে সব ধরনের কিছু বিক্রি করতেছে, আপনি সেটা করতে পারেন। যদি আপনার যদি মানে ইনভেস্টমেন্টটা কম থাকে, আর যদি আপনার মনে হয় যে না ভাই, আমি আলাদা আলাদা বহন করতে পারবো, আমি আলাদা আলাদা পেজ মেনটেইন করতে পারবো, আমার কাছে সেই সময়টা আছে, বা আমার কাছে সেই ইনভেস্টমেন্টটা আছে, আমি সেই শ্রমটা দিতে পারবো, আলহামদুলিল্লাহ, আপনি করতে পারেন। এই সিদ্ধান্ত আপনার, এখানে আমার সাজেশন দেওয়ার মতো কিছু নেই। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? জি, আর কেউ কোনো কোশ্চেন করতে চাচ্ছেন? জাহিদুল হক মেবি যিনি আছেন, কোনো কোশ্চেন করতে চাচ্ছেন? বাহ, আমরা সবাই বুঝে গেছি আজকে যে ভাইয়া, দুইটা টপিকস নিয়ে। হ্যাঁ, জি বলেন। জি, জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি ভাই, এখন আমি যতটুকু বোঝার চেষ্টা করলাম আর কি, আমার এরপর একটু কনফিউশন আছে, ক্লিয়ার করতে যাচ্ছি। জি, তো অবশ্যই। এখন আমরা যে বুট ক্যাম্পটা করতে যাচ্ছি, তো এই বুট ক্যাম্পে আমরা আসলে বিজনেসের মার্কেটিং এর জন্য ফেসবুককে তো অবশ্যই ব্যবহার করব। তো এখন আপনার সাজেশন অনুযায়ী কি তার মানে হচ্ছে আমাদের মূল প্রেফারেন্সটা ফেসবুককে ঘিরেই থাকবে, মানে আমরা ওয়েবসাইটের উপর বেশি নির্ভরশীল হব না, এটা কি আপনি বোঝাতে চাচ্ছেন? বিষয়টা আমি না, ঠিক বিষয়টা পরিষ্কার কিন্তু হতে এরকম পারিনি। না। আমি আবারও বলছি যে দেখেন, যে একটু ক্লিয়ার করলে হয়। সব বিজনেসের ক্যাটাগরি কিন্তু এক না, সব বিজনেসের সিস্টেমও কিন্তু এক না। যেমন দেখেন, আমি আপনাদেরকে বলি, আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সির ক্ষেত্রে, যেমন আমাদের এক্সাম্পল দিয়েই বোঝাই, আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে আমাদেরকে বেশি বেনিফিটেবল হতে হবে, আমাদেরকে ভালো ভালো কাস্টমার
গেইন করতে হবে বা সেটাকে ইনক্রিজ করতে হবে, আমাদের লিড ইনক্রিজ করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের লিঙ্কডইনে অ্যাডভার্টাইজিং করতে হবে। আমাদের 100% একটা ল্যান্ডিং পেজও থাকতে হয় যেখানে আমরা লিডটাকে প্রপারলি ফানেল আকারে করি, এবং আমাদের কিন্তু আবার ওয়েবসাইটও থাকতে হয়, কারণ আমাদের অনেক ভিজিটর আছে যারা ভালো ভালো কোম্পানির হতে পারে বা ম্যানেজার হতে পারে, তারা এসে সেটা ভিজিট করবে। আবার দেখেন এর পাশাপাশি ক্লাচ আছে বা বিভিন্ন আরো কিছু, তারপর গুগল আছে, সো এরকম বিভিন্ন কিছু আছে অ্যাডভার্টাইজিং সেকশন বা বিভিন্ন জায়গা যেখানে গিয়ে আমরা অ্যাডভার্টাইজিং করি। তার মানে আমি কিন্তু আপনাকে এটা বলছি না যে আপনি ফেসবুক নির্ভর ব্যবসা করেন, এটা আমি কখনোই কাউকে সাজেস্ট করি না। বা আমি এইখানে যেটা বলছি যে আমাদের কালচার অনুযায়ী, আমাদের চিন্তাধারা অনুযায়ী আমরা কিন্তু এখানে সবাই আসি যে বিজনেস মানেই ফেসবুক। একটা অনলাইন বিজনেস করব মানে অনলাইনে সেল মানে আমি চলে আসব, এসে আমি কি করব যে আমি হলো প্রপারলি হলো এখানে আমি দেখা যাচ্ছে যে বিজনেস আমার টোটালি একবার পুরো সেটেল করে ফেলবো, সেটা হোক কসমেটিক, সেটা হোক, এটা আমাদের অলরেডি ধারণায় বসে গেছে। কিন্তু আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি বারবার, যে আপনাদেরকে এই বিষয়টা থেকে, এই ধারণাটা থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে আপনি কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন, এইবার সেই প্রোডাক্টটা অডিয়েন্সটা কেমন। এতগুলো কথা বলার পেছনে কিন্তু আমার একটাই কারণ, যে সেই প্রোডাক্টের অডিয়েন্সটা কেমন, তাদের বিহেভিয়ার কেমন, ঠিক আছে, তারা কি বার্গেনিং করবে নাকি তারা একদমে ক্রয় করে নিবে, আমার প্রোডাক্টের প্রাইস রেঞ্জটা কেমন। যেমন দেখেন আলোচনায় কিন্তু অলরেডি আপনার রিয়েল এক্সাম্পল পেয়েছেন যে শাড়ি প্রোডাক্ট, একই প্রোডাক্ট যখন 1100 টাকা তখন ওয়েবসাইটে সেল হচ্ছে, আবার যখন 5000 টাকা তখন কিন্তু ওয়েবসাইটে সেল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এটা আমরাও জানি যে এটা সম্ভাবনা নাই। তাহলে দেখেন বিষয়টা হলো, আমি কিন্তু এটা বোঝাচ্ছি না যে ওয়েবসাইটে থাকেন না আপনি মেসেজে চলে যান, আমি কোনোভাবেই কিন্তু এই কথা বলতেছি না, বা আমি এটা কখনো সাজেস্টও করি না। আমার কথা হলো প্রোডাক্ট অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এইটা, এই যে প্রথম আজকে যে টপিকসটা নিয়ে, আজকে প্রথম যে বুট ক্যাম্পটা নিয়ে আলোচনা করলাম, এই আলোচনায় আপনাদেরকে প্রথমে মাইন্ডটা সেট করে দিলাম যাতে আজকেই আপনারা আপনাদের প্রোডাক্ট যা আছে সেটার উপর যাতে আপনারা আপনাদের পেজ সেট আপ করে ফেলতে পারেন, সেটা হোক ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, যেটা হোক আপনারা করতে পারেন। এবং এরপর আপনারা আপনাদের প্রোডাক্টের অডিয়েন্সটাকে ভালো মতো রিসার্চ করতে পারেন, কারণ একমাত্র আপনার সলিউশন আপনার অডিয়েন্স। আপনার অডিয়েন্স কেমন, আপনার অডিয়েন্সের বিহেভিয়ার কেমন, আপনার প্রোডাক্টের প্রাইস রেঞ্জ কেমন, এবং আপনি কোন সময় বিক্রি করছেন, এই পুরো বিষয়ের উপর আপনার টোটাল প্ল্যান বা স্ট্র্যাটেজি রেডি হবে। এখন যদি এমন হয় যে না আপনার প্রোডাক্ট এমন যেটার আসলে প্রাইস রেঞ্জটা 1000-এর মধ্যে বা 1200-এর মধ্যে, ধরেন এটা একটা এক্সাম্পল, তাই বলে 1000-1200-এর মধ্যে হলে যে ওয়েবসাইট অ্যাড চালাতে হবে এমন কিন্তু না, কারণ লুঙ্গি এখন যদি আমি ওয়েবসাইটে বিক্রি করি তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না। তো বিষয়টা হলো যে এমন একটা প্রোডাক্ট যেটা আমার প্রাইস রেঞ্জটাও এমন যে আমার মনে হচ্ছে যে মানুষ ওয়েবসাইটে অর্ডার করে রিস্কটা নিতে পারে, এমন একটা প্রাইসে আছে, এমন একটা দামে আছে। কারণ যেহেতু আমরা নতুন, আমাদেরকে তো ফাইট করতে হবে, আমাদেরকে তো কেউ চিনে না যে আমাদেরকে ভরসা করে 2-3 হাজার টাকার অর্ডার দিয়ে দিবে। যেমন আপনি লাভসের ওয়েবসাইট থেকে আপনার ওয়াইফ যেমন ধরেন কসমেটিক্স এর অর্ডার দিয়ে দিবে হুট করে 2-3 হাজার টাকা, কারণ সে ভরসা করতে পারে যে আরে লাভস তো একটা বড় ব্র্যান্ড, যেন তেন ব্র্যান্ড না। কিন্তু তাই বলে কি একটা নতুন পেজে গিয়ে কি আপনার 2-3 হাজার টাকা অর্ডার করে দিবে না। তার মানে এখানে বিষয় আছে যে আপনি কেমন, আপনার অ্যাওয়ারনেস কেমন, আপনি কোন পজিশনে আছেন, আপনার প্রোডাক্ট কি, প্রোডাক্টের যারা অডিয়েন্স তাদের বিহেভিয়ার কেমন, এবং আপনার সেলসের অবস্থা কেমন। এই সব কিছু বিবেচনা করে তারপর আপনাকে সেট করতে হবে যে আমি ওয়েবসাইটটা আগাবো, নাকি আমি লিঙ্কডইনে আগাবো, নাকি আমি ফেসবুকে আগাবো, নাকি আমি গুগলে আগাবো, নাকি আমি অর্গানিক ভাবে এসইও করে আগাবো, কোনটা আমি বেনিফিটেবল হবে সেটা তারপর আপনাকে চিন্তা করে তারপর আপনাকে সেট করতে হবে। এতগুলো কথা বলার এই যে সলিউশনটা দিলাম, এটাই কিন্তু মূল সামারি। ঠিক আছে, যে মূল সামারিটা হলো যে আপনারা যাতে আপনাদের প্রোডাক্ট অনুযায়ী অডিয়েন্স সিলেকশন করে, অডিয়েন্স অনুযায়ী আপনাদের অ্যাসেট সিলেকশন করে, অ্যাসেট অনুযায়ী অ্যাডভার্টাইজিং সিলেকশন করে, এবং সময় অনুযায়ী সেই অ্যাডটাকে রান করে তারপর যাতে আপনারা এখানে সাকসেসফুল হতে পারেন। তার মানে যদি বলেন যে অনলাইনে সাকসেসফুল হওয়ার মন্ত্র কি, মন্ত্র একটাই, অডিয়েন্সকে চিনতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে ফুল সেটআপ রেডি করতে হবে। এই যে এত কিছু শোনেন যে ফানেল, অমুক তমুক, এই সব কঠিন ওয়ার্ড, সব ফাইজলামি ওয়ার্ড। কেন আমি বলি, কারণ আমি পরবর্তীতে এই ওয়ার্ডগুলো শিখেছি, আগে বাস্তবে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, সো বাস্তবতার দিক থেকে আমি বিবেচনা করে আপনাকে বলতেছি। ঠিক আছে, কারণ দেখেন আমি যদি বলি যে কেক এবার ওয়েবসাইটে বিক্রি করেন তাহলে তো হবে না। আমি কিন্তু একটু আগে আপনাদেরকে দেখাতে পারিনি, আমি কেকের একটা অ্যাড আজকে রান করেছি। তো ওই আপুটা কিন্তু অলরেডি আপনার প্রায় 7টা থেকে 8টা মেসেজ পেয়েছে মাত্র 9 সেন্টে, 9 থেকে 11 সেন্টে তার আপ অ্যান্ড ডাউন হচ্ছে।
তাহলে দেখেন সে কিন্তু সেখান থেকে অলরেডি একটা অর্ডারও মেক করেছে, আমাকে বলেছে যে ভাই অলরেডি কথাবার্তা মোটামুটি ফাইনাল হয়েছে, অ্যাডভান্স করলে আমি তার হলো এটা বুকিং করব। তাহলে দেখেন, আর আমি যদি এটা নিয়ে ওয়েবসাইটে লাগাই দিই তাহলে বিষয়টা কেমন হবে? কারণ তাদের তো এখানে কিছু চেঞ্জ থাকবে, তারা কিছু এখানে আনবে, বলবে ভাই এই ডিজাইন এই নাম লিখে দিবেন, হ্যাপি বার্থডে লিখে দিবেন, অমুক কালার দিবেন, এখানে ফুল দিবেন, এখানে বারবি ডল দিবেন, অনেক রিকোয়ারমেন্ট থাকতে পারে না? তাহলে এটা তো আমি নিয়ে ওয়েবসাইটে চালাই দিতে পারি না। তাহলে এই যে এই বিষয়গুলো আপনাকে আপনার প্রোডাক্ট বা সার্ভিস অনুযায়ী বিবেচনা করতে হবে যে আমার অডিয়েন্স কারা, তারা জিনিসটাকে কিভাবে অ্যাপ্লাই করতে পারে, এবং সেটার পুরো বিষয়টা যদি করতে পারেন 100% শিওর, ঠিক আছে, আপনি বিজনেসে সাকসেস হবেন। এই অনলাইনে বিজনেস করা তেমন কঠিন বিষয় না, কোনো জায়গায় না, অফলাইনেও না, কিন্তু আপনার পুরো সিস্টেমটাকে, নিজের অডিয়েন্সটাকে খুব ভালো মতো চিনে নিতে হবে এবং সেই অনুযায়ী আপনার বিজনেসটাকে সাজাতে হবে। কি হাসনাত ভাই, ক্লিয়ার করতে পেরেছি? জি ভাই, বুঝেছি। আমি কথাটা বলেছিলাম এটা একটা কারণ হচ্ছে যে, কারণ আমি মূলত প্রাথমিকভাবে কাজ শুরু করতে যাচ্ছি আপনার ডিজিটাল প্রোডাক্টকে কেন্দ্র করে বা ডিজিটাল সার্ভিসকে কেন্দ্র করে। তো সেই ক্ষেত্রে আমাদের মতো যারা কাজ করবে তাদের জন্য আমার মতে ওয়েবসাইটটা তো ম্যান্ডেটরি আমার দৃষ্টিকোণ থেকে, কারণ আমাদের যে অডিয়েন্স তারা কিন্তু এখন আমার যে প্রোডাক্ট বা আমার যে সার্ভিস এন্ড বিষয়টাই হচ্ছে টোটালি ভার্চুয়াল। স্বাভাবিকভাবে এখন যারা ভার্চুয়াল জগতে কাস্টমার যারা থাকবে তারা অবশ্যই ভার্চুয়াল জগৎ থেকেই সে আমাকে হচ্ছে যে খুঁজে নেবে, এবং তারা অবশ্যই ওয়েবসাইটটাকেই প্রাধান্য দেবে এদিক থেকে। কারণ ফেসবুকে তো আমি একটা ওয়েবসাইটে যেভাবে সুন্দর করে আমি প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত যেভাবে দিতে পারবো, ফেসবুকে আমি অ্যাড দিতে পারবো, বাট আমি সার্ভিস বা প্রোডাক্টটা সম্পর্কে বিস্তারিত ওখানে বর্ণনা করার সুযোগ নেই। কারণ ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে হয়তো ফেসবুকে দেখে অতটুকুতেই যা বলবো অতটুকুতে বুঝেই সে সিদ্ধান্ত নিয়ে নেওয়ার সুযোগ আছে, কিন্তু ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে তো সেটা সম্ভব না, স্পেশালি সার্ভিসের ক্ষেত্রে কখনোই সম্ভব না। কারণ সে যদি আমার পেজে আসে, ওয়েবসাইটে আসে, এসে দেন বিস্তারিত সে দেখে বুঝে বিচার করবে যে সে কি আদৌ আমার থেকে সার্ভিস নিবে কি নিবে না, তখন সে আমার সাথে বিষয়টা কন্ট্যাক্টে আসবে। তো সেই ক্ষেত্রে ওই দৃষ্টিকোণ থেকে আমি বলছিলাম আর কি। তা আমার আপনি যেটা বলেছেন সেটার সাথে আমি একমত। একটা বিষয় যে দুইটা বিষয় রিফাইন করতে পেরেছি সেটা হচ্ছে যে এখানে প্রাইস রেঞ্জ একটা বিষয়, মানে বাংলাদেশের কাস্টমারদের প্রেক্ষাপটে যদি এখনো বিচার করা হয় এবং আমাদের যে আপনার নেট লিটারেসি বা ডিজিটাল লিটারেসির যে জায়গাটা এখনো আছে ওই হিসেবে বিচার করলে আপনি যেটা বলেছেন যে 1000, 1200, 1500 বা সর্বোচ্চ 2000 পর্যন্ত তারা রিস্ক নিতে পারে যে ঠিক আছে আমি দিতে পারি। তো এটার উপরে ওপরে গেলে আসলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ মানুষ তখন আমার যে ব্র্যান্ড আছে সেটার ভ্যালুর উপর নির্ভর করে বাকিটা করবে। এখন আমি বাটা যদি হয় আমি স্বাভাবিকভাবে আমি দিয়ে দিব, আমার আমি তো চিনি বাটা কতটুকু নির্ভরশীল। And স্বাভাবিকভাবে আমার হাসনাত রকম একটা ব্র্যান্ড আমি শুরু করলাম মাত্র 1 মাস, আর মানুষ তো আমাকে চেনে না, খুবই স্বাভাবিকভাবে এখন আমি যদি একটা প্রোডাক্টের দাম দিয়ে দিই 3000, 4000, 5000 টাকা, ও চাইবে বার্গেনিং করতে, ও কখনোই 5000 টাকা আমার সেই ভ্যালু হয়নি যে সে আমার ভ্যালু দেখে আমাকে দিয়ে দিবে। তো এই ক্ষেত্রে আমি আপনার সাথে একমত যে প্রাইস রেঞ্জটা এখানে প্রাথমিকভাবে আমরা যারা শুরু করবো ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে সেটা ঠিক আছে, বাট আমার যেহেতু আসলে ফিল্ডটা হচ্ছে আমি চাচ্ছি ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে করতে, তো সেক্ষেত্রে আমি মনে হয় আমি আশা করবো আপনি এই ব্যাপারে আমার সাথে একমত হবেন, যেহেতু আপনারাও যেটা করছেন সেটাও অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং এর পরে। তো সেই হিসেবে আমাদের জন্য মনে হয় ওয়েবসাইটটা ম্যান্ডেটরি। পুরো থ্যাংক ইউ। বিষয়টাই হলো, দেখেন ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে যেহেতু আপনি একজন রয়ে গিয়েছেন, কারণ আমি যতটুকু জানি যে এখানে পার্সেন্টেজ হলো বেশিরভাগই প্রোডাক্টের, তো যার জন্য কিন্তু আমি আলাদাভাবে স্পেসিফাই করে আমি কিন্তু ডিজিটাল প্রোডাক্ট নিয়ে এখন আলোচনা করিনি। বাট ডিজিটাল সার্ভিসের যেটা কথা বলছেন বা প্রোডাক্টের যেটা কথা বলছেন যে এটা যদি আপনারা প্রোভাইড করতে চান, তাহলে আপনাদের মূল যে বিষয়টা নিয়ে কাজ করতে হবে, যে আপনাদের মূল বিষয়টা নিয়ে কাজ করতে হবে যে আপনাদের ফানেল ক্রিয়েট করতে হবে। মানে একটা কাস্টমারকে আনএডুকেটেড থেকে এডুকেটেড করতে হবে, এবং তার প্রতিটা পর্যায়ে আপনাকে অংশ বিশেষ হিসাবে রাখতে হবে, এবং আপনার রেপুটেশনও ধরে রাখতে হবে, এবং প্লাস তাকে আপনাকে কি করতে হবে, স্যাটিসফাই করতে হবে। এই পয়েন্টগুলো নিয়ে যদি আপনি একটা ফানেল রেডি করতে পারেন বা স্টেপস রেডি করতে পারেন, এ টু জেড অ্যাওয়ারনেস থেকে সেলস পর্যন্ত যদি একটা স্টেপস আপনি রেডি করতে পারেন, সেটা হয়তো বা মাঝে মধ্যে কিন্তু সেটা অনেক লং টার্মও হয়ে যায়। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, একটা কথা আছে না যে সবুরে মেওয়া ফলে, বিষয়টা কিন্তু এরকম। ঠিক আছে, যত দ্রুত নেওয়ার চেষ্টা করবেন তত দ্রুত ভেঙে চলে যাবে। সো সার্ভিসের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মেনটেন করতে হয় যে রেপুটেশন সর্বপ্রথম জিনিস, এটাকে আমার সবচেয়ে বেশি ভ্যালু দিতে হবে। রেপুটেশনের জন্য আমার যে কোনো কিছু করা লাগতে পারে, ঠিক আছে, সেটা হোক হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অনেক কিছু এরকম কিন্তু বহুত বিলীন হয়ে গেছে রেপুটেশনের জন্য, সাথে সাথে 20 বছরের হাসপাতাল শেষ একটা ভুলের, একটা রেপুটেশনের জন্য। তো পুরো বিষয়টা হলো যে আপনাকে একটা ফানেল রেডি করে আনতে হবে, আপনাকে স্টেপস করতে হবে, এবং রিয়েল এক্সাম্পল তো আমরা নিজেরাই আপনার কাছে, তাই না? আপনি যেটা বললেন যে আমরা নিজেরাই কিন্তু আপনাদেরও একটা অংশ, তাই না? যে আপনারা যে ডিজিটাল প্রোডাক্ট, আমাদেরও তো একই সার্ভিস, আমরা ডিজিটাল সার্ভিসই প্রোভাইড করার চেষ্টা করছি।
সো বিষয়টা হলো এই যে যে একটা একটা দেখেন এখানে একটা সময়, আপনাদেরকে এডুকেটেড করা, আপনাদেরকে বোঝানো, ডিফারেন্সটা বোঝানো, সিস্টেমটাকে প্রপারলি আপনাদের সামনে রিভিল করা, সিক্রেট গুলোকে আপনাদের সামনে তুলে ধরা, প্রপারলি আমার একটা নিজের একটা ওন সেলস ফানেল ক্রিয়েট করা, এটাই কিন্তু আপনার সার্ভিস বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাবে। এটা কিন্তু প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্টের সাথে এর কিন্তু অনেক বড় একটা পার্থক্য আছে, ডিফারেন্স আছে বিজনেসের মডেল। কি জি হাসনাত ভাই, ভাই, clear? অবশ্যই অবশ্যই। জি। আচ্ছা, এবার আর কারো কোনো কোশ্চেন? সবার কোশ্চেন নিব, সমস্যা নাই, কোনো টেনশন নেই। একজন বলছেন যে কনফিউশনে আছেন, কি কোশ্চেন করব, কোশ্চেন আসলে করেন, কোনো সমস্যা নেই। কনফিউশন ক্লিয়ার করে নিতে হবে, কারণ পরবর্তী ক্লাস আরো কঠিন হবে, ঠিক আছে? তো এই জন্য আগে থেকে ক্লিয়ার হয় না। এখন এই মুহূর্তে ভাই বুস্ট করার জন্য আমরা কি করতে পারি, মানে জাস্ট আমরা পেজ থেকে করব, না আপনাদের যে একটা সিস্টেম চালু হওয়ার কথা ছিল সেখান থেকে কোনো সেটা চালু হয়েছে কিনা? আচ্ছা, এখন এখন হলো এই বিষয়ে আমি যেটা বলতে চাই, আপাতত আপাতত আপনারা যদি স্টার্ট করতে চান, তাহলে আপনারা আপনাদের দিক থেকে স্টার্ট করতে পারেন। এটা কেন বলতেছি, বিকজ আমাদের অলরেডি যে সফটওয়্যারটা যেটা লঞ্চ হওয়ার কথা, সেটা অলরেডি ল্যান্ডিং পেজ সবকিছু রেডি হয়ে গিয়েছে। কিন্তু রিসেন্টলি আমরা একটা নতুন পেমেন্ট ইন্টিগ্রেশন করতেছি, এবং সেটার একটা টেস্টও চলবে, প্রায় 7 দিনের মতো একটা টেস্টও চলবে। হ্যাঁ, কারণ আমরা যেটা মতামত নিয়েছি যে টেস্ট ছাড়া আসলে একটা মার্কেট একটা বিষয় হুট করে ছেড়ে দেওয়া যায় না। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করবো যে আপনাদের যাদের সাথে আমার যোগাযোগ হয়েছে আগে থেকে, আপনারা অনেকেই 2-3 জন এরকম বলে রেখেছেন, অনেকে না, শুধু 2 থেকে 3 জন আপনারা বলে রেখেছেন। তো এই 2 থেকে 3 জনকে আমি সেই টেস্টের মধ্যে ইনক্লুড করে দিব, যে আপনারা সেই সফটওয়্যারটাকে ইউজ করে দেখতে পারেন, যেটাকে ওয়েব সফটওয়্যার আমরা বলছি। কিন্তু যদি তার আগে যদি আপনাদের শুরু করতে হয়, তাহলে মানে যদি এরকম হয় যে না ভাই আমি 1-2 দিন 3 দিনের মধ্যে আমি রান করব, তাহলে ঠিক আছে, আমি আপনাকে বলবো যে আপনি শুরু করেন, আপনি আপনার দিক থেকে স্টার্ট করেন। যখন এটা আসবে তখন তো এটা সুবিধা পাবেন, কোনো সমস্যা নাই, বাট স্টার্ট করেন। কিন্তু আমরা চাচ্ছি না যে হুট করে একটা জিনিস পাবলিশ করে দিয়ে পরবর্তীতে আবার আপনাদেরকে অফ করে জিনিসটাকে নিয়ে আবার আবার কাজ করার জন্য, ঠিক আছে? এই মুহূর্তে তো ভাই আমার কার্ডের সমস্যা, আপনাকে আচ্ছা, বলছিলামও, আপনার সাথে কথা হ্যাঁ, হয়েছিল যে আমার অ্যাড অ্যাকাউন্ট যেটাই দিই ব্লক হয়ে যায়। আমার কার্ড চেঞ্জ করছি কয়েকবার, কিন্তু এখন ওরা এমন একটা পর্যায়ে হয়েছে যে কার্ডই দেই না কেন ওটা আমার ব্লক খেয়ে যায়, এটা কাজ করেন। ডিজেবল হয়ে যায়, অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়। সেটা হলো যে ওই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, হ্যাঁ, আমাকে দিতে হ্যাঁ, হবে প্রথমত। যে মনে করেন লাস্ট যে অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে যে কার্ডের জন্য, হ্যাঁ, হ্যাঁ, ওই অ্যাড হ্যাঁ। অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাকে দিতে হবে। এবং সেটা আমি আপনাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করব, যাতে পরবর্তীতে ওই কার্ডটা নিয়ে যাতে আপনার আর কখনো ফেসবুকে প্রবলেম না হয়। সেটা কিভাবে করব, সেটা আমি সাপোর্ট টিমে যোগাযোগ করে ক্লিয়ার করার ট্রাই করব, আপনাকে যেভাবে হোক। সেটা আমি ওদেরকে কথা বলে, ওদেরকে কিছু ডিটেলস, ওরা কিছু পেপার ওয়ার্কস চাবে, সেটা আমি আপনার কাছ থেকে নিয়ে, স্টেটমেন্ট নিয়ে আমি প্রোভাইড করে, যে আপনারই কার্ড সেটা আমি সিকিউর করে আমি মানে ভেরিফাই করে নেওয়ার ট্রাই করব, ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আমি নিয়ে কোনো কার্ড টেনশন যখন নেই। অ্যাড করছি কয়েকবার টাকা কেটে নিছে, হ্যাঁ, কয়েকবারই। ওটা ওটা ওরা করে, ওরা কার্ডটাকে ব্যান করে দেয়। হ্যাঁ, যখন কার্ডটাকে ব্যান করে তখন অ্যাড অ্যাকাউন্টটাকে ব্যান করে দেয়, ঠিক আছে? ওটা ওরা করে হ্যাঁ, হ্যাঁ, সিকিউরিটির হ্যাঁ। জন্য, ওটা অনলি সিকিউরিটি পারপোজ, ওটা বড় কোনো পারপোজ না। আমার এই নিয়ে প্রায় 4 থেকে 5টা কার্ড এমন হয়েছে, আমি 4 থেকে 5 বার আমি ঠিক করেছি, ঠিক আছে? আমি যখনই নতুন কোনো কার্ড না, আমি কি করি আবার তখন কার্ড এই প্রবলেম। পরিবর্তন করব, না কার্ড পরিবর্তন ছাড়াও হইতে পারে? না না না, কার্ড পরিবর্তন ছাড়াই হবে। এরকম ভাবে কার্ড পরিবর্তন করতে থাকলে উল্টো আর আপনাকে স্প্যামার হিসেবে ধরে নিবে, ঠিক আছে? এটা আরো খারাপ জিনিস, ঠিক আছে? ও আচ্ছা। সো এটা করা যাবে না, কার্ড পরিবর্তন ওরা যতক্ষণ না নিজেরা বলবে যে আপনার, কারণ ওরা মেইল করবে। যেমন আমার যখন একবার হয়েছিল যে আমি একটা কার্ড অনেকবার ইউজ করার পর, অনেকবার ভেরিফাই করার পরে, আমি তো খালি নতুন নতুন অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করতে থাকি, তো যার কারণে ওরা পরে ধরে নিল যে না এটা কেমন জানি হয়ে যাচ্ছে। প্রায় 4টে অ্যাড অ্যাকাউন্টের মতো সর্বোচ্চ অ্যাড করা যায়, তো আমি ওরকম অ্যাড করেছিলাম, প্রায় 3টার মধ্যে অ্যাড করেছিলাম। তো পরবর্তীতে এরকম আমার কার্ডটা ব্যান্ড হয়ে গেল, তো এরপর ওরা সিদ্ধান্ত নিল যে না আমরা এটা আসলে ঠিক করে দিতে পারবো না। তো এটা ওরা আমাকে আপনারা পার্সোনালি যেটা মেইল অ্যাড করে দেন, জানিয়েছে। আপনারা যেভাবে অ্যাড দেন, যে দেখলাম হ্যাঁ, যে অনেকের অ্যাড দিয়ে দিচ্ছেন, এটা কিভাবে, এই সার্ভিসটা কিভাবে? এটা সেম প্রসেস, এটা কোনো ডিফারেন্স প্রসেস না, ঠিক আছে? এটা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, খালি একটা প্রসেস হলো যে আপনারা অনেক সময় পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করেন, বাট আমরা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করি যাতে আমরা অনেকগুলো পেজ নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? মানে আর আমাদের ওগুলো, পেজেও আপনারা অ্যাড দিয়ে দিতে পারবেন? হ্যাঁ সেটা আমরা পারবো, বাট সেটা এমন না যে আমাদেরকে দিয়ে দেওয়াতে হবে, ঠিক আছে? না, সেটা 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 কিভাবে কি অ্যামাউন্টটা, ডলারটা, হিসাবটা কিরকম? আচ্ছা দেখেন, আমি আসলে এখানে একটু ক্লিয়ার করি শরীফুল ভাই। হ্যাঁ, যে হ্যাঁ, মানে আমি লিটারেলি আপনাদেরকে কোনো মানে সার্ভিস অফার করার আমার পারমিশন নাই,
প্রথম কথা। আচ্ছা দ্বিতীয় কথা, যদি এরপরেও মানে প্রথমত আপনি যদি মনে হয় যে না আমি অন্য কাউকে দিয়ে করাতে পারবো, সেটা আপনার ফার্স্ট প্রায়োরিটি আমি দিব। পরবর্তীতে যদি আপনার মনে হয় যে না ঠিক আছে আমি সেলডম এজেন্সি থেকে করাতে পারি, বা তারা যদি নিজস্বভাবে তাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড দিতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন। বাট সেটা আপনার পুরোপুরি পার্সোনালি চিন্তা ভাবনা করার পর। বাট আমি এখানে আপনাকে কোনো মানে আমি ডাইরেক্ট সার্ভিস অফার করতে চাচ্ছি না, কারণ এটা কোনো নিয়ম নেই। হ্যাঁ, অফার তো আপনি করেন নাই, আমি জিজ্ঞেস করছি যে কিভাবে মানে মানে কত টাকা কিভাবে আমরা দিতে পারি এটা এটা আসলে আপনাদের সাথে আপস দিতে এন্ড গেলে। ডাউনস হয়, তো এটা আপনি একটু পেজে যোগাযোগ করে জেনে নেবেন। হ্যাঁ, অফিসিয়ালি একটু যোগাযোগ করে জেনে নেবেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ভাই একটু একটা প্রশ্ন করতে চাচ্ছি, জানি না আজকে এটার অ্যান্সারটা রিলেভেন্ট কিনা। আচ্ছা, মানে সমস্যা নেই। এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে ফেসবুকের, ওটা তো আমি একজন ফেসবুক অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে তো আমি এটা ক্রিয়েট করতে পারবো। এখন এটা ক্রিয়েট করাটা কি মানে প্রসেসটা কি বেশি জটিল? মানে এখানে ডকুমেন্ট কি খুব বেশি জটিল কোনো ডকুমেন্ট সাবমিট করতে হয় আমাকে, নাকি কোনো ডকুমেন্ট সাবমিট করা এটা ছাড়াই? এটা নিয়ে আপনাকে কোনো কনফিউশন হওয়ার কিছু নাই। অ্যাড অ্যাকাউন্ট ফেসবুকের খুব সহজ একটা বিষয়। হ্যাঁ, দুই ধরনের অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি সবাইকে একবারে বুঝিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে কখনো কারো কাছ থেকে ধোকা না খেতে হয়। কারণ আমি জানি যে এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট বলে অনেক সময় অনেক টাকা দিয়ে অ্যাড অ্যাকাউন্ট গুলো বিক্রি করা হয়, এরকম ধোকায় পড়া যাবে না। সহজ কথা, দুইটা বিষয় মাথায় রাখবেন। যে দুইটা বিষয় হলো, দুই ধরনের অ্যাড অ্যাকাউন্ট আছে। একটা হলো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আর একটা হলো বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট হলো যেটাকে বলে ডেফল্ট অ্যাড অ্যাকাউন্ট। ডেফল্ট অ্যাড অ্যাকাউন্ট বলতে কি বোঝে, মানে প্রাইমারি অ্যাড অ্যাকাউন্ট। প্রাইমারি অ্যাড অ্যাকাউন্ট কি, যখন আমাদের কোনো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, বা আমরা যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট আমার থাকে, মানে ফেসবুক প্রোফাইল থাকে, এটার বিপরীতে সব সময় ডিফল্ট ভাবে ফেসবুক আগে থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখে। সেটা কিন্তু আপনার ক্রিয়েট করতে হয় না, সেটা জি। ফেসবুকই ক্রিয়েট করে রাখে, এবং ওটা একটাই কিন্তু ক্রিয়েট করা সম্ভব। হ্যাঁ, আরেকটা ক্রিয়েট করা সম্ভব, সেটা একটা ক্লোজ করে আরেকটা। যখন আমরা কারেন্সি চেঞ্জ করতে যাই, তখন প্রাইমারি অ্যাড অ্যাকাউন্ট আমার দেখবেন যে একটা দুইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ একটা ক্লোজ করে আরেকটা, কারণ আমি কারেন্সি চেঞ্জ করতে যাচ্ছি, ইউএসডি থেকে এওডি করতে যাচ্ছি, এওডি থেকে আমি এইডি করতে যাচ্ছি, তখন হচ্ছে। আচ্ছা, এটা গেল পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের বিষয়। এখন যদি কারো একটা পেজ থাকে বা দুইটা পেজ থাকে, এবং সেটার ওনার মানে অ্যাডমিন আপনি নিজে, ঠিক আছে, সেটার ওনার বা অ্যাডমিন আপনি নিজে, এবং আপনি সেখানে যে কার্ডটা ব্যবহার করতেছেন সেটার সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামের মিল আছে, আপনার এনআইডি কার্ডের সাথে আপনার ফেসবুকের নামের মিল আছে, ওকে ডান। আপনি প্রাইমারি অ্যাড অ্যাকাউন্ট দিয়েই যে বেনিফিট পাবেন, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট দিয়েও একই বেনিফিট পাবেন। এইবার দেখেন এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট কেন বলে। মাঝে মধ্যে হয় কি, এই যে আমরা যে হলো যে এই যে আপনাদের বিভিন্ন মানুষের অ্যাডভার্টাইজিং চালাই, যারা আসলে ইতস্তত বোধ করেন বা প্রবলেম ফেস করেন, বা মনে করেন যে ওনাকে দিয়ে করালে হয়তো বা উনি কিছু একটা করতো যেটা দিয়ে আমার ম্যাজিক হয়ে যাবে। তো এই যে বিষয়টা, এই বিষয়টার জন্য তখন আমাদের কিন্তু অনেক ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, অনেকগুলো পেজ হ্যান্ডেল করতে হয়, এবং কোনো পেজে কিন্তু আমরা ওনার হিসেবে থাকি না। আমরা না হলে এডিটর, না হলে অ্যাডভাইজার, মানে অ্যাডভার্টাইজার হিসেবে কিন্তু আমরা থাকি, তাই না? সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে তখন আমাদের কি করতে হয়, যে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, যেটা আপনি অ্যাড অ্যাকাউন্ট থেকে অল টুলসে গেলে বিজনেস সেটিংস নামে পেয়ে যাবেন। ওখানে গেলে আপনাকে বলবে যে আপনার নাম দিয়ে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট, তখন আমরা আমাদের কোম্পানির নাম দিয়ে সে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। ক্রিয়েট করার পরে সেখানে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। প্রাইমারি ভাবে 3টা পর্যন্ত অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, প্রাইমারি ভাবে 3টা পর্যন্ত অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। পরবর্তীতে আপনার ব্যবহারের উপর ভিত্তি করে এটা বাড়তে থাকে। একটা বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আপনি অনেকগুলো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, যদি আপনি টাকা পয়সা লেনদেন ঠিক রাখেন, আপনার যদি কোনো অ্যাকাউন্ট ব্যান না হয়, আপনার যদি কোনো পেমেন্ট ইস্যু না হয়, এবং আপনার সাথে ফেসবুকের লেনদেন ক্লিয়ার, তাহলে আপনি একটা না 20টা অ্যাড অ্যাকাউন্ট একটা আইডির আন্ডারে আপনি চালাতে পারেন। ইটস নট এ ফ্যাক্টর। এবার দেখেন ডিফারেন্স কি ভাই, ডিফারেন্স কিচ্ছু না, সব আলতু ফালতু কথা। 5,000 টাকার বিজনেস করার কথা বা 10,000 টাকার বিজনেস করার কথা, কোনো ডিফারেন্স নেই, আমি কোনো ডিফারেন্স দেখিনি। কারণ ফেসবুকও বলে না যে এটার মধ্যে কোনো ডিফারেন্স আছে। ডিফারেন্স একটাই, যে তোমার বিজনেস একটা, তোমাকে তো আমরা প্রাইমারি অ্যাড অ্যাকাউন্ট দিচ্ছি, একই অপশন একই সবকিছু, তুমি সেটা ব্যবহার করো। তোমার বিজনেস 10টা, তুমি একটা এজেন্সি, তোমার 10টা বিজনেস নিয়ে কাজ করতে হয়, আলহামদুলিল্লাহ তুমি বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করো। আমরা তোমাকে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট দিচ্ছি, তুমি 10টা না, সেখানে 100টা পেজের অ্যাডভার্টাইজিং ক্রিয়েট করো। অপশন তুমি একই পাচ্ছ। প্রাইমারি অ্যাড অ্যাকাউন্টে যে অপশন, এখানেও সেই অপশন। অনেকে বলে যে আরে না অনেক কাস্টমার পাওয়া যায়, আলতু ফালতু কথা। এইসব এইসব কথার মধ্যে কোনোভাবে যাওয়া যাবে না। ভাইয়া একটু আপনার একটু আমি যদি এটা করি, সামারিটা করি, তাহলে একটা হচ্ছে আপনার যেটা হচ্ছে বিল্ট ইন, আমি অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডারের একটা ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেটা হলো ব্যক্তিগত প্রাইমারি অ্যাড অ্যাকাউন্ট হিসেবে যেটা থাকে। হুম। এরপরে যেটা বললেন সেটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট বললেন নাকি?
হুম মানে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট যেটা, হুম ওটা থেকে কয়টা ক্রিয়েট করা যায় ওটা অ্যাড থেকে অ্যাকাউন্ট? প্রাথমিকভাবে যখন আপনি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, তার আন্ডারে আপনি অ্যাড অ্যাকাউন্ট প্রাইমারি ভাবে 3টা পর্যন্ত লিমিট দেয়। কয়টা পর্যন্ত? 3টা পর্যন্ত। মানে মানে আপনি বিজনেস 3টা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, ক্রিয়েট করলে তারপর? হ্যাঁ ডেফিনেটলি আপনি বিজনেস অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার ছাড়া আপনি ক্রিয়েট করতে পারবেন না। আচ্ছা, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাকে বিজনেস ম্যানেজার আগে ক্রিয়েট করতে হবে, হ্যাঁ ওটার আন্ডারে আমি বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হ্যাঁ পারবো। ক্রিয়েট করতে পারবেন। এবার মানে প্রাথমিকভাবে প্রাথমিকভাবে, আমি যদি ক্রিয়েট হ্যাঁ করি বিজনেস ম্যানেজার, তাহলে ওটার আন্ডারে আমাকে প্রাথমিকভাবে, মানে আমি যেই হই না কেন, যত আমার অ্যাকাউন্ট যেরকমই হোক না কেন, আমাকে 3টা প্রথমে করতেই দিবে। হ্যাঁ এরপরে বাকিটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট গুলোর পারফরমেন্স কেমন সেটার উপর ভিত্তি করে ধীরে ধীরে সেটা বাড়তে থাকবে, আর যদি ভালো না হয় তাহলে হয়তো হ্যাঁ বাড়বে মানে না। আপনার আপনার বিহেভিয়ার কেমন তার উপর। যেমন আমি এমন অ্যাড অ্যাকাউন্ট দেখেছি যে অনেকে বলে যে ভেরিফাইড বিজনেস অ্যাকাউন্ট, যেমন জি জি বিজনেস জি ম্যানেজারটাকে কিন্তু ভেরিফাই করা যায়, এটা আমরা জানি। হ্যাঁ জি কিন্তু জি অনেকে বলে কি যে বিজনেস ম্যানেজার ভেরিফাই হলে আপনি আনলিমিটেড ক্রিয়েট করতে পারেন, এটা ভুল কথা। এটা কখনোই ফেসবুক এটাকে সাজেস্ট করে না। আমি এমনও অ্যাড অ্যাকাউন্ট দেখছি যেটা ভেরিফাই ছাড়া সেখানে 19টা পর্যন্ত অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা গিয়েছে, 19টা পর্যন্ত। কিভাবে? কারণ সে কখনোই কোনো অ্যাড অ্যাকাউন্টকে ডিসেবল হতেই দেয়নি। সে সবসময় লেনদেন ঠিক রেখেছে, ভালোভাবে অ্যাড চালিয়েছে, সব পলিসি মেনে অ্যাড চালিয়েছে। তো যত দিন যেতে থাকছে তত দিন পর্যন্ত ফেসবুক তার লিমিট বাড়াতে থাকছে। ঠিক আছে, এটা হলো আপনার বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে যে আপনি স্প্যামার নাকি আজকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে টাকা বাঁধিয়ে আপনি সেটাকে ডিসেবল করে দিচ্ছেন, আবার কালকে আরেকটা ক্রিয়েট করছেন। এটা আপনার কি মনে হয়, আপনি হলে কি এই সুযোগ দিতেন? ডেফিনেটলি তো দিতেন না। তো এইটাই। অবশ্যই অবশ্যই ভাই। আরেকটা বিষয় একটু জানার ছিল, সেটা হচ্ছে আপনার এই, ধরেন আমার একটা অ্যাকাউন্ট আছে ফেসবুকে, এখন ওটার আন্ডারে আমি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে বা এমনি আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এখন ধরেন আমি যদি আরেকটা অ্যাকাউন্ট করি, এখন আমি এই অ্যাকাউন্টটা ভেরিফাইড করেছি, আমার আইডি কার্ড দিয়ে আমি অ্যাকাউন্টটা ভেরিফাইড করেছি, ওকে। এখন আমি কি সেম আইডি বা সেম এই ভেরিফাই ডকুমেন্ট দিয়ে কি আমি অন্য আরেকটা নতুন আইডি খুলে ওটাকে আমি ভেরিফাই করা সম্ভব, বা ওটাকে মানে আমার সেম, মানে আমি একই ব্যক্তি, ওই একই ব্যক্তি কি এরকম 2টা অ্যাকাউন্ট ভেরিফাই করা সম্ভব ফেসবুকে? এটা নিয়ে আমার একটু মূলত কনফিউশন আছে। মূলত এটাকে আমি বলবো যে না, এটা এটা কখনো করা উচিত না। কারণ দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আমার একটা এটার এক্সাম্পল আমি আপনাকে একটা কালচার হিসাবে দিব। এটা হলো একটা কালচারের এক্সাম্পল। হ্যাঁ, কেমন কালচারের এক্সাম্পল? ফেসবুক এখানে একটা ট্রিক্স ব্যবহার করে। যেমন দেখেন, আপনার হলো, আমার একটা ইসরায়েলের ক্লায়েন্ট ছিল, এটা খুবই খারাপ বিষয় যে আমার একটা ইসরায়েলের ক্লায়েন্ট ছিল, এবং এটা অনেক আগের কথা, প্রায় 2 বছর আগে। আমি কন্টিনিউয়াসলি তার প্রায় 1.5 বছরে কাজ করেছি। তো তাকে আমি একদিন বললাম কি যে আচ্ছা আপনার অ্যাড অ্যাকাউন্ট তো ডিসেবল হয়ে গেছে, ফেসবুক পার্মানেন্টলি ডিসেবল করে দিয়েছে, বিকজ সে অ্যাপ্লাই করেনি, এই জন্য 90 ডেজ যাওয়ার পরে পার্মানেন্টলি ডিসেবল করে দিয়েছে। সে আর কোনো রিভিউ রাখতে পারবে না বা কোনো সাপোর্ট পাবে না এই অ্যাড অ্যাকাউন্টের জন্য। তো এইবার সে পরবর্তীতে আর কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটও করতে পারছিল না, বা বিজনেস ম্যানেজার ক্রিয়েটও করতে পারছিল না, সেটার লিমিটও চলে গেছে। এইবার সে কি করলো যে সে আমাকে আমি তাকে সলিউশন দিলাম যে এখানে একটাই সলিউশন আছে, যে আপনাকে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন সে আমাকে মানে অবাক হয়ে বলতেছে যে এটা তো আমার সোশ্যাল রেপুটেশন নষ্ট হয়ে যাবে। কথাটা বুঝছেন? আমাকে সেন্টেন্সটা বললো যে আমার সোশ্যাল রেপুটেশন নষ্ট হয়ে যাবে। এটা কি করা উচিত হবে, বা এটা কি একান্তই করা দরকার? তার মানে দেখেন কালচার, তার মানে ওরা এই বিষয়টাকে ক্রিমিনাল হিসেবে দেখে, যে এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি। একটা ক্রিমিনাল তার আইডেন্টিটি 2-3টা ক্রিয়েট করবে, এটা একটা ক্রিমিনালের কাজ। যে একটা ক্রিমিনাল, আমি আবু তাইয়ান খান আবির, আমি 2-3টা আইডি ক্রিয়েট করে বেড়াবো, এটা একটা ক্রিমিনাল। যে আমি এই আইডিতে একটা ধরনের অকাজ করতেছি, ওই আইডিতে আরেকটা ধরনের অকাজ করতেছি, এবং এইটা নর্থ আমেরিকানদের জন্য, বা যেহেতু ফেসবুক মানে ওইখান থেকেই যেহেতু রিজিয়নটা এসেছে বা প্রভাবটা পড়েছে, বা ওদেরও চিন্তা ভাবনা ওইভাবেই আছে। তো বিষয়টা হলো এটা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি। সহজ কথায় বলতে হয় একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যে এটা এটা আসলে কখনোই সামাজিক কোনো আসলে কার্যক্রম না, এটা অসামাজিক কার্যক্রম। না হলে সে ক্রিমিনাল, না হলে সে কোনো 2 নাম্বারই ব্যবসার সাথে জড়িত। ওদের চিন্তা ভাবনা এরকম। তো এটা ওদের অনেক রেপুটেশনের বিষয়, ওরা বিষয়টাকে এইভাবে গ্রহণ করে। তো সেই প্রেক্ষাপটের দিক থেকে আমি আপনাকে বলবো যে আপনি 2বার ভেরিফিকেশন করাটা আপনি নিজেই বিবেচনা করেন যে এটাকে আসলে ফেসবুকের আপনাকে অপশন দেওয়ার কথা, দেওয়ার কিন্তু কথা না। বা করলেও সেটা যদি কখনো ধরতেও পারে, ঠিক আছে, আমি জানি না, কারণ আমি কখনো ট্রাই করি নাই, বিকজ আমি এই ধরনের কখনো অ্যাক্টিভিটির সাথে জড়িত হই নাই, যার কারণে আমি আপনাকে অ্যাকুরেটলি বলতে পারতেছি না যে আসলে করতে পারবেন কিনা। আমি মনে করি যদি করে ফেলেনও, তাহলে ইন ফিউচার এটার জন্য 100% আপনি প্রবলেম ফেস করবেন। হ্যাঁ ভাই, আমি আসলে বিষয়টা বলার একটা কারণ ছিল, কারণটা হচ্ছে ধরেন
এই যে অ্যাড অ্যাকাউন্ট ধরেন ব্যান্ড হয়ে যায়, বা আপনি এখন যে কাহিনীটা বললেন এই মাত্র যে তার হয়ে গেছে এবং সে ক্রিয়েটও করতে পারছে না, কারণ এটা আমার ক্ষেত্রেও হতে পারে। তো ওইখান থেকে আসলে আমার জিজ্ঞেস করাটা, কারণ ফেসবুকের পলিসি অনুযায়ী বা সোশ্যাল যে মিডিয়াগুলো আছে, নেটওয়ার্ক মিডিয়া, অবশ্যই এটা তো খুবই স্বাভাবিক, কারণ আমি তো একই ব্যক্তি দুইটা অ্যাকাউন্ট করা মানে কি, আমার তো দুইটা অস্তিত্ব থাকতে পারে না। এটা তো খুবই ইললজিক্যাল, এটা না দেওয়াটা খুবই স্বাভাবিক। আমি ওই জন্য জিজ্ঞেস করছিলাম যে তাহলে সেই ক্ষেত্রে মানে সেকেন্ড অপশনটা কি হতে পারে, ধরেন আমার এই অ্যাকাউন্টটা আমি আর ব্যবহার করতে পারছি না। যদি আপনি মনে করেন যে আপনার সব একবারে হয়ে গেছে, আমি তখন ওনাকে যেটা আইডিয়া দিছিলাম যে আপনি এটা ক্লোজ করে দেন, ক্লোজ করে দিয়ে তারপর এই অ্যাকাউন্ট ব্যবহার করেন, সহজ কথা। ঠিক আছে অর্থাৎ যে আমি ওই অ্যাকাউন্টটা হ্যাঁ, মানে ডিলিট করে দিতে হবে? হ্যাঁ 100% আপনার আপনার অস্তিত্ব মুছে দিতে হবে, মুছে দিয়ে আবার নতুন করে আপনার অস্তিত্ব তৈরি করতে হবে। তাহলে তো ঠিক আছে বিরাট সমস্যা, কারণ আমার এতদিনের এটা আর আর এর আরেকটা যে বিষয় হলো রেপুটেশন, এটা তো এখানে পুরাই চলে গেল। যে আমি আপনাদের সবাইকে বলবো যারা নিজেরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা প্রাইমারি, আপনাদের প্রাথমিকভাবে কিন্তু অ্যাকাউন্ট ডিসেবল হবে, এটা কমন। এটা কিন্তু ফেসবুক কি বলে জানেন? সিকিউরিটি, ফর সিকিউরিটি, ফর সিকিউরিটি, যে আপনি আসলেই সঠিক পার্সন কিনা, বা কারো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এনে আপনি এখানে ব্যবহার করে দিচ্ছেন কিনা। ঠিক আছে, এই জিনিসটাকে ভেরিফাই করার জন্য, এই বিষয়গুলোকে ভেরিফাই করার জন্য ফেসবুক আপনার অ্যাড অ্যাকাউন্ট, কখনো এমনও হয় যে অ্যাড অ্যাকাউন্ট আজকে ক্রিয়েট করছি কালকে ডিসেবল, পরশুদিন ক্রিয়েট করছি এক সপ্তাহ পরে ডিসেবল, 15 দিন পর ডিসেবল, 30 দিন পর ডিসেবল, 1 মাস পর ডিসেবল, 2 মাস পর ডিসেবল, এমন ঘটনা আছে, 1 বছরে গিয়ে ডিসেবল আছে। এটা ফেসবুকের সিকিউরিটি, মানে ফেসবুকের একটা এআই ও বিহেভিয়ারটাকে ট্র্যাক করতে থাকে, ওর যখন একটু ঘাটতি মনে হবে ও অটোমেটিক ডিসেবল করে দেবে। এটা কিন্তু ফেসবুক আলাদা বসে বসে আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে না, এটা ওদের এআই স্ট্রাকচার ক্রিয়েট করা আছে, ও ওর মতো করে যখন মন চাবে। এবং একবার না, আপনি ধরেন একবার ডিসেবল হয়েছে ফেসবুকে, আপনি সাপোর্টে যোগাযোগ করলেন সাথে সাথে, বা 72 ঘন্টার মধ্যে আপনি যোগাযোগ করলেন, আপনাকে বললো যে ঠিক আছে আপনার আইডি কার্ড দেন, আপনার যে ডেবিট কার্ড আছে সেটার স্টেটমেন্ট দেন, সেটার প্রুফ প্রমাণ করেন যে আপনি সেটার মালিক। ঠিক আছে, তো এইগুলো আপনি করলেন, করার পরে এইবার ঘটনাটা এখানে কি দাঁড়ায়, যে দেখা যাবে কি যে আপনি আজকে করছেন, আবার ঠিক 10 দিন পরে আবার আপনাকে ডিসেবল করে দিচ্ছে। আবার আপনি বলবেন এই একবার তো করছি আবার করলেন কেন, ওরা এটা বারবার করবে, এটা ওদের ইচ্ছে, এটা ওদের স্বাধীনতা, এটা ওদের হাতে না, এটা ওদের এআই এর হাতে। আপনি যতবারে ওদের সাথে বলতে যাবেন ওরা বলবে যে সরি স্যার, আমি খুবই সরি, কিন্তু এটা আসলে আমাদের কিছু করার নেই, এটা আমাদের অটোমেটিক্যালি আমাদের এআই এটাকে আসলে রিকগনাইজ করে। ঠিক আছে, তো তার মানে আপনাকে ওই প্রিপারেশনটা নিয়েই থাকতে হবে, যে আমার বিশেষ করে কি কি প্রিপারেশন থাকতে হবে, যে এনআইডি কার্ডের সাথে আপনার নাম, বার্থ ডেট, এই দুইটা ওরা দেখে। আপনার নাম, আপনার বাবার মার নাম না, আপনার নাম, আপনার বার্থ ডেট, এমনকি যদি এনআইডি কার্ডে ভুল থাকে তাহলে সেই ভুলই আপনার দিতে হবে, যদি সংক্ষেপে লেখা থাকে তাহলে সংক্ষেপেই দিতে হবে, যা থাকবে একটা ডট পর্যন্ত কপি করে সেখানে দিতে হবে। বার্থ ডেট 100% মিল থাকতে হবে, নাহলে ওরা আপনাকে ভেরিফাই করতে পারবে না। ঠিক আছে, তারপরে দ্বিতীয় বিষয় হলো, এটা গেল হলো আপনার পার্সোনাল ভেরিফিকেশন, এরপর হলো আপনার আসলো পেমেন্ট ভেরিফিকেশন। পেমেন্ট ভেরিফিকেশনে আপনাকে ডেবিট কার্ড রাখতে হবে, বা ক্রেডিট কার্ড যেটা আছে সেটার আপনার মানে একবার অরিজিনাল ছবি তুলে রাখতে হবে। ঠিক আছে, হাতে নিয়ে ছবি তুলে রাখতে হবে দুই পিঠে। ঠিক আছে, বাট ওরা পিছনের পিঠ চায় না কখনো, ওরা সামনের পিঠ চায়, এবং সেখানে জাস্ট প্রথমের 4 ডিজিট, মানে প্রথমের 6 ডিজিট আর লাস্টের 4 ডিজিট, এই 10 ডিজিট দেখাতে হবে, মাঝখানে ব্লার করে দিতে হবে, আর আপনার নামটা একই থাকতে হবে যেটা আপনার ফেসবুক আইডির সাথে নেম আছে, তাহলে আপনি অতি দ্রুত ভেরিফিকেশন পাস করে ফেলতে পারবেন, এবং ইন ফিউচার আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক কম। ঠিক আছে, তারপর হলো কি, তারপর হলো এর সাথে ব্যাংক স্টেটমেন্ট, এই ডকুমেন্টস গুলো যদি আপনার ওকে থাকে, আপনাকে ঠেকানোর মতো কেউ নাই। ঠিক আছে, আপনি 10 বার না, এরকম সমস্যা হলে 20 বার আপনি ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে, জি ভাই, থ্যাংক ইউ, ইনফরমেশন গুলো খুব ইম্পর্টেন্ট ছিল আমার জানার জন্য। তো এখানে ছোট্ট যে বিষয়টা একটু বলতে চাচ্ছি, যেমন আমার ক্রেডিট কার্ড আমি ইয়ে করতে পারছি না, অ্যাভেল করতে পারছি না বর্তমানে, বাট আমি ডেবিট কার্ডের জন্য অলরেডি করেছি, অ্যাকাউন্ট করা হয়েছে ব্র্যাক ব্যাংক থেকে, মানে কার্ডটা আশা করি আমি আগামী সপ্তাহের মধ্যে পেয়ে যাব। এখন প্রশ্নটা হচ্ছে, ধরেন আমি একটা ক্রেডিট কার্ড এখন ইউজ করছি, এটা দিয়ে আমি নেমচিপ থেকেও ডোমেন কিনলাম, প্লাস আমি আপনার ডিজিটাল ওশন থেকে প্রথমে ওরা কার্ডটা অ্যাকসেপ্ট করছিল না, মানে এটা যে কোনো কারণে পরে ওদের ওখানে যে সাজেশন ছিল যে পেপালে যদি আপনি কানেক্ট করতে পারেন তাহলে পেপাল থেকে আমরা নিতে পারবো। তো পরে আমি পেপালে কানেক্ট করলাম, দেখলাম পেপাল নিয়ে নিয়েছে, তো পেপাল নিয়ে নিয়েছে, ওখান থেকে আমি ডিজিটাল ওশনে দিয়ে দিলাম, ওরা নিয়ে নিয়েছে, এখন সমস্যা হচ্ছে না, ওখানে আমার দুটাই চলছে, ডোমেন এবং হোস্টিং দুটাই আমি ওকে আছে এখন। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে, ওই কার্ডটা দিয়ে ফেসবুকেও অ্যাড চালাচ্ছে অনেকেই। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে, ধরেন আপনি এখন যেটা বললেন যে ধরেন ওরা যদি ভেরিফাই করার জন্য ডিসেবল করে দিয়ে, ধরেন এর ভেরিফাই করার জন্য আমাকে যদি খোঁজে যে ঠিক আছে আপনি ওই যেটা বললেন যে ছবি পাঠাতে বলে প্লাস ব্যাংক স্টেটমেন্ট বা এরকম পাঠাতে বলে, এখন এটা তো এই কার্ডের ক্ষেত্রে, কারণ যেহেতু এটা আমার ভার্চুয়াল কার্ড,
এই জিনিসটা তো আমার পক্ষে করা সম্ভব হবে না। তাহলে এই ক্ষেত্রে আপনার সাজেশনটা কি হবে? আমি কি এই কার্ডটা ফেসবুক শুনুন, অ্যাড এর জন্য ব্যবহার করব নাকি? ফেসবুকে অ্যাড চালাতে গেলে আমি কখনোই আপনাকে ভার্চুয়াল কার্ডটা মানে আমি আপনাকে সাজেস্ট করব না। হ্যাঁ, কারণ কি এই যে ভেরিফিকেশন প্রসেসে যেটা আপনি বললেন, এই জায়গায় হলো জি জি। প্রবলেম। ভেরিফিকেশন প্রসেসে গিয়ে আপনি ভেজালে পড়ে যাবেন, ঠিক আছে, এবং সেক্ষেত্রে খুব কি ভালো তাহলে, ভেজালে পড়বেন। তাহলে মানে আমি ব্র্যাক ব্যাংক থেকে যে ডেবিট কার্ডটা পাবো তাহলে ওটা দিয়ে করাটাই বেটার হবে। সবচাইতে উত্তম, এর চাইতে এখন আর ভাই উত্তম কি ডেবিট হতে কার্ডের পারে ক্ষেত্রে বলেন? তো, ডেবিট কার্ডের ক্ষেত্রে তো ভাই মাঝে মাঝে কিছু সমস্যা দেখা যায় যে একসেপ্ট করে না অনেক সময়। এখন না, যদিও এটা ব্র্যাক এটা ব্যাংকেরটা একবারে আমি ভুল শুনেছি। কথা। ব্র্যাক ব্যাংক, ইবিএল, ইসলামী ব্যাংক, প্রথমে জি, হলো ইবিএল, ইবিএল এক নম্বরে। তারপর হলো ব্র্যাক, ওটা তারপর আমি হলো রিপোর্টেশন ইসলামী ব্যাংক। শুনেছি সেজন্যই নিয়েছি, কারণ হ্যাঁ, এবিএল রিসেন্টলি ওরা ডেবিট কার্ড বন্ধ করে দিয়েছে, আমি গিয়েছিলাম, মানে আমার প্রায়োরিটি ছিল ওদেরটাই ওরা নেওয়া কারণ এন্ড্রোসও ওদেরটা এখন সবচেয়ে কমিয়ে দিয়েছে। হ্যাঁ, ওরা এখন জি অনেক জি এন্ড্রোস কমিয়ে দিয়েছে আগের তুলনায়। জি এখন জি 100-200 ডলারের বেশি এন্ড্রোস করতে চায় না, ঠিক আছে, কারণ জি ওদের উপরের থেকে একটু চাপ আছে বাংলাদেশ ব্যাংক থেকে, যে এখন এন্ড্রোসটা একমাত্র ট্রাভেলিং বা এডুকেশনাল পারপোজ ছাড়া সহজে দিতে যাচ্ছে না। অনেক প্রুফ দিতে হয় তাদেরকে, ঠিক আছে, এমনকি ফ্রিল্যান্সার কার্ড পর্যন্ত প্রোভাইড করতে হয়, ঠিক আছে। তো সেই সেই হিসাবে আমি বলবো যে আপনি ব্রাকে গিয়ে খুব সহজে আপনি বিষয়টাকে আদায় করে নিতে পারবেন, কারণ ব্রাকে আমার নর্মালি একটা কার্ডে $10,000 পর্যন্ত ইনভেস্ট করা আছে, ঠিক আছে, এবং আমি কিন্তু রেগুলারলি ব্যবহার করছি, আমার সব কার্ড ব্রাকের। এটাকে বিশ্বাস করতে $10,000 পারবো ভাই, না, এটা কি ঠিক ডেবিট আছে। কার্ড না? ডেবিট কার্ডও আছে, ক্রেডিট কার্ডও আছে, বাট আমি সবচেয়ে বেশি ডেবিট কার্ডই ইউজ করি, আমি রেগুলারলি পে করছি, ঠিক আছে। সো ডেবিট কোনো কার্ডে তো প্রবলেম ধরেন হবে না। লিমিটের কোনো বিষয় থাকে না ভাই, মানে ওটা তো আমার অ্যাকাউন্টে যা থাকে ওটার উপর ভিত্তি করে হয়। এখন এখন কথা হলো যে আপনি তো একসাথে হলো $300 বেশি কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না, এটা মানে শুধু। একটা ট্রানজেকশনে। হ্যাঁ, একটা ট্রানজেকশন মানে সিঙ্গেল ট্রানজেকশন $300 বেশি হবে না, শুধু নট অনলি ব্র্যাক ব্যাংক, এটা সব ক্ষেত্রেই এটা সব একই। সব ব্যাংকের ক্ষেত্রেই। মানে বাংলাদেশ ব্যাংকের থেকে এটা নির্দেশনা দেয়া। সো এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে এটা আমার আমার এই ব্যাংকের জন্য অ্যাপ্লিকেবল না, তো সব সব ব্যাংকের ক্ষেত্রে এই ক্ষেত্রে কি জি করতে জি হয়, যদি কখনো এমন আসে যে আপনি থ্রেশহোল্ড ইনক্রিজ করতে চাচ্ছেন বাট আপনার লিমিটেশনে আপনি পড়ে গেছেন, সেক্ষেত্রে ওদেরকে জানাতে হয়। হ্যাঁ, ওদের সাপোর্টে জি। কথা বলতে হয় এবং বিষয়টা জানাতে হয়। তারপর আপনি প্রিপেড ফান্ডে অ্যাড করতে পারেন অথবা আপনি 2বারে পে করতে পারেন, ঠিক আছে। প্রাথমিক ভাবে ভাবে তো ভাই আমরা যারা বিজনেস শুরু করবো আমাদের তো এই এক ট্রানজেকশনে $300 মনে হয় ট্রানজেক্ট করার কোনো অপশনই আসবে না। তো সেক্ষেত্রে আমাদের ওটা হতে হয়তো অনেক সময় প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে হ্যাঁ, আমরা মনে হয় আমাদের জন্য এটা যথেষ্টই মনে হয় জি, আপাতত। অবশ্যই যথেষ্ট। ব্র্যাক ব্যাংক জি। আপনাদের জন্য যথেষ্ট এবং খুব ভালো সলিউশন, বিকজ আপনি নাইট টাইমেও ট্রানজেকশন করতে পারতেছেন। চিন্তা করে দেখেন, বিকাশ টু ব্যাংক করতে পারতেছেন, ইনস্ট্যান্ট পে করতে পারতেছেন, এর চাইতে আর শান্তির বিষয় কি হতে পারে? ঘুমিয়ে না ভাই, ঘুমিয়ে এটা আপনি একটা কার্ড দিয়ে পেমেন্ট করে সাজেশন দিতে পারেন। দরকার ছিল আপনি বলাতে, ভাই আপনাকে অনেক ধন্যবাদ। কারণ আমি এই কার্ডের বিষয়টা নিয়ে অনেক দিন ধরে কনফিউশনের মধ্যে ছিলাম যে অথেন্টিক ভাবে কারো কাছ থেকে, কারণ স্বাভাবিকভাবে যারা প্র্যাকটিক্যালি ব্যবহার করেছে, যে ব্যবহার করেছে সেই শুধুমাত্র বলতে পারবে যে আসলে কোন কার্ডটাতে কতটুকু সমস্যা হচ্ছে বা না হচ্ছে। এখন সাজেশন অনেক পাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে আমি প্র্যাকটিক্যালি পাচ্ছি না সরাসরি যে কেউ একজন ব্যবহার করেছে। তো এরকম দুই একজন পাওয়ার পরে ওই সাজেশনটাই পেয়েছিলাম যে ইবিএল হচ্ছে এক নাম্বার, এরপরে ব্যাক ব্যাংক আছে। তো ইবিএল এর যেহেতু ডেবিট কার্ড আর দিচ্ছে না, এখন আমার তো আর কিছু করার নাই, যেহেতু ক্রেডিট কার্ড অ্যাফোর্ড আমি বর্তমানে করতে পারছি না, পরে ব্র্যাক ব্যাংকে গেলাম, ওখানে করেছি, আশা করি কার্ডটা পেয়ে যাবো। থ্যাংক ইউ ভাই, আপনার এই সাজেশনের জন্য অনেক আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন? নাকি শেষ করে দিব আজকে পরবর্তী সেশন? আচ্ছা, এবার পরবর্তী সেশনের ডেট আমি ঘোষণা করে দিই আপনাদেরকে। এই বৃহস্পতিবার আমার চিন্তা ছিল আপনাদের সাথে স্টার্ট করা, বাট কোনো কারণবশত মানে আমার ওভারটাইম করা লাগতেছে, তো যার জন্য আমি পারতেছি না আপনাদের সাথে কন্টিনিউ করতে, এটা আমি অলরেডি অফিসে জানিয়ে দিয়েছি। তো আপনাদের সাথে আবার আগামী মঙ্গলবার, কারণ আমি উইকলি মানে যেহেতু আমার ওভারসিজ কাজ করতে হয় ওদের নিয়ম অনুযায়ী, সো আমি উইকলি হলো আমার সময় মতো আমি 2 days অফ নেই, বিশেষ করে আপনাদের কথা চিন্তা করে আমার নেওয়া হয়েছিল। সো টুয়েসডে অ্যান্ড থার্সডে, ঠিক আছে, এই 2 দিন, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, ঠিক আছে। সো এই মঙ্গলবার এবং বৃহস্পতিবারে আমি ফ্রি থাকি। হ্যাঁ, যদিও বা অন্যান্য কাজ করতে থাকি, আপনাদেরকে এরকম বিভিন্ন সাপোর্ট দিতে থাকি। তো মঙ্গলবার আর বৃহস্পতিবার এই 2 দিনই ক্লাস হবে, কিন্তু আপাতত যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস আজকে আলহামদুলিল্লাহ আমাদের মঙ্গলবারে ডান, এই বৃহস্পতিবার পাচ্ছি না, বাট পরবর্তী সপ্তাহ থেকে অবশ্যই মঙ্গল বৃহস্পতি ফলো আপ করা হবে, ঠিক আছে, কারণ এই সপ্তাহে হঠাৎ করে একটা প্রেশার পড়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আগামী মঙ্গলবার আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, কিন্তু তার মধ্যে আপনারা কিন্তু বড় একটা সময় পাচ্ছেন, দেখেন পুরো 7 দিনের একটা সময় পাচ্ছেন। এই 7 দিনের সময়ে আমি আপনাদের সাথে আছি, আমাকে ডে টাইম পাবেন। আমি আবারও বলছি, ডে টাইম 4টা পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো, কারণ 5টা থেকে আমার একটা ক্লায়েন্ট থাকে যার সাথে আমার কনসালটেশন থাকে, 5টা থেকে 6টা পর্যন্ত ফিক্সড, সপ্তাহে প্রায় 6 দিন। এবং তারপরে গিয়ে 7টা থেকে আমার ডিউটি স্টার্ট হয়ে যায় রাত 3টা পর্যন্ত, 8 ঘন্টা টোটাল। সো এই জন্য আমি আপনাদের সাথে কিন্তু সেভাবে
কমিউনিকেশনে থাকতে পারবো না। তো সেই জন্য আপনারা যেটা করবেন, যে আমি পার্সোনালি এই কারণে আপনাদেরকে টাইম ফ্রেম বলে দিচ্ছি এবং আমি কাউকে বলি না, যে বিকাল 4টা পর্যন্ত আপনারা প্রতিদিন আমাকে পাবেন অ্যাভেলেবেল, আর বাকি সময় মঙ্গলবার এবং বৃহস্পতিবার আপনি আমাকে রাতে পাবেন, আর ক্লাসের সময় তো রাত 10টায় পাচ্ছেনই। সো এই সময়ের মধ্যে এবার আপনার পেজ, এই যে ক্যাটাগরি, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, প্রোডাক্ট, তার অডিয়েন্স, এই বিষয়গুলোকে সাজিয়ে নেন। আপনার চাইতে আপনার অডিয়েন্সকে কেউ ভালো চিনবে না ভাই, আপনার অডিয়েন্সকে আপনি ভালো চিনবেন। হ্যাঁ, আমি একটু আপনাকে সহযোগিতা করতে পারি। তাহলে এই কারণে এই প্রথম ক্লাসটার যে আপনাদেরকে যে মানে অ্যাসাইনমেন্টটা আমি দিব, সেটা আপনাদের উপর ছেড়ে দিব। আশা করি এটা কমপ্লিট করে ফেলবেন। ওকে, তো আজকে এই পর্যন্ত। আপনাদের সাথে অনেকক্ষণ আমার ডিসকাশন হলো, আলহামদুলিল্লাহ। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে, আর তার মধ্যে তো আপনাদের সাথে কমিউনিকেশন হবেই যদি আপনারা কমিউনিকেশন করেন। তো আল্লাহ হাফেজ। কমিউনিকেশন করার যেটা বললেন আপনার সাথে, ওটা মানে কিভাবে, ওটা কি আচ্ছা, মেসেঞ্জার আমি বা মানে আমার পার্সোনাল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জি, ওটা সো ওটা একটু ভালো হতো। দেখেন, আমি আপনাদেরকে চ্যাটে দিয়ে দিয়েছি অলরেডি। আর এছাড়াও পেজে কোশ্চেন গুলো পেয়ে যাবেন। আরেকটা কথা বলতেছি, যে যারা অ্যাটেন্ড করেছেন ক্লাসে, তারা কিন্তু অবশ্যই আমাদের পেজে জানিয়ে দিবেন যে আমি আজকে ক্লাসে অ্যাটেন্ড করেছি। না হলে কিন্তু দেখা যাবে যে আমি আপনাদেরকে ট্র্যাক করতে পারবো না, কারণ যারা একমাত্র মেসেজ দিবেন তাদেরকে কিন্তু পরবর্তী ক্লাসে লিঙ্ক দেওয়া হবে, ঠিক আছে? কারণ যারা অ্যাক্টিভ না, আমি তো তাদের সাথে আসলে কমিউনিকেশন করে এত সময় ব্যয়ও করতে যাব না। তো এখানে হলো, এই যে দেখেন নাম্বারটা দিয়ে দিয়েছি, এটা সবাই সেভ করে ফেলেন, ঠিক আছে? সো এরপরে তো আপনারা যে কোনো কমিউনিকেশনে ডাইরেক্টলি কল করবেন। বাট ওই যে একটা কথা বললাম, যে মঙ্গলবার আর বৃহস্পতিবার আমাকে ফ্রি পাচ্ছেন আপনাদের ক্লাস টাইমের আগ পর্যন্ত। বাট তারপর যে অন্যান্য দিনগুলো আছে, 5টার পর থেকে আমার শিডিউল অনেক টাইট, রাত 3টা পর্যন্ত। তো সেজন্য আপনারা একটা কাজ করবেন, যে বিকাল 4টার মধ্যে আমার সাথে, মানে দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত যে কোনো সময় আমাকে কল করেন, আমি আপনাদের জন্য হাজির হবো ইনশাল্লাহ। আমি অল টাইম সাথে সাথে পিক করি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, অনেক ধন্যবাদ। আর একটা বিষয় হচ্ছে যে এই জরুরি একটা কথা মনে পড়েছিল, এখন ভুলে গেলাম এখন আবার কথাটা কি ভাইয়ের যেন নামটা? ছিল। আচ্ছা ভাই, ভাইয়া আহ, হ্যাঁ ভাইয়া নামটা। আমার ফুল নেম হলো আবু তাহিয়ান খান আবির, বাট আপনি আবির সেলডম লিখে সেভ করেন, তাহলে আপনার সেলডমও মনে থাকবে, আবিরও মনে থাকবে। ওকে, আচ্ছা। ভাইয়া রেকর্ডিংটা এটা কি ফেসবুক পেজে দেওয়া হবে নাকি? না, এটা এটা পার্সোনালি আমার ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমি প্রাইভেটলি এটাকে আপলোড করব। আচ্ছা তারপর আমি আপনাদেরকে আলাদাভাবে এটা প্রোভাইড করব, ঠিক আছে? যারা জয়েন হয়েছে, যারা রিপ্লাই করবেন যে আজকে জয়েন করেছি ক্লাসে, শুধু তারাই পাবেন, ঠিক আছে? ক্লাস রেকর্ড, আচ্ছা, ঠিক এটা আছে? কি আমরা ফেসবুক গ্রুপ যেটা আছে ওখানে এটা ফেসবুক করবো গ্রুপ নাকি না, মেসেঞ্জার? ফেসবুক মেসেঞ্জার গ্রুপ না, পেজে ডাইরেক্টলি মেসেজ করতে হবে, কারণ আমি ফেসবুক গ্রুপে ইনক্লুড করতে যাচ্ছি না, কারণ ওইখান থেকে কিন্তু বেছে বেছে আপনাদেরকে নেওয়া হয়েছে। তো এখন ওইখানে করতে গেলে দেখা যাবে যে বিষয়টা অনেক ঝামেলাপূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, পেজ বলতে ভাই সেনলমের যে পেজটাতে আজকে যে মানে মিটিং হ্যাঁ, এর ইয়েটা হোয়াটসঅ্যাপে নোটিশ যেখানে দিয়েছেন ওখানেই তো? জি জি, জুমের লিঙ্কটা যেখানে দিয়েছি সেখানে, জি। তো ওখানে কি মানে পোস্ট হিসেবে দিয়ে দিব আমরা? না না না, ওইখানে হলো আপনি জাস্ট আমাদেরকে মেসেজ করে দিবেন, যেহেতু এটা মেসেজ, যেহেতু আমি মেসেজের হ্যালো, মাধ্যমে আপনাকে জুমের মিটিং লিঙ্ক দিয়েছি, সেখানে আপনি মেসেজ এই করে তো দিবেন ভাই, এবং আমি লিঙ্ক প্রোভাইড করে দিব। হ্যাঁ, আচ্ছা, মেসেঞ্জারে মেসেজ করে দিব। 1 মিনিট লাইনে থাকেন। জি শরীফুল ভাই, জি। শরীফুল ভাই কিছু বলতে চাচ্ছেন? আর কেউ কিছু ও বলতে? সরি, আমার একটা ফোনে কল আসছিল। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আজকে এই পর্যন্তই, আমি ক্লোজ করে দিচ্ছি। অনেক ধন্যবাদ। হ্যালো আহ, আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? জি ভাই, ভাই, থ্যাংক এই ইউ। একটু আবার কথা লাইনে হবে। থাকে, আমি একটা মেসেজ দিয়ে